হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমরা আ বেশ কিছুদিন পরে বলতে অনেকদিন পরে আমি পডকাস্ট টাইপের আবার কনটেন্ট নিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছ যে আজকে যারা আরকি ক্লিক করে এসেছো, ডিফারেন্ট একটা টপিক, ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিও তে আমরা আজকে আছি এখানে উপস্থিত ২ জন। আমার সাথে আছে দিশা। ও হচ্ছে আমারই ব্যাচের। ও পড়াশোনা করেছে আমার সাথে হচ্ছে বুয়েটের সিএসই ডিপার্টমেন্টে পড়েছে। আমি সিভিলে ছিলাম, জানো অলরেডি তোমরা। সো আ দিশা, introduce yourself and what you are doing right now and everything. আচ্ছা, আমার পুরো নাম হচ্ছে মাজিশা জাহান দিশা। তো আমি এর আগে আসলে কখনো কোনো পডকাস্টে জয়েন করি নাই। সো ফার্স্ট টাইম। অ্যান্ড আমরা তো রিসেন্টলি গ্র্যাজুয়েট করলাম মার্চ মাসের শেষের দিকে। সো আমি হচ্ছে এখন থেরাপি অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। অ্যান্ড এই তো জব লাইফে সেটেল হওয়ার ট্রাই করতেছি। ওকে, তো মানে এখনো মানে হয়তো পুরোপুরি হতে তো পারি কি নাই। বাইরে যাওয়ার প্ল্যান-ট্যান নাই নাকি ডিরেক্ট হ্যাঁ, জবে আমার ঢুকেছো? বাইরে যাওয়ার মানে উম ডিরেক্ট জবে বলতে আমাকে তো নিছে মানে আমি তো জানতাম না হয়ে যাবে। মানে আচ্ছা। রিক্রুট করতে আসছে মানে সবাই অ্যাকচুয়ালি মানে মেবি ১ম কোম্পানি ছিল যেটা রিক্রুট করতে আসছে। হুম, সো সবাই এপ্লাই করছে আমাদের ডিপার্টমেন্টের। সো এখান থেকে ওরা ১২-১৩ জনকে নিয়েছে আরকি। লাক ফেভার করে গেছে, হয়ে গেছে। এখন নাইস। হয়ে গেলে তো বসে থাকবো না, জয়েন করব। সো জয়েন করে ফেলছি। তারপর দেখা আর যাবে যে বাইরে যাবো নাহলে না। হ্যাঁ, এমনিতে বাইরে যাওয়ার ইচ্ছা আছে বাট মানে একদম ইফেক্টিভলি ইমিডিয়েটলি হয়তো হবে না। কারণ হুম। সেরকম মানে রিসার্চ প্রোফাইল এখনো হয় নাই আমার। সো বুঝতে পারছি। যখন হবে মানে এট লিস্ট ১-১.৫ বছর তো এখানে থাকা লাগতেছে। সো জবে গ্রেট। জয়েন করে থাকা বেটার। তো মানে তুই আগে কখনো তোকে পডকাস্ট করা লাগে নাই বা কেউ কখনো এইটা মানে ইন্টারভিউ টাইপের কিছু করে নাই? বুয়েটের মানে সিএসই ডিপার্টমেন্টে আছিস। তো তোর র‍্যাংক তো নিশ্চয়ই যথেষ্ট উপরের দিকেই ছিল। তো কখনো কোনো হ্যাঁ, জায়গায় বলতে হয় নাই যে না কিভাবে পড়ছেন মানে আপু ইত্যাদি? মানে আমি তো আসলে সিএসসি তে ছিলাম কিন্তু আমি তো সিএসসি টপার ছিলাম না। সো সেটা আমার না, আগে তো কিন্তু আরো বুয়েটে তো কতজন বুয়েটে আছে। তো একটা ভালো র‍্যাংক ছিল, রাইট? হ্যাঁ, বুয়েটে একটা ভালো র‍্যাংক ছিল বাট বেশিরভাগ পডকাস্ট গুলোতে যেটা করে যে টপ 100 কে প্রায়োরিটি দেয়। এখন আমি টপ 100 এর মধ্যে জায়গা করতে পারি নাই। আচ্ছা, সো গেট ইট। বুয়েটে সেভাবে পডকাস্ট করা হয় নাই। বাট মানে এমনিতে স্টুডেন্টরা বা জুনিয়ররা বা মানে এমনি নারায়ণগঞ্জের মধ্যে ভালো একটা পপুলারিটি ছিল। সো সেখানে বিভিন্ন কোচিং সেন্টার এন্ড অল ডেকে নিয়ে যেত, কথা বলতাম। হুম। এটাই। বাট মানে অনলাইনে সেরকম মানে উপদেশমূলক বা বাহ! জ্ঞান দেওয়ার কাজ কখনো করা হয় নাই। আগে যেহেতু এটা করছো নাই, তাহলে এটা করতেও আমরা বলতেছি না। আমরা তো আসলে ডিফারেন্ট একটা পারপাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সো আমরা শুরু করি হচ্ছে প্রথমত এই ব্যাপারটা নিয়ে যে হোয়াট উই ওয়েন্ট থ্রু, রাইট? প্রথমত আমি একটু শুরু করি। অনেকদিন মানে আমার সিউর। অডিয়েন্সরা এই ব্যাপারটা আমার ব্যাপারে জানে না। তো ওরা মোটামুটি আমার সম্পর্কে মানে ৩-৪ বছর ধরে ফলো করতেছে হয়তো। তো তাদেরকে আগে বলে রাখি যে গত বছরের হচ্ছে জুলাইয়ের দিকে, জুলাই না, জুনের দিকে আমার হচ্ছে আ ধরা পড়ে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এবং হচ্ছে একই সাথে কোলেরিথিয়াসিস। কোলেরিথিয়াসিস ইস বেসিক্যালি গল ব্লাডার স্টোনস। তো গলব্লাডার স্টোনই সামহাউ প্যানক্রিয়াটিক ডাক্টে যে ঝামেলা করে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এর সূচনাটা করে। সো প্যানক্রিয়াটাইটিসটার জন্য আমাকে ১ম এ হসপিটালে ভর্তি হওয়া লাগে। প্রচন্ড ব্যথা নিয়ে। তারপরে প্যানক্রিয়াটাইটিসটাকে সামহাউ একটু প্রশমিত করার পরে ডক্টররা বললেন যে, "তুমি ১ মাস পরে আসো। তারপরে হচ্ছে তোমাকে করি। তারপরে হচ্ছে তোমার গলব্লাডার স্টোনের ওই অপারেশনটা করা লাগবে আরকি। হ্যাঁ? গলব্লাডার পুরোপুরি রিমুভ করা দরকার।" ঠিক আছে। তারপরে ১ মাস অপেক্ষা করলাম। তো ১ মাস অপেক্ষা করার পরে দেখা গেল যে বুয়েটের ক্লাস শুরু হবে এরকম একটা ভাব। হ্যাঁ? একদম হচ্ছে কত আমাদের ২৯ তারিখের দিকে মেবি ক্লাস শুরু হইল, তাই না? অগাস্টের লাস্টে। তো ওই হ্যাঁ, সময় অগাস্ট ক্লাস শুরু। লাস্টের দিকে। তো মানে আমি তখন ভাবলাম আচ্ছা ক্লাসই শুরু হয়ে যাইতেছে। এখন 4-2 থিসিসের কাজ কিছুই হয় নাই অলরেডি। তো এখন যদি আমি এখানে অপারেশন করি আরো হচ্ছে কয়েক সপ্তাহ মানে বসে থাকা লাগবে। আচ্ছা তাইলে এবং আমি তখন মানে তখন আমি মোটামুটি ভালো ফিল করতেছি আরকি। কোন ঝামেলা মনে হচ্ছে না নিজের মধ্যে। হ্যাঁ, তখন প্যানক্রিয়াসটা ঠিক আছে বাট গল ব্লাডারটা তখনো অসুস্থ। কিন্তু আমি মোটামুটি সুস্থ ফিল করতেছি। I was thinking যে আমি যদি মোটামুটি হেলথি লাইফস্টাইল একটু লিড করতে পারি, তাহলে হচ্ছে আ একটু ডিলে করে আমি অপারেশনটা করি। পূজার ছুটিটা পড়বে, ওই সময় অপারেশনটা করে ফেলি। এরকম। কিন্তু দেখা গেল যে ৩-৪ দিন ক্লাস করার পরই আবার হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল। আমি এর মধ্যে খাওয়া-দাওয়া একটু মেইনটেইন করার ট্রাই করছি। বাট হলে থাকি ভাই, কতই আর সম্ভব? বাসা থেকে যদিও মাঝে মাঝে খাবার-টাবার দিত কিন্তু হলে থেকে ওটা সম্ভব হয়নি। মুশকিল ছিল। তো হলের খাবার খেয়ে হোক আর যেভাবেই হোক তো আমার গলব্লাডার আবার রিঅ্যাক্ট করছে এবং প্যানক্রিয়াস আবার ব্যথা পাইছে কাইন্ড অফ। তো তারপরে আবার হচ্ছে হসপিটালে দ্রুত ভর্তি হইতে হয়। ক্লাস মিস চলতেছিল ওই সময়। মানে মিস গেল আরকি। তারপরে বুয়েটে কি জানি কি নিয়ে ঝামেলা হইলো ওই সময় আবার?
ওই আচ্ছা, যারা হচ্ছে আগে ইয়াদের সাথে জড়িত ছিল আরকি, বিএসএল এর সাথে হ্যাঁ, জড়িত ছিল তাদেরকে হ্যাঁ, নিতে হ্যাঁ, ঝামেলা যে হলো। আমাদের মিড ব্রেক এর আগে দিয়ে মনে হ্যাঁ, হয় হ্যাঁ, হ্যাঁ। ১-২ উইক তখন বয়কট করা হইছিল। হ্যাঁ, হ্যাঁ, বয়কট চলতেছিল। সো সামহাউ হ্যাঁ, ওইটার কারণে আমার খুব বেশি ক্লাসেস মিস যায় নাই। তো অপারেশন করে ইত্যাদি করে তারপরে হচ্ছে সুস্থ হয়ে ফেরত আসলাম। আ কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে যে আমি যেটা দেখলাম যে এই সময় আমাকে খাবার-দাবার যেভাবে মেইনটেইন করতে হইছে আরকি, সেই মেইনটেইন করতে যেয়ে আমি দেখলাম যে আমার ওয়েট মোটামুটি ১২-১৩ কেজি কমে গেছে। ১২-১৩ কেজি কমে যাওয়ার পরে আমি না নিজের মধ্যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ কনফিডেন্স ফিল করতেছি। যেটা মনে হয় যে আমি মানে এটা ভাবি নাই আগে যে আরে আমি তো এত হালকাও থাকতে পারি, এত আরামেও থাকতে পারি। এটা কখনো এটা টের পাই নাই এতদিন। আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল কি ফর আ ভেরি লং টাইম যে আমি যেহেতু আমি নিয়মিত সাইক্লিং করি আরকি। মানে এর মধ্যেও করছিলাম আরকি। মানে এই অসুস্থ হওয়ার আগে থেকেই খুব রেগুলার করতাম। দেখা যেত আ ডেইলি ৫-৬ কিলো অন অ্যান এভারেজ হয়ে যায় বা আরো বেশিও হয়। আমার একটা ধারণা ছিল মানে ভুল ধারণা কাইন্ড অফ যে সাইক্লিং যেহেতু করি আমার তো কোন রকমের প্রবলেম হবে না। আমি ইচ্ছা মতন খাইলে-দাইলে কোন সমস্যা নাই। কিন্তু আমার যেই প্রবলেমটা হইছে সেটার ব্যাপারে ডক্টররা যেটা বলছেন আরকি যে ২ টা কারণ হইতে পারে মেইনলি মানে উনারা ডিরেক্ট কোন কারণ তো আর বলে নাই। উনারা জাস্ট এটাতে হুম। ফোকাস ছিল এই পোলার প্রবলেম হইছে এটা আগে এখান থেকে বাইর করি। সো আমার যেটা মনে হইছে আমি যেই বদঅভ্যাসগুলোর কারণে আমার এই অবস্থা হইছিল সেটার একটা কারণ ছিল যে আ এই গত বছরের ওই জুনের তার ১ বছর আগের কথা যদি চিন্তা করি, তাহলে আমার সকালবেলা ব্রেকফাস্ট প্রচুর মিস যাইত। এটা একটা এবং খাওয়া-দাওয়া উল্টাপাল্টা ছিল। দেখা যেত সামহাউ ব্রেকফাস্ট মিস হওয়ার পরে ল্যাবের প্রেশার অ্যান্ড হাবিজাবির জন্য দেখা যেত দুপুরেও খাবার সময়টা মাঝে মাঝে পাচ্ছি না। তো তখন দেখা যেত একদম খাইতেছি আমি সন্ধ্যার সময়। তো এইরকম উল্টাপাল্টা লাইফস্টাইল ছিল তার মানে তার আগের ১ বছর। তার আগের ১ বছর আবার আমি একেবারেই বাইরের খাবার-টাবার খায় উল্টায় ফেলাইতাম। সকাল, বিকাল, দুপুর কোনো ঠিক ঠিকানা ছিল না। কারণ ওইটা আমার মাথার ভিতরে একটা ভুল ধারণা ছিল যে আমি তো সাইকেল করি, সাইকেল চালাই, যে একটু কার্ডিও করি ওইটা দিয়ে আমার মনে হইতো যে আরে আমার মনে হয় ভিতরে সব ঠিক আছে। বাট এটার ভিতরে ভালো মতন ড্যামেজ-ট্যামেজ করে ফেলাইছে। হয়তো অন্য আরো অনেকগুলো কারণ থাকতে পারে। রাত জাগাটাকে একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ডক্টররা ওইখানে বলছে যে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হয়। তো এই রাত সবকিছু জাগা তো আল্টিমেটলি সবকিছুরই কারণ। মানে হ্যাঁ, ডাক্তাররা অ্যাকচুয়ালি সবকিছুর কারণেই রাত জাগা বলে। কিন্তু রাত জাগাটা আসলে ছাড়তে পারি না আমরা মেবি। এটাই ছাড়তে পারি না এবং মানে এত মানে যত কিছুই এই যে আজকেও ইভেন এটা নিয়ে তো তোর সাথে কয়েকদিন আগেও বললাম। মানে তুইও হ্যাঁ, বলতেছিলি যে হ্যাঁ। সবকিছু ঠিকঠাক করে ফেলতেছি, চেষ্টা করতেছি। কিন্তু বাট রাত স্লিপ জাগাটা সাইকেল ঠিক করা যায় করা না। যাইতেছে না। মানে তো রাতে মানে অভ্যাস হয়ে গেছে। আমরা আসলে মেবি ছোট থেকেই রাতের বেলা পড়ে অভ্যাস বানায় ফেলছি আসলে। এখন বদ এটা অভ্যাস থেকে বানায় ফেলছি। সরে আসা উচিত। হ্যাঁ, এটা অভ্যাস না অবশ্যই বদঅভ্যাস। মানে অবভিয়াসলি। আব্বু-আম্মুরা তো বলে যে তারা সকাল ৬ঃ০০ বাজে উঠে পড়তে বসতো। আমাকে তো হুম, সকাল হুম। ৬ঃ০০ বাজে উঠাইলে আমি ঝিমায় পড়ে যাই। অবভিয়াসলি। এই যে তো এই স্লিপ সাইকেলটা এখনো ঠিক হয় নাই। বাট স্লিপ সাইকেলের ঝামেলাটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উনারা উল্লেখ করছিলেন ডক্টর গুলো আরকি। তো আমারও মনে হইছে যে মানে আমিও সামহাউ এদিক ওদিক থেকে গুতাগুতি করে রিলেট করতে পারছি যে হ্যাঁ, এটা কিছুটা হলেও রিলেটেড জিনিসটা। এবং সবকিছুর সাথে আসলে রিলেটেড। কারণ স্লিপ সাইকেল বিগড়াইলে পুরা বডির ফাংশনই আসলে ঝামেলায় থাকে। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমার কাহিনী। তো এইরকম আ হচ্ছে বদঅভ্যাসগুলা থেকে আমি পরে যখন এই ঝামেলার মধ্যে দিয়ে গেলাম, একটা জুতা খাইলাম। জুতা খাইয়া তারপরে আমার শিক্ষা হইলো যে, না এখন আমারে ভালো মতন চলতে হবে, ভালোভাবে থাকতে হবে। এবং যখন হইতেছে আমি এই ১২-১৩ কেজি কমায় ফেললাম, তখন আমি দেখলাম যে মানে ইট ফিলস সো গুড টু বি সো লাইটার এবং দ্যাটস ওয়াই আমি ভাবছি যে এই জার্নিটাকে আমি কন্টিনিউ করব। অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিজেকে এই বডিটাকে ফিট রাখার জন্য যা কিছু করা দরকার করতে থাকবো আরকি। আগে তোর বিএমআই কিরকম ছিল? আগে আর এখন বিএমআই কিরকম? ২৫ এর কাছাকাছি ছিল। এখন ২৩.৫ তো এর মতন। এমনিতেও তো নরমাল রেঞ্জেই ছিল। মানে নরমাল ২৫ রেঞ্জ হ্যাঁ, হ্যাঁ, ইস মানে আমার মানে আমি তো হায়ার নরমাল রেঞ্জে। হ্যাঁ, 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 মানে কি হ্যাঁ, বলে এটারে মার্জিনালি ছিল আরকি। হ্যাঁ, আরেকটু হ্যাঁ। হলেই ওবেসিটি তে পৌঁছায় যেতাম। মানে খুব বেশি যে ছিল তা না। আমার হাইট অনেক বেশি হওয়ার কারণে এটা হয়তো বোঝা যাইত না বা আমি নিজেও কখনো ফিল করি নাই, কেউ কখনো বলে নাই। বাট এখন মানে being lighter than what I was এখন জিনিসটা যথেষ্ট ভালো ফিল হয়। ইভেন মানে এই পরিবর্তনটা আমি সাইকেলের ভিতরেও দেখতে পাচ্ছি এখন। যে সাইকেলের ভিতরে আগে যেটা হইতো মানে সাইকেল থামা অবস্থা থেকে টান দেওয়ার সময় এখন সেন্টার অফ মাস তো একটু শিফট করে গেছে। প্রথমত একটু শিফট করছে আর একটু কমে গেছে জায়গাটা। তো দেখা যায় এখন মানে একটু টান দিতে নিলেই আগে যেই একই অ্যামাউন্ট অফ ফোর্স আমি দেওয়ার ট্রাই করতেছি। আগে নরমালি সাইকেল চলতো। এখন সামনের চাকাটা একটু উঠা যাইতে চায়। হ্যাঁ, তো এইটা একটা মানে এই পরিবর্তনে এভিডেন্টলি লক্ষ্য করতে পারতেছি যে ওইটা হচ্ছেই আরকি।
এটা আরকি বড়। তোর জার্নিটা কেমন ছিল? তুই তুই কি দিয়ে শুরু হইলো? কেন মনে হইলো যে কি করলি? আমি আসলে বলে না জন্মের পর থেকেই ওভারওয়েট। আমি হচ্ছি ওই ক্যাটেগরিতে। তো হুম, আমি হচ্ছি জন্মাইছি ৪.৫ কেজির উপরে। ওকে, তো মানে আমি জন্মানোর পরে হসপিটালে দেখ অনেক বড় একটা বাচ্চা হইছে। নাইস। তো অ্যান্ড মানে আ তখন থেকেই হচ্ছে আমার অ্যাকচুয়ালি টাইপ 1 ডায়াবেটিকস ছিল। মানে তখন মাপার পর সুগার বেশি পাওয়া গেছিল। বাট অফিসিয়ালি ডায়াগনোসিস করা হয় নাই। মানে বলা হইছে যে আমাকে সুগারি স্টাফস কম খাওয়াইতে। অ্যান্ড তখন হয়তো জিনিসগুলো এত অ্যাডভান্সড ছিল না। মানে হুম, 2000 হুম, এর হুম, দিকে যে মানে এত মেজার অ্যান্ড অল করবে। অ্যান্ড যেহেতু আমার আম্মুর ছিল না, আব্বুর ছিল বাট আম্মুর ডায়াবেটিকস ছিল না। তারা ভাবছে যে এটা ঠিক হয়ে যাবে। মানে মোমেন্টারিলি হয়তো সুগার হাই আসছে। হুম, মানে হুম, ডায়াগনোসিস করে নাই আরকি বেসিক্যালি। সো মানে আমি ওভাবে লাইফ লিড করতে থাকছি। আমার মানে অলমোস্ট মেবি হোল এইজই আমি ওভারওয়েট ছিলাম। সো মানে ডায়াবেটিকস ছিল বাট লাইক ডায়াগনোসিস ছিল না। আমাকে স্টিল মানে আমরা বাঙালি হিসেবে যেমন খাওয়া-দাওয়া করি। হুম, দুপুরে ভাত, রাতে ভাত, সকালে পরোটা, রুটি সব এগুলো তো ছোটবেলায় খাইছি স্বাভাবিক। এখন হুম, চিনি না খাইলেই যে ডায়াবেটিকস কন্ট্রোল এ থাকবে ব্যাপারটা তো আসলে এরকম না। হুম, হুম, কার্বোহাইড্রেটও অনেক কন্ট্রোল করে খাওয়া লাগবে আসলে। obviously। বাট সেই জিনিসটা টিপিক্যাল বাঙালি বাসা হওয়ায় হয় নাই। অ্যান্ড আম্মু-আব্বুও জানতো না যে আসলে কিভাবে এটা জিনিসটা ট্যাকেল করা লাগবে অ্যান্ড অল। সো মানে আমি যখন আস্তে, আস্তে বুঝতে শুরু করি তখন মেবি বেশি লেট হয়ে গেছিল। আমার বয়স মনে হয় ১৪-১৫ তখন হচ্ছে আ ব্যাপারটা এরকম হয়ে গেছিল যে আমার খুব ঘন, ঘন হচ্ছে ইনফেকশন হইতো। লাইক এই চোখের উপরে ফুলে যাইতো। অ্যালকেনা বা কিছু একটা বলে। আমার এটা খুব ঘন, ঘন হইতো। মানে ২ চোখের ১ চোখ আমার ফুলি ইনফেক্টেড হয়েই থাকতো। গালে, হাতে ইনফেকশন হয়েই থাকতো। বাট ব্রেকিং পয়েন্ট ওয়াজ আমি যখন ১৬ বছরের ছিলাম, তখন হচ্ছে আমার রাইট হ্যান্ডের এই জায়গাটা হচ্ছে অনেক বাজেভাবে ইনফেক্টেড হয়ে গেছিল। এতটুক পুরা ফুলে গেছিল। অ্যান্ড ডাক্তার বলছিল যে আঙ্গুল অ্যাম্পুটেট করা লাগবে। মানে এটা কেটে ফেলায় দেয়া লাগবে। হুম, এটা হুম, মেবি ঠিক হবে না। বাট আই ডোন্ট নো হোয়াই বাংলাদেশের ডক্টরদের মাথায় তখনও এটা আসে নাই যে এই মেয়ের মনে হয় ডায়াবেটিকস আছে। ওকে সুগারের জন্য ট্রিট করা লাগবে। মানে ২-৩ জন ডক্টর দেখানো হইছে। কোন একজনও মানে টেস্ট করায় নাই। শেষমেশ আমার আম্মু বলতে বাধ্য হইছে যে একবার ওর সুগার লেভেলটা চেক করান। হুম, মানে ডক্টররা ডায়াগনোসিস করে নাই। আমার আম্মু নিজে থেকে বলছে তখন। অ্যান্ড হুম, পরে হচ্ছে টেস্ট করে পাওয়া গেছে মনে হয় ২২ লেভেলে ডায়াবেটিকস ছিল। মানে ওকে, খুবই আনকন্ট্রোলড। মানে তারপর ডাক্তার আমাকে বলছে যে, "তোমার বয়স কম দেখে তুমি তোমার বডি এটা নিয়ে নিয়ে হ্যাঁ, সারতেছে। বড় কেউ হইলে তুমি স্ট্রোক করতে আঙ্কেলের এতক্ষণ।" কিরকম? আঙ্কেলের কি ইনসুলিন নিতে হয় এরকম ঝামেলা? হ্যাঁ, আব্বুর ইনসুলিন নেয়া লাগতো। আমাকে হচ্ছে তখন যে পয়েন্টে আমার ডায়াগনোসিস হইছে, সেই পয়েন্ট থেকে হচ্ছে আমাকেও ২ বেলা ইনসুলিনের উপর রাখা হইছে। হুম, হুম, কিন্তু এই জিনিসটা এত বেশি মানে বাজে অবস্থায় ছিল আর হচ্ছে ডায়াবেটিকস আর পিসিওএস জিনিসটা রিলেটেড বাট বেশিরভাগ কেসে যেটা হয় পিসিওএস আগে হয় ওখান থেকে টাইপ 2 ডায়াবেটিকস ফর্ম হয়। হুম, হুম, কিন্তু আমার ক্ষেত্রে তো ডায়াবেটিকস আগে থেকেই ছিল অ্যান্ড আমি অলওয়েজ ওভারওয়েট ছিলাম। আমার ফ্যামিলিও সেভাবে কন্ট্রোল পোরশন করে খাওয়ায় নাই আমাকে। উল্টা আরো ভাত শেষ হয়ে গেলে ভাত বেড়ে দিছে যে, "নাও খাও, বেশি খাও আর সারাদিন পড়াশোনা করো। খেলাধুলা অফ অ্যাজ" আমরা নার্স। বুঝছি, মানে আমি হই তুই এক্সাক্টলি হই আমরা নার্স, তাই না? মানে বুঝতে আমাদের পারছি। ফ্যামিলি আমাদেরকে এভাবেই ট্রিট করছে যে, "পড়ো, পড়ো, পড়ো। যদি ঠিকমতো পড়ো তাইলে হচ্ছে তাইলে সব ২০ ঠিক মিনিট হয়ে যাবে। খেলার ব্রেক।" হ্যাঁ, তাইলে ২০ মিনিট খেলার ব্রেক পাবা। সব ঠিক হয়ে যাবে। লাইফে অনেক বড় কিছু হবে। এখন এই করতে যেয়ে যেটা মেইন ইম্পোর্টেন্ট জিনিস মানে হেলথ ওটার যে ১২ টা বেজে গেছে এটার আর হুম, কোনো হুম, মানে লিমিট ছিল না। অ্যান্ড যখন আমার বয়স ১৫ মানে মোস্ট অফ মাই ফ্রেন্ডস গট দেয়ার পিরিয়ডস গার্ল হিসেবে বাট আমার হয় নাই। তো হুম, এরপর ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়। কারণ ১৫ বছরের একজনের তো হওয়া উচিত। অ্যান্ড তখন হচ্ছে ডায়াগনোসিস হয় যে আমার মানে পিসিওএস আছে। অ্যান্ড বিং বাংলাদেশি গাইনোকোলজিস্ট উনারা বলতেছে যে বিয়ে করলে ঠিক হয়ে যাবে। ওয়াও! সেরা ইয়াহ! ভাই। অ্যান্ড উনারা হচ্ছে মা উম মানে এবং মানে যখন এটা তারা আমার বলতেছে একটা ১৫ বছরের মাইয়ারে। ইয়াহ! ইয়াহ! অ্যান্ড যখন আমার বয়স ১৬ তখন হচ্ছে আমাকে একজন গাইনোকোলজিস্ট মানে এর মধ্যে মনে হয় I got my periods once মানে জেনারেলি হইছে আরকি। হুম, হুম, সো ১৬ বছর বয়সে হচ্ছে আমাকে একজন গাইনোকোলজিস্ট সে আমাকে বার্থ কন্ট্রোল পিলস দিছে ওকে। ফর দিস। মানে একবারও এটা বলতেছে না যে তুমি বলতেছে যে ওয়েট কমানো লাগবে। বাট হাউ? হুম, 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 মানে কোন গাইডেন্স নাই। জাস্ট ওয়েট কমাও এরপর যত তাড়াতাড়ি পসিবল বিয়ে করো। এই ২ টা হচ্ছে সলিউশন তাদের। বাট ওয়েট কমাবো ফাইন। মানে একটু তো বেসিক আইডিয়া
লাইক হুম, হাঁটা বলতেছে যে হাঁটো, ব্যায়াম করো। ওকে ফাইন। আমি দিনে এমনিতেও ৩০ মিনিট হাঁটি। ছোটবেলা থেকে এট লিস্ট ৩০ মিনিট আমি হাঁটতাম। ঠিক আছে? হুম, মানে যেহেতু মানে আব্বু-আম্মু বলতো হাঁটতে অ্যান্ড আমার ডায়াবেটিকস আছে এটা জানার পর থেকে তো আরো বেশি। আমি হুম, অ্যা হুম, মানে যখন ডায়াগনোসিস হইছে এরপর থেকে আমি ট্রেডমিলেও মানে 30 থেকে 40 মিনিটস দেওয়ার ট্রাই করতাম। অ্যান্ড তখন মোটামুটি ৩-৪ মাস আমি ট্রাই করছিলাম যথেষ্ট। বাট আমি যে লেভেলের ওয়েট ড্রপ এক্সপেক্ট করতেছিলাম তার ধারের কাছেও হয় নাই। হুম, হুম, কারণ আমি খাচ্ছিলাম হচ্ছে ভাত, খাচ্ছিলাম হচ্ছে এতগুলো তেলে রান্না করা তরকারি। সো ক্যালোরি ইনটেক আসলে সেদিক দিয়ে চলে যাচ্ছিল। অ্যান্ড তখনও ওই পর্যায়ে মেবি এতটা মানে ইন্টারনেটে এতটা এভেইলেবল ছিল না জিনিসপাতিগুলো যে ক্যালোরি ডেফিসিট করা লাগবে, এতক্ষণ কার্ডিও করা লাগবে বা কিছু এই জিনিসগুলো তখনও এত হাইলাইটে হুম, আসে হুম। নাই। সো বা যেগুলা স্বাভাবিকভাবে আসছে জানতাম সেগুলা তো ধরো ওই যে উল্টাপাল্টা লোকজন, ওই যে ডক্টর ইয়া জাকির সরি ডক্টর জাহাঙ্গীর। সে বলতেছে না ইয়েস, খেয়ে ইয়েস, ইয়েস। থাকো আর হ্যাঁ, হাবি-জাবি। আমার আব্বু আমাকে এগুলোও দেখাইতো যে না খেয়ে থাকো অ্যান্ড অল। মজার ব্যাপার হচ্ছে আমি যেহেতু ওভারওয়েট ছিলাম, আমি মেবি যখন ক্লাস 4 এ তখন আমার আব্বুর মনে হইছে যে ফর সাম রিজন অ্যাডাল্টদের ওয়েট লস পিলস থাকে না বাহিরে। হ্যাঁ, এরকম একটা এনে সে হচ্ছে আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন খাওয়াইছে। এগুলো হচ্ছে অ্যাডাল্টদের জন্য। গায়ে লেখা হুম। 18 প্লাস। আমি তো ছোট মানুষ, আমি তো জানতাম না। আমাকে খাওয়াইছে অ্যান্ড ১ মাস খাওয়ার পর আমার জন্ডিস হয়ে গেছে। ওরে! তখন আমার ওয়েট ড্রপ করছে ফাইন। বাট লাইক সেটা তো আমি তো মানে ছোট মানুষ। লিভার ফাংশন করতে মানে পারতেছে না এইজন্য। ইয়া, ইয়া। অ্যান্ড এরপরে হচ্ছে আমি যত ওয়েট লুজ করছিলাম তার ডাবল ট্রিপল ওয়েট গেইন হয়ে গেছে। মানে জন্ডিস সারার পরে। হুম, 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 হুম। সো তখন থেকে আসলে লিভারে স্লাইটলি ইস্যুস রয়ে গেছে। এখনো আমি মানে দেখা যায় খুব বেশি রিচ ফুড খাইতে পারি না। গ্যাস ফর্ম করে, ডাইজেশন এ ইস্যু হয়। হুম, সো এগুলা রয়ে গেছে তখন থেকে। অ্যান্ড পিসিওএস এর জন্য, ডায়াবেটিকস এর জন্য আমার অলওয়েজ সাফার করা লাগছে। মেবি 2022 অব্দি মেবি আমি একগাদা গায়নোকোলজিস্ট এর কাছে গেছি। মানে এরা জাস্ট আমাকে বার্থ কন্ট্রোল পিলস, তারপরে হচ্ছে আরো কিছু ফেমাস পিলস আছে আচ্ছা, লাইক বার্থ মেন্স কন্ট্রোল রেগুলার পিলস হওয়ার গুলার এগুলা। এমনিতে কাজ কি এমনি? মানে মানে হাউ ডাজ দ্যাট বার্থ ওয়ার্ক? কন্ট্রোল পিলস গুলা পিসিওএস এর জন্য অনেক সময় মানে এর জন্য প্রেসক্রাইব করা হইতো যে লাইক এগুলা ২১ দিন খায়। ২১ দিন খাওয়ার পর যখন ছেড়ে দেয় তখন হচ্ছে মেডিকেল ইনডিউসড একটা পিরিয়ড হয়। ওকে। ঠিক আছে? বাট তাতে আসলে আমাদের বডিতে কোনো লাভ হচ্ছে না। হুম, 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 মানে হুম, আদার দ্যান এন্ডোমেট্রিয়াল লাইনিং না কি জানি বলে সেটা নরমাল সাইজ হওয়া বাদে আর কোনো লাভ হচ্ছে না। মানে যেই রুট কজ টা সেই রুট কজ এর কোনো লাভ হচ্ছে না। অ্যান্ড রুট কজ এর দিকে তারা চিন্তাও করতেছেন না। অ্যাকচুয়ালি। তাদের আসল তো কথা কাজই হইলো হচ্ছে বিয়া করা। একগাদা পিলস খাওয়ালো। ঠিক আছে? পিলস ইয়া। খাওয়া আর বিয়া অ্যান্ড করা। এই পিলস গুলা যে কতটা হার্মফুল তাও হুম, হচ্ছে মানে ১৮ বছর বয়সও হয়নি এরকম একজনকে দেয়া। হুম, মানে হুম, আমি হুম। ১ম বার খাওয়ার পরে মেবি পেট ব্যথায় আমি নড়তে পারতেছিলাম না। অ্যান্ড আমি একদিনই খাইছিলাম এরপর আর খাই নাই আমি। আমার লাগবে না খাওয়া। আমি ছেড়ে বুঝতে দিছিলাম পারছি। আরকি। অ্যান্ড আমাকে এইসব বিষয় নিয়ে আসলে কথা বলা হয় না। অ্যান্ড আমি কাকে বলবো? আমার মা-বাবাও বলে যে মানে কাউকে বলার দরকার নাই হ্যান-ত্যান এরকম। আমাদের নারায়ণগঞ্জের এরিয়ায় আমি সেরকম ভালো কোনো endocrinologist ও খুঁজে পাই না। ইভেন আপ টু দ্যাট পয়েন্ট আমি জানতামও না যে এটার জন্য endocrinologist এর কাছে যাওয়া লাগে। কারণ হুম, হুম, মানে আমাদের দেশের ট্রেন্ড ইস যে এসব রিলেটেড সমস্যা গাইনোকোলজিস্ট এর কাছে যাওয়া। হুম, বাট এটা যে একটা হরমোনাল ইস্যু, এটা যে মানে হরমোন স্পেশালিস্ট দিয়ে ট্রিট করা উচিত, এটাও অনেক মানুষ জানে না। এখনো জানে না। মানে হুম, এটার মেইন ট্রিটমেন্টটা এন্ডোক্রাইনোলজিস্টরাই দেয়। অ্যান্ড ডায়াবেটিকস ও হরমোন রিলেটেড ইস্যু সেটাও এন্ডোক্রাইনোলজিস্টরা দেয়। এক্সাক্টলি। সো ফাইনালি হচ্ছে আমাকে ঠিকঠাক মতো একটু ডায়াগনোসিস করে হচ্ছে ২০২২ সালে মেবি ইউনাইটেড হসপিটালে বসে একজন ডক্টর। নামটা আমি খেয়াল করতে পারতেছি না এখন। বাট যথেষ্ট বয়স্ক। উনার কাছে যাওয়ার পরে হচ্ছে উনি আমাকে প্রপারলি ডায়াগনোসিস করে বেশ কিছু টেস্ট অ্যান্ড অল দেয়। সো ডায়াগনোসিস করার পরে হচ্ছে উনি আমাকে বলে যে ওয়েট কমানো লাগবে। অ্যান্ড আমি জিজ্ঞেস করি যে আমার কোনো গাইনোকোলজিস্ট দেখানো লাগবে নাকি? উনি আমাকে ডিরেক্ট না করে দিছে যে, "না, কোন রকমের গাইনোকোলজিস্ট দেখানো লাগবে না। হুম, তুমি হচ্ছে জাস্ট খাবার-দাবার হিসাব করে খাবা, বেশি করে ক্যালোরি বার্ন করবা।" আর হচ্ছে মেট্রোফর্মিন দেয়া হয় সুগার কন্ট্রোল এর জন্য, অলসো ওয়েট কন্ট্রোল করার জন্য। ওটা ওয়েট লস এ আহামরি হেল্প করে না। বাট ওয়েটটা কন্ট্রোল করার ট্রাই করে। মানে মেইনটেইন করার জন্য হেল্প করার ট্রাই করে। ওটা সব ডায়াবেটিকস পেশেন্টদেরই মেবি দেয়া হয়। সো ওটা দিছিল বাট আমার বডি ওটা টলারেট করতে পারে না। I get diarrhea. সো বাদ হয়ে গেছে। সো তখনও আমি মানে মেবি গত বছর পর্যন্ত আমি টোটালি ইনসুলিন ডিপেন্ডেন্ট ছিলাম। অ্যান্ড ইনসুলিনের বাহিরে আমার আর কোনো অসুখ ছিল না। অ্যান্ড ইনসুলিনের আরেকটা কাজ হচ্ছে ফ্যাট স্টোর করা। মানে হুম, সুগার লো করবে বাট ফ্যাটও স্টোর ফ্যাটস করবে। তো রয়েছে।
তো ইয়েস, ফ্যাট স্টোর করে আমার ওয়েট বাড়তেই ছিল। মানে আমার চেয়েও অনেক বেশি খাইতো আমি দেখতাম মানুষজন। বাট লাইক তারা ওয়েট গেইন করতেছে না। এদিকে আমি হাওয়া খাইলেও ফুলে যাচ্ছি। ব্যাপারটা এরকম হয়ে গেছিল আসলে। তোর এমনিতে হাইট কত? আমার হাইট হচ্ছে ৫ ফুট 7.7 আসে। মানে ৫ ফুট ৮ এর আচ্ছা। কাছাকাছি আরকি আসে হুম। আমার হাইট। আসলেই সো বড় বাচ্চা ওই ছিলি। সো ওই ডক্টর দেখার পরে হচ্ছে উনার কথাবার্তা শুনে আমি স্লাইটলি ট্রাই করছিলাম। মানে তখন আসলে আমি কন্টিনিউ করতে পারি নাই। ১.৫ মানে ২ মাসের মতো মেবি ট্রাই করছিলাম। তখন মনে হয় ২ মাসে ২-৩ কেজি কমছিল। হুম, বাট আমি কন্টিনিউ করতে পারি নাই জিনিসটা। অ্যান্ড ত মানে তখনও আসলে দেখা যাইত ২ বেলা ২-৩ বেলায় কার্বোহাইড্রেট খাচ্ছিলাম। বাট একটু কম পরিমাণে। বাট স্টিল জিনিসটা মানে কাজ করতেছিল আমি না। যতটা এক্সপেক্ট করতেছিলাম ততটা হচ্ছিল না আরকি। হুম, হুম। সো অ্যান্ড তার উপরে হচ্ছে আমাদের বুয়েটের প্রেশার। ক্লাস করো, সিটি দাও, হ্যান করো, ত্যান করো। অ্যান্ড আমি হচ্ছে দেখা যেত আমি হাইব্রিড জাতি মানে কতদিন হলে থাকতাম, কতদিন বাসায় থাকতাম। আচ্ছা। অ্যান্ড হলের খাবার কোনদিনই আমার এই মানে অক্ষম লিভারে হজম হয় নাই আসলে। আমি হলে একদিন খাইলেও আমার পেট খারাপ হয়ে যাইত। সো দেখা গেছে হলে যখন ছিলাম আমার অন এভারেজ প্রত্যেকদিন ২ বেলা খাই আর ৩ বেলা খাই আমার বাহির থেকে খাবার অর্ডার দেয়া লাগতেছে। বাট সেখানে তো খাবারে তো ভালো কিছু তো পাওয়া যায় না। ইয়া লো হ্যাঁ, অ্যান্ড মানে লো ফ্যাট, লো ক্যালোরি কিছুই সম্ভব ইয়া না। এগুলা কিছু সম্ভব না। সো বাইরের খাবার খাইতাম, ওয়েট বাড়তো। বাট স্টিল হচ্ছে আমি মেবি ২০২২ থেকে ২৩-২৪ এর মধ্যে হচ্ছে ২৪ এর জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে আমি ৯৫ ছিলাম আগে। ৯৫ থেকে হচ্ছে ৮৭-৬ এ চলে ৮৭-৬ এর দিকে চলে আসছিলাম ওয়েট হুম, কমায়। বাট মানে এরপর মানে জিনিসটা মেবি স্টে করতে পারে নাই। কারণ ২০২৪ এর জুলাই মাস থেকে যখন আচ্ছা এর মধ্যে হচ্ছে আমি আরেকবার ডক্টর চেঞ্জ করি। ল্যাব-এইড এ একজনের কাছে যাই। মাঝখানে আমি আসলে ডাক্তার দেখাই নাই। আমার খুব মন মেজাজ উঠে গেছিল বাংলাদেশের ডাক্তারদের উপর থেকে যে কিছু হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। সো জুলাই মাসে জুলাই না জুন মাসে জুনের আগে মেবি আমাদের টার্ম ফাইনাল শেষ হয়। সো আমরা একটা হুম। ট্যুরে যাই রাঙামাটিতে। সো ওই ট্যুরে যাওয়ার পর দেখা গেছে যে সবাই উঁচু জায়গাগুলায় উঠতে পারতেছে। আমি আসলে উঠতে পারতেছিলাম না। আমার হেল্প লাগতেছিল। আমাকে কারো ধরে উঠানো লাগতেছিল। ব্যাপারটা আমার খারাপ লাগতেছিল অনেক। আচ্ছা। যে বাকি সবাই একা পারতেছে, আমি কেন পারতেছি না? সো ওইখান থেকে আসলে আমার গায়ে লাগছে ব্যাপারটা। অ্যান্ড আমি জানতাম যে আরেকটা টার্ম বাকি আছে। আমি কি সারা জীবনে এরকম থেকে যাবো? সো তখন আমার মনে হইছে যে I should do something কিছু করা লাগবে। অ্যান্ড বাসায় আসার পরে হচ্ছে আমি ডাক্তারদের কাছে না, অ্যাকচুয়ালি ইন্টারনেটে বসে সবকিছু খুঁজে দেখছি যে কি কাজ করতে পারে, কি হইলে কি হইতে পারে, আসলে কি হবে না হবে। সেখানেও আসলে ভ্যারাইটিস অফ ইনফরমেশন আছে। হুম, হুম, হুম। কোনটা কাজ করবে না আমি জানি না। বাট ইয়েস কিছু ইন্টারন্যাশনাল গ্রুপস আছে যেগুলাতে PCOS রিলেটেড কিছু গ্রুপস আছে। ওগুলাতে হচ্ছে এসব ওয়েট লস অ্যান্ড অল নিয়ে অনেকে অনেক উপদেশমূলক কথাবার্তা লিখছে। সেগুলো কাজে লাগছে। মানে সবাই সবার লাইফ এক্সপেরিয়েন্সেস শেয়ার করছে। ওগুলো দেখে মানে বুঝতে পারছি যে আমার এটলিস্ট ওয়াকিং টা বাড়ানো লাগবে। অনেক বেশি হাঁটা লাগবে। খাবার-দাবার চেঞ্জ করা লাগবে। সবচেয়ে ১ম যে কাজটা করছি আমার আম্মুর রান্না খাওয়া বন্ধ করে দিছি। মানে আমি নিজে ৩ বেলা প্রিপেয়ার করব লেস অয়েল দিয়ে হুম। অ্যান্ড হাই ফাইবার, হাই প্রোটিন, কার্বস একদম কমায় আনবো। মানে আমার এমনিতেও ভাত অত ভালো লাগতো না। ভাতের চেয়ে আমি মানে ব্রেড বেশি পছন্দ করতাম। যেটা আমি এখনো খাই। আমি কখনোই ছাড়ি নাই। মানে ডায়েটের মধ্যে কখনোই আমি ব্রেড ছাড়ি ব্রেড নাই। বলতে কয় স্লাইস? কিরকম? মানে কত পিস আমি থাকে আমি একটা হচ্ছে খায়? যখন বেশি মানে খুব বেশি জিল চলে আসছিল যে হ্যাঁ, আমার ওয়েট কমানো লাগবে। তখন আমি অ্যাকচুয়ালি ১ পিস ব্রেড খাওয়া শুরু করছিলাম। বাট ওই ওকে। ১ পিস ব্রেড আসলে সাস্টেইন করার জন্য মেবি এনাফ ছিল না। এট না, লিস্ট আমার জন্য না। মানে আমি কুলায় খুব না। টায়ার্ড ফিল করতাম। হুম, 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 হুম। সো পরে হচ্ছে আমি ব্রেড ১ টা থেকে ২ টা করছি। কোন দিন যে যদি আমার মনে হইতো যে হচ্ছে না মানে আমার ক্ষুধা লাগতেছে, আমি মাঝে ৩ টাও খেতাম। বাট সেটা খুব রেয়ার মানে উইকে ১ দিনের মতো ১-২ হুম, দিনের হুম, মতো হুম, হুম। এরকম। মানে নট রেগুলার থিং। রেগুলারলি এই আমি ২ সময়টা কি টাই তুই খাইতাম। হলে ছিলি নাকি বাসায় বসে না, এগুলা করতিস? আমার লাক ফেভার করে গেছে এই জায়গায় যে আমাদের টার্ম ব্রেক ছিল অ্যান্ড টার্ম হুম। ব্রেক এর পরে জুলাই আন্দোলন জুলাই শুরু আন্দোলন। হইছিল। তো তখন হচ্ছে ২ থেকে ৩ মাসের মতো মেবি আমরা বাসায় ছিলাম। হুম, 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 হুম। তো বাসায় থাকার কারণে ওই ২-২.৫ মাসটা আমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি। আমার বাসায় ট্রেডমিল আছে। যদিও আমি ট্রেডমিলে হাঁটি নাই। আমি আমার বাসায় এক পাশ থেকে আরেক পাশ হাঁটছি। আমার বাসা যথেষ্ট বড়। নাইস। সো হেঁটে হচ্ছে এরকম 10K স্টেপস আ ফিল আপ করতাম। মাঝে 12-13 ও করতাম। অ্যান্ড খাবার-দাবার আমি নিজেরটা প্রিপেয়ার করে খাওয়া শুরু করছি। এইটাতে আন্টির অ্যান্ড রিঅ্যাকশন কিরকম ছিল? খুবই আন্টি বাজে, খুবই বাজে।
খুবই বাজে। এখনো খুবই বাজে। মানে রিঅ্যাকশন এখনো খুবই না বাজে। মানে তোর তো চেঞ্জেস তো আন্টি তো দেখতে পাচ্ছে সিগনিফিকেন্টলি, তাই না? তুই দেখতে যতখানি না পাচ্ছিস। দেখতে ইয়েস, পাচ্ছিস তার থেকে আন্টি বেশি দেখতেছে। তারপরেও উনার হচ্ছে উনি তুই ইয়া, এগুলা কেন খাইতেছস? তুই আমার রান্না কেন ইয়েস, খাবি না? ইয়েস। অ্যান্ড মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক, ওর যাই করে হোক, আর মাসে এট আঙ্কেল লিস্ট ১-২ দিন তার রান্না খাওয়াইছে। আর আঙ্কেল? আর আব্বু হচ্ছে মানে শুরুর দিকে একটু টেনসড হয়ে গেছিল। ১ম মানে আমি যখন শুরু করছিলাম তখন আমার ওয়েট মেবি 89 ছিল জুলাই হুম, মাসের হুম। দিকে। অ্যান্ড ১ম মাসে মেবি আ 4 5 5 4.5 কেজিস এর মতো ড্রপ করছে আরকি। আমি অলমোস্ট রেগুলার ওয়েট মাপতাম। ঠিক আছে? হুম, হুম, মানে হুম। অ্যান্ড কোনদিন যদি একটু বেশি কম আসতো আমি মানে একটু বেশি আসলে আমি একদম পুরা হাইপার হয়ে যেতাম। এটা একটু বুঝতে টাইম লাগছে যে প্রতিদিন এভাবে হ্যাঁ, যেকোনো বেলায় ওয়েট মাপাটা ঠিক না আসলে। জি। কারণ আমি যদি খেয়ে সাথে ওয়েট মাপি আমার ওয়েটটা স্বাভাবিকভাবে একটু বেশি হ্যাঁ, আসবে। হ্যাঁ। বা আমি যদি কিছুদিন কনস্টিপেটেড থাকি আমি ওয়েট মাপি আমার ওয়েট বেশি আসবে। হুম, হুম, হুম। এই জিনিসগুলো বুঝতে একটু টাইম লেগে গেছে আসলে। সো আমি শুরুর দিকে অনেক হাইপার হয়ে যাইতাম যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। আমার মেবি ১ম ২-৩ উইকে ২ উইকে কোনো ওয়েট ড্রপ করে নাই। না বাট তারপরেও স্টিল আমি এখানে একটা জিনিস এড করি। এই মানে রেগুলার ওয়েট মাপার ব্যাপারে আমি যেই মানে যেগুলা জানছি আরকি, যেগুলো বুঝছি যে রেগুলার মানে ধর হঠাৎ করে আমি ১ম শুরু করলাম। হচ্ছে খাওয়া-দাওয়া কমানো অ্যান্ড ওয়াকিং অ্যান্ড অল। সো মানুষের ধারণা হচ্ছে মানুষ কিন্তু এটা একটা র‍্যাপিড চেঞ্জ। তোর ক্ষেত্রে হয় নাই তুই বললি, বাট মানুষের ক্ষেত্রে নরমালি একটা র‍্যাপিড চেঞ্জ হয়। সো এই র‍্যাপিড চেঞ্জটা বেসিক্যালি হচ্ছে পুপ অ্যান্ড হচ্ছে ওয়াটার। সো বডি থেকে পুপ এবং ওয়াটার হঠাৎ করে হচ্ছে অনেকখানি কমে যাওয়ার কারণে দেখা যায় যে ১ম ২ উইকে অনেকখানি বডি হচ্ছে ওয়েট কমায় ফেলে। কিন্তু আচ্ছা। তারপরে বডি তো বুঝে, আরে এবারে তো আমারে খাইতে দিতেছে না। আমার তো এখন স্টোর করতে হইব। তখন বডি কিন্তু আবার জমা করা শুরু করে। তো তখন হইতেছে হ্যাঁ, যেটা আমিও হঠাৎ এটা করে একটা শুনছি। বড় রকমের একটা ড্রপ করে ৩-৪ কেজি। পরে দেখা যায় যে আবার পরের উইকেই সেটা ১-২ কেজি বেড়ে যাচ্ছে। সো মানে একটু ইয়েস, মানে ধৈর্য রাখতে ১ম হবে। দিকে হ্যাঁ, ১ম দিকে নাকি ওয়াটার ওয়েট অনেক বেশি ড্রপ করে হ্যাঁ, হ্যাঁ, মানুষের। ওটাই। সো আমিও এটা শুনছি ওয়াটার ওয়েট অনেক বেশি ড্রপ করে। বাট আমার কেসে ১ম ২ উইকে এট লিস্ট আমি কোনো ওয়েট ড্রপ পাই নাই আরকি। তুই তো আগে থেকেও তাও বাট একটু হাঁটাচলা করতেছিলি। ইয়েস, ইয়েস। আমি সবসময় হাঁটাচলা করতাম অ্যান্ড ইভেন এগুলো স্টার্ট করার আগেও হচ্ছে আমি মানে দুপুরবেলা লাইক ১ কাপ ১ কাপেরও কম ভাত খাইতাম। হুম, সকালবেলা আমি ব্রেড খাইতাম ২ টা। হুম, মানে ৩ টা বেশি খাই। বেশিরভাগ সময় ৩ টা খাইতাম। হুম, অ্যান্ড রাতে দেখা যেত রাতের খাবারটা হচ্ছে অনেক মানে আমি ছোটবেলা থেকে হচ্ছে আমার কন্টিনিউয়াসলি স্কুল কলেজ যাই বলিস সেটা টিফিন ছিল হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস আছে না? ইনস্ট্যান্ট নুডলস। ঠিক বুঝতে আছে? পেরেছি। ওটা হ্যাঁ, ওই জিনিস তো অনেক হাই ক্যালোরি অনেক মানে আনহেলথি একটা জিনিস। কিছুই তো নাই এই জিনিস আমি বেসিক্যালি আমার। রাতে খাইতাম। এক্সাক্টলি কিছু নাই। আমি রাতে এই জিনিস খাইতাম। আর একটা ডিম খাইতাম। ঠিক আছে? সো ওইটা সবচেয়ে আগে বাদ দিছি আমি। হুম। আমার বাসায় এখন ইনস্ট্যান্ট নুডলস খুঁজে পাওয়া যাবে না। কারণ না আমি নিজে খাই না আমি কিনতে দেই বাসায়। নাইস। এই যে আমার তো বাসায় ও হচ্ছে বিস্কিট আছে যদিও, আমার বোন খায়। বাট হচ্ছে এই নুডলস জাতীয় জিনিস বা আমার নিজেরই রাতের বেলা চানাচুর খাওয়ার বেহায়ার মতন একটা অভ্যাস ছিল। এটা এটা একদমই টোটালি বাদ। ইভেন আমি হলেও এর মধ্যেও যে আমি হলে ছিলাম, আমি দেখা যেত সপ্তাহে ১ দিন ২ দিন চুরি করে সামহাউ কিনা খায় ফেলাইতেছি। নিজের সাথে মানে আই এম চিটিং অন মাইসেলফ এরকম। কিন্তু হ্যাঁ, তারপরেও বাসায় আসার পর থেকে এটা টোটালি অফ করতে পারছি আমি। ভেরি নাইস অফ মি। যে এইটা এট লিস্ট বাইরের এই প্যাকেটজাত যেকোনো খাবার মোটামুটি টোটালি আমি বাদ দিতে পারছি। ঠিক। আচ্ছা বল। আমার হচ্ছে ১ম বাসায় ১ম ২.৫ মাসে হচ্ছে ভালো অ্যামাউন্ট অফ ১৫-১৬ কেজির মতো ওয়েট কমে গেছিল আরকি হুম, ১ম ২.৫ মাসে। নাইস। অ্যান্ড এরপরে ক্লাস শুরু হইছে। ক্লাস শুরু হওয়ার পর যেটা হইছে আমি হলে গেছি। আমার হুম, খাবারের স্কেডিউল তো পুরা চেঞ্জ হয়ে গেছে এখন। এখন আমি হুম, কি খাবো সকালে, দুপুরে কি জি, খাবো, রাতে কি খাবো? মানে আমি বাসায় লিটারেলি দুপুরে একটা মুরগির অর্ধেক খাইতাম। মানে যেহেতু আমি কার্বস খাইতাম না। সো হুম, এখন হুম, আমি বাসায় থাকলে এটাই করি। মানে হাফ চিকেন খাই উইথ বয়েলড পাপায়া। তো নাইস। আমি মানে আমি এখন এই জিনিসটা হলে কই পাবো? হুম, হুম। হলে দেয় হচ্ছে এটুক বাচ্চা একটা মুরগির একটা পিস। আর এতগুলা ভাত খাও ইচ্ছা এতগুলা মতো ডাল ভাত, দাও। ডাল। ইয়া, ইয়া। সো লাইক মানে কি হবে? বা সকালেই বা আমি কি খাবো? আমি এগুলো নিয়ে প্রচুর প্যারায় পড়ে গেছিলাম। অ্যান্ড প্যারায় পড়ে এরকমও হইছে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাই নাই। বিকজ আমার গিল্টি ফিল হচ্ছিল যে আমি কিছু খাইলেই এখন আমার ওয়েট বাইরে যাবে। হুম, বাট এভাবে নিজেরে স্টার্ভ করে নিজেরে আরো টায়ার্ড করতেছিলাম আমি। হুম, হুম, মানে হুম, তখন এমন হয়ে গেছিল যে হাঁটার এনার্জিটাও পাচ্ছি না। হুম, বাট পরে হচ্ছে এরকম করে মানে ১ উইকের মতো যাওয়ার পরে হচ্ছে I was like ওকে ফাইন আমার খাওয়া লাগবে। কিছু না কিছু খাওয়া লাগবে। মানে বেলায় খাওয়া লাগবে। এরপর থেকে হচ্ছে আমি সকালবেলা হলে থাকলে দেখা যেত
একটা হোল এগ আর একটার হাফ খেতাম। মাঝে, মাঝে হচ্ছে ওই হলের ক্যান্টিন বলে। ইসির ক্যান্টিনে সবজি পাওয়া যেত। সবজি হুম, নিয়ে হুম, হুম, খাইতাম। যদিও ওটাতে তেল আছে। বাট আমি ওটাতে এখন কি তেল করব? কি পরিমাণের ভাই! হ্যাঁ, বাট লাইক মানে আমার তো খাওয়া কিছু লাগবে। করার আমি নাই। তেলগুলো বুঝতে পারছি। কোনমতে সরায় ওখান থেকে হুম, খাইতাম হুম, আরকি। মানে এটা ছাড়া আর কোন অপশন ছিল না আমার হাতে। আর হুম। দুপুরবেলা দেখা যেত মানে বিভিন্ন রেস্টুরেন্টে চিকেন সালাদ এন্ড অল অর্ডার ওগুলো থাকতো, ওগুলো অর্ডার দিয়ে খাইতাম। ওই যে নজরুল ক্যান্টিনে তো গ্রিল থাকতো। এটা হ্যাঁ, ট্রাই সো করছো? আমি আমার গ্রিলের টেস্ট ভাল লাগে না ফর ও সাম আচ্ছা, রিজন আচ্ছা। মানে আমি হ্যান্ডেল করতে পারি না। মানে ছোটবেলায় একবার ২-৩ পিস একসাথে খেয়ে একদম রুহ থেকে উঠে গেছে বুঝতে পারছি, টাইপের আচ্ছা। বিষয় আরকি। মানে গ্রিলের স্মেলটা আমার তাইলে তুই কি হ্যান্ডেল খাইতি? হয় না হলে ঠিক বসে মতো। কি খাইতি তাইলে? মানে মানে কোথা থেকে? ধর হচ্ছে যে ইসির ক্যান্টিনে ধর রোস্ট রান্না করতেছে বা চিকেন হ্যাঁ, হ্যাঁ, রান্না হ্যাঁ। করতেছে। আমি হ্যাঁ, হ্যাঁ। ওগুলো নিয়ে মাঝে, মাঝে পানি দিয়ে ধুয়ে বা টিস্যু বুঝতে দিয়ে পারছি, বুঝতে ক্লিন পারছি, করে বুঝতে পারছি। পানি দিয়ে ধুয়ে এরপর খাইতাম যাতে বুঝতে তেলটা একটু হুম, কমে। হুম, হুম। বুঝতে পারছি। মানে এরকম করে আমি প্রোটিনের ইনটেকটা ফিল আপ করার ট্রাই করতাম। আর মোস্ট অফ দিন রাতে হচ্ছে আমি অর্ডার দিতাম কিছু না কিছু। লাইক মানে যেটা দেখে আমার মনে হতো যে এটাতে একটু ক্যালোরি কম আছে, এটাতে একটু প্রোটিন আছে। লাইক চিকেন হুম, সালাড অর এই টাইপের জিনিসপাতিগুলো অর্ডার আচ্ছা। দিতাম আরকি। অর্ডার দিয়ে খাইতাম। বাট খুবই কস্ট হয়ে অনেক, যাইত। অনেক মানে কস্টলি তো। হ্যাঁ, অনেক মানে কস্ট তুই হয়ে যে যাইত। আইটেম গুলা আর বলতেছিস আমি তো এগুলা সার্চ ইয়া, করছি ওইখানে বইসা, বইসা হলে। ইয়া। তো এটার দাম দেখে আমি তো আর কুলাইতে পারি নাই। পরে ওই নজরুল হ্যাঁ, ক্যান্টিনে মানে যায়া এটাই হইতেছে আমি গ্রিল কিনে আনা বললাম হচ্ছে। যে এটা আসলে মেইনটেইন করার জন্য বাসার বাইরে মেইনটেইন করার জন্য ভালোই খরচ পড়বে আরকি এই জিনিস। হ্যাঁ। সো অ্যান্ড আমার হচ্ছে লাইক অনেক খাবারে মানে অনেক মাছ মানে মাছ আমি কম খাইতাম। বাট মাছ তো একটা ভালো সোর্স হুম, প্রোটিনের। হুম, হুম। সো মানে চিংড়ি তো মাছ না যদিও স্টিল চিংড়ি খাইতে পারতাম না অ্যালার্জি, ইলিশ খাইতে পারতাম না অ্যালার্জি। মানে হুম, অনেক হুম। কিছুতে রেস্ট্রিকশন ছিল অ্যান্ড অল ছিল। অ্যান্ড আরেকটা জিনিস আমি ছাড়তে পারি নাই সেটা হচ্ছে চা। দুধের চা, দুধ চা। মানে আমি এখনো ১০০, খাই। ১০০-১৫০ ক্যালোরি ফ্রি। ইয়া, ইয়া বাট লাইক আমি এখনো খাই। বাট বাসায় থাকলে আমি যখন বানায় খাই আমি হচ্ছে লো ফ্যাট মিল্ক দিয়ে বানাই এখন। হুম, হুম। শুরুতে বিরক্ত লাগতো লো ফ্যাট মিল্ক খাইতে অনেক। বাট এখন খাইতে, খাইতে অভ্যাস হয়ে গেছে। এখন আমি বাসায় বানায় খাইলে আরকি লো ফ্যাট মিল্ক দিয়ে খাই। আর আমার দিনে ২ বেলা চা না খাইলে হয় না। আচ্ছা। বদঅভ্যাস। হুম, মানে হুম। আমার সকাল শুরু হয় না চা না খাইলে। সো বুঝতে এই পারছি। জিনিসটা আমি ছাড়তে পারি নাই। আমি বুঝতেছিলাম যে আমি এটা ছাড়তে পারব না। সো আমি জাস্ট একটু এখনো পারোস হেলথিয়ার না? অল্টারনেটিভ এ গেছি। না আমি লো ফ্যাট মিল্ক দিয়ে চা বানায় খাই এখনো। আচ্ছা। মানে আমার প্রতিদিন সকালে এটা লাগেই। হুম, হুম। আমি খাইলে সো হইতেছে এখন আরকি। আমি আগে থেকে আমার হুম। অনেক আগে থেকে হচ্ছে মানে সুগার বাদ দিছি। মানে সুগারটা না মানে মানে চায়ের ভিতরে সুগার খাওয়াটা ধরো যেটা হইতো যে আমার বাসায় হইতেছে আম্মার একটু ডায়াবেটিস ছিল। সো আম্মা হইতেছে সুগার খাইত না। এখন কে আলাদা করে একবার আম্মার জন্য চিনি দিবে না, একবার আমার জন্য আমি চিনি দিব। তার থেকে একটা ভালো বুদ্ধি বাইর করি। আমিও চিনি খাওয়া ছেড়ে দেই। দিয়ে হচ্ছে না ওই আমি চায়ে চিনি চায়ে খাওয়া অনেক চিনি আগে থেকে বাদ দিতাম না দিছি। কখনোই। না আমি কখনোই চিনি আগেও না? খাইতাম না চায়ে চিনি না আগেও খাইতাম না। এটাই আচ্ছা। কথা। আমি যখন ওয়েট লস শুরু করছি I was like আমি অলরেডি ওয়েট গেইন হবে না হবে এরকম জিনিসপাতি খাই না। চিনি খাই তারপরেও না। কেন? মানে কার্বোহাইড্রেট যথেষ্ট কম পরিমাণে খাইতাম। এট লিস্ট আমি ভাবতাম যে আমি অনেক কম পরিমাণে খাচ্ছি। হুম, হুম, বাট হুম। কেন হইতো? বাট আমার কাছে পরবর্তীতে যেটা মনে হইছে যে আমি যে তরকারি খাইতাম বা বাসায় যাই বানাইতো এগুলোতে অনেক হিউজ পরিমাণে তেল দিত। মানে ধর আমি পাতাকপি ভাজি খাচ্ছি, ঠিক আছে? হুম, হুম, আমি হুম। একদিন যেয়ে দেখছি যে এতগুলো তেল দিয়ে পাতাকপি ভাজি করছে আমার মাথা পুরা ঘুরে গেছে যে এর জন্যই তো। মানে আমি পুরা ভাজিটা একা খাচ্ছি। আমি মনে ভাবতেছি হইতেছে আমি যে অনেক হেলথি খাবার অনেকে খাচ্ছি। হ্যাঁ, ভেজিস খাচ্ছি। ফাইবার হ্যাঁ, আমি পাইতেছি অনেক অনেক। হেলথি খাবার খাচ্ছি। হ্যাঁ, ইয়েস বাট আমি যখন দেখছি কতগুলা তেলে রান্না করতেছে উম বুঝতে বাদ। পেরেছি। এরপর থেকে আমি নিজেই বানায় খাবো। আমি লাগলে ক্যাবেজ বয়েল করে খাবো। আমি রাতে অ্যাকচুয়ালি এই কাজ করি। ক্যাবেল মানে ক্যাবেজ বয়েল করে খাই। হালকা চিকেন স্টক দেই। সাথে আরো ফ্রুটস তারপরে হচ্ছে বিনস, এগ, মাঝে, মাঝে টুনা ফিশ, মাঝে, মাঝে টোফু এসব আরকি হুম, কিনে ইউস করি। বুঝতে পারছি। ওকে, দ্যাটস ভেরি নাইস। কিন্তু মানে আ এখন 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 বিএমআই তো মোটামুটি রেঞ্জে আসছে। তুই মানে হ্যাঁ, আগে থেকে আমার চেঞ্জেস ফিল আগে করছিস এর মধ্যে? আমার আগে হচ্ছে যে 30 র মতো ছিল বিএমআই। হুম, 89 থেকে হচ্ছে এখন আমার ওয়েট আসলে 62 পর্যন্ত কমছিল। এখন হচ্ছে 64-5 এর মধ্যে থাকে। বাট 62 তে যখন ড্রপ করছিল মানে একদম 62 পর্যন্ত যখন চলে গেছিল তখন আমার যেটা হইছিল যে আমি বসা থেকে দাঁড়াইলে আমার মাথা ঘুরাচ্ছিল। বুঝতে মানে পারছি। অনেক বেশি লো ক্যালোরি ইনটেক করে ফেলতেছিলাম আমি যেটা আমার বডি আয়রনেরও নিতে তো পারতেছিল না। কম হওয়ার এটা একটা কারণ হতে পারে, না? হ্যাঁ, আয়রনও টেস্ট করা হয়েছিল। আয়রন মানে নরমাল রেঞ্জে ছিল বাট লোয়ার দিকে বুঝতে আরকি পারছি, নিচের দিকে। ছিল। বুঝতে হ্যাঁ, পারছি। নিচের আমার দিকে ছিল। হচ্ছে আমার আমার ইয়ার পর মানে অপারেশনের পর থেকে আমার ২-৩ বার টেস্ট করা হয়েছে। আমার আয়রনটা নিচের দিকে পাওয়া গেছে। মানে রেঞ্জে আছে বাট আমারও আয়রন নিচের দিকে এবং
যে আমি হ্যাঁ, দেখছি আমারটাও যে এরকম আমার ছিল। মানে এটা এমন হচ্ছে আমি জানি না এটা আসলে আমি কি খানা-দানা হচ্ছে একটু কন্ট্রোল করে খাচ্ছি বলে এরকম হইতেছে নাকি মানে নাকি আমার বডিরই হচ্ছে একটা ইয়া অর্গান নাই বলে এমন হচ্ছে আমি সিউর না। বাট স্টিল এটার জন্য একটু আমাকে আলাদা করে একটু খেয়াল রাখতে হয় নিজের যে আয়রনের অভাবটা যাতে হচ্ছে না হয় বেশি খুব একটা। আচ্ছা আমাকে কিন্তু মাল্টিভিটামিনস দেয়া হইছিল যে এটা আচ্ছা খাও সাপ্লিমেন্টস এন্ড দেখো হিসেবে কি অবস্থা। খাইছিস? আমাকে অ্যাকচুয়ালি আমার এন্ডোক্রাইনোলজিস্ট হচ্ছে শুরুতেই আমাকে ন্যাচারাল রুটে না যেয়ে মানে হুম, আমি জুলাই মাস না অগাস্ট মাসের শুরুতে একজন এন্ডোক্রাইনোলজিস্ট দেখাইছিলাম। হুম, ল্যাবেডের মারফা মুস্তারি নাম মেবি উনার। উনি ওকে। আমাকে হচ্ছে ডিরেক্ট ওয়েট লস ইনজেকশনস এর দিকে যাইতে বলছে। এটা মানে বিভিন্ন হয়তো ওয়েট লস অনেকেরকে আমি ইনজেকশনস করতে পাওয়া যায়। শুনতেছি। হ্যাঁ, ইয়া উনি আমাকে এবং এটা হাউ বলছিল ডাজ বাট দ্যাট ওয়ার্ক? অ্যান্ড আমি হচ্ছে জাস্ট বলছি যে আমি ১-১.৫ মাস একটু নরমাল ট্রাই দিয়ে দেখি। যেহেতু আমি লাস্ট ১ মাস করে কিছু তো উপকার ৪.৫ কেজির পাচ্ছি মতো না। ওয়েট কমছে। সো আমি আরেকটু ট্রাই করে দেখি যে হয় নাকি হয় না। হুম, সো আমি ট্রাই করছি অ্যান্ড কাজে দিছে অ্যান্ড পরবর্তীতে হচ্ছে উনি বলছে যে, "আচ্ছা তোমার আর লাগবে না তাহলে।" অ্যান্ড এখন আমার মানে A1C হচ্ছে 5.12 এর মতো আসে। মানে আমার সুগার অনেক কন্ট্রোল থাকে। এখন আমার ২ বেলা ইনসুলিন নেয়া লাগে না। হুম, মানে উইকে ধরো ২-৩ দিন মাঝে মানে ২-৩ দিন আমি এখন অ্যাকচুয়ালি ২ থেকে ৩ দিন নেই উইকে। মানে মেপে-টেপে দেখি যে কোনদিন নেয়া লাগবেই বা কিছু বা কোনদিন যদি মিষ্টি খেয়ে ফেলি সেদিন আমি নেই আরকি। বাট ওকে। লাইক এখন টোটালি আমার ওটার উপর ডিপেন্ড থাকতে হয় না। আমার বডি যথেষ্ট ভালোভাবে মানে ফাইট সামলাইতে করতেছে সেই পারতেছেন। জিনিসটাকে সামলাইতে পারতেছে। অ্যান্ড আমার PCOS রিলেটেড বেশিরভাগ ইস্যু গুলাই সলভড হয়ে গেছে অটোমেটিক্যালি কোন ওষুধ লাগে নাই। সেরা। তোকে যেই উনি যেই ইনজেকশনের কথা বলছিল, ওই ইনজেকশনটার কি কোনো সাইড ইফেক্টস আছে বলে কি উনি আগে থেকে সতর্ক করছেন? অথবা তুই কি পরে ঘাইটা-ঘুইটা কিছু পাইছিস নাকি? যদিও তোকে ইউজ করা লাগে নাই বললি। বাট স্টিল ব্যাপারটা হচ্ছে যে আমাকে এই সেম ইনজেকশনটা হচ্ছে আমি বলছিলাম মেবি ২০২২ সালে একজন ডক্টর হচ্ছে আমাকে ঠিকঠাকভাবে PCOS আর ডায়াবেটিকস মানে হ্যাঁ, ডায়াগনোজ করে দিয়েছিলেন। ডায়াগনোজ উনিও করছিলেন। এই সিমিলার ক্যাটেগরির একটা ইনজেকশন আমাকে সাজেস্ট করছিল যে নরমাল রুটে যদি ওয়েট না কমে ওই রুটে যাও। তো হ্যাঁ, তখন আমি ওটা নিয়ে একটু দেখছিলাম। এগুলো মেবি GLP-1 ইনজেকশনস বলে এগুলাকে। ওকে। এগুলো হচ্ছে ডায়াবেটিকস অ্যান্ড যাদের BMI 30 না মেবি 27 প্লাস থাকে তাদেরকে দেয়া হয়। মানে আমি টেক্সটবুক ক্যাটেগরিতে ফিট করি ওই ক্রাইটেরিয়াতে আরকি। হুম, 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 হুম। সো আমাকে দিছিল অ্যান্ড তখন উনি বলছিল যে, "তুমি এটা নিয়ে একটু মানে সার্চ-টার্চ করে দেখো যে এটা করবা নাকি অ্যান্ড অল।" বাট আমি পরে করে দেখছি অ্যান্ড খুব বেশি এট দ্যাট পয়েন্ট খুব বেশি পজিটিভ আউটকামস আমি দেখি নাই। অ্যান্ড আমি দেখছি যে অনেকের গ্যাস্ট্রোনমিক্যাল ইস্যুস ও হয়ে যায় অ্যান্ড অনেকের গল ব্লাডার এরও ইস্যু হয়ে যায়। মানে এরকম জিনিসগুলো আমি দেখছিলাম। এট লিস্ট উনি যে কোম্পানিটা সাজেস্ট করছিলেন সেটাতে এই ইস্যু গুলা ছিল। অ্যান্ড বাট লাইক ২০২৪ এ যখন আমি যাই, উনি যখন আবার সাজেস্ট করে তখন এই ইনজেকশন গুলা সম্বন্ধে আমার আইডিয়া ছিল। যেগুলা কিভাবে কাজ করে অ্যান্ড কি অল কারণ বাহিরে এগুলো অনেক বেশি ইউজ হয়। হুম, বিভিন্ন হুম, হুম। ইন্টারন্যাশনাল যে PCOS এর গ্রুপ গুলো আছে ওগুলোতে আমি দেখছি এগুলো অনেক বেশি ইউজ হয়। অ্যান্ড এর মধ্যে ১ টা ২ টা Zepbound, Mounjaro এই ২ টা মেবি খুবই ভালো কাজ করে। মানে যাদের কাজ করে তাদের খুব ভালো কাজ করে। যাদের কাজ করে না তাদের একদম ভিতরের সবকিছুর ১২ টা নষ্ট বাজায় করে দেয়। দিয়ে বুঝতে মানে পারছি। হ্যাঁ। মানে যাদের ক্ষেত্রে লেগে গেল তাদের ক্ষেত্রে তো লেগে গেল। মানে গ্যাম্বল এর মতো। হুম, হুম, মানে হুম। হয় হবে না হয় হবে না টাইপের ব্যাপার-স্যাপার আরকি। তো আমি তখনও ওইটা নেয়ার জন্য প্রিপেয়ার ছিলাম না। তো যে একটু তাইলে তো দেখি। তাইলে এই গ্যাম্বল খেলার থেকে যদি আমরা ওই যে সিম্পল কনসেপ্ট যেটা যে ক্যালোরি ডেফিসিট এ এটা ইয়াহ ফলো করলেই তো মোটামুটি হয়ে যাওয়া উচিত, তাই না? হ্যাঁ, আচ্ছা হয়ে এটা যাও। অডিয়েন্সদেরকে তুই তুই একটু বুঝায় বলতো যে ক্যালোরি ডেফিসিট এই জিনিসটা কি? নাকি আমি বলি? আচ্ছা আমি বলি। যে ক্যালোরি ডেফিসিট এর ব্যাপারটা হচ্ছে মানে as simple as it sounds যে তোমার সারাদিনে যতটুকু ক্যালোরি তোমার বডির দরকার, তুমি যদি ঠিক ততটুকুই ক্যালোরি খাও, তাইলে তোমার আ ওজন বাড়বেও না, কমবেও না, কিছুই হবে না। তোমার বডিতে যতটুকু ক্যালোরি দরকার, সাপোজ ধরলাম ২০০০ ক্যালোরি তোমার বডির দরকার এবং তুমি যদি তার থেকে কম খাও, ১৮০০ খাইলা। তার মানে তুমি কতটুকু ক্যালোরি ডেফিসিট এর মধ্যে আছো? ২০০ ক্যালোরি ডেফিসিট। মানে তোমার বডি তখন নিজের ভিতর থেকে ২০০ ক্যালোরি এক্সট্রা করে আলাদা করে বার্ন করে তারপরে হচ্ছে তোমার সারাদিনের সে যোগান দিতেছে। তাহলে এই যে ২০০ ক্যালোরি এক্সট্রা বার্ন হইলো, that will actually cause the weight loss in you, রাইট? এবং এই ক্যালোরি ডেফিসিট তুমি ডেইলি মানে যত বেশি রাখতে পারবা, তোমার জন্য তত ভালো। এখন ইট ডিপেন্ডস যে হোয়াট কাইন্ড অফ লাইফস্টাইল ইউ আর লিডিং। হ্যাঁ? যে কেউ যদি হইতেছে আ ওয়ার্কিং মানুষজন হয় যে তাকে অফিসে যাওয়া লাগে, তারপরে বাসায় আসা লাগে, কাজকাম করা লাগে যে মানে ইয়ার মতো দিশার মতো। হ্যাঁ? তাহলে তার জন্য ক্যালোরি ডেফিসিট করে মানে ৫০০ ক্যালোরি ডেফিসিট করা তার জন্য একটু ঝামেলা। কারণ ওর সারাদিনে যতটুকু এনার্জি দরকার সেটা পাইতে গেলে ওর হইতেছে মানে হাঁপায় যাবে আরকি। তাই না?
আর যে হইতেছে নরমাল স্টুডেন্ট লাইফ লিড করতেছে এখন বা বাসায় বসে আছে, হ্যাঁ? তার জন্য এই জিনিসটা খুব একটা কঠিন না। তার জন্য ৫০০ ক্যালোরি ডেফিসিটে থাকা ইটস আ গুড থিং এবং সে এটা ইজিলি করা যায় আরকি বলে আমার মনে হইছে। এবং এখন তাহলে এই ক্যালোরি ডেফিসিটটা কিভাবে করতে পারে মানুষ? নরমালি আমরা সারাদিনে দৈনন্দিন যেটা করি সেটা দিয়ে আসলে কুলায় না। আমাদেরকে এক্সট্রা করে কিছু এক্সারসাইজ এবং হচ্ছে ফিজিক্যাল নড়াচড়া আসলে করাই লাগবে। তাছাড়া উপায় নাই। তাই না? তুই কিছু এড কর এর মধ্যে? হুম। না ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে ওয়ার্কিং লাইফে এটা মেইনটেইন করা পসিবল না। ব্যাপারটা মেবি টোটালি ট্রু না। ডিপেন্ডস অন তুমি কোথায় জব করতেছো হ্যাঁ, হ্যাঁ। সেটার ডেস্ক উপরে। জব হলে ঠিক আছে? একরকমের কথা। হ্যাঁ, মানে আমি এট লিস্ট যেখানে জব করতেছি এখানে হচ্ছে আমাকে সকালের খাবার, দুপুরের খাবার প্রোভাইড করে অ্যান্ড এখানে একটা জিম আছে। ওহ সো নাইস। মানে আমি চাইলে জিম করতে পারি, চাইলে অ্যান্ড খাবারের মেনু গুলাও যথেষ্ট হেলদি অ্যান্ড এমনভাবেই সেট আপ করা যে চাইলে তুই জাস্ট হাই প্রোটিন, হাই প্রোটিন, হাই ফাইবার অ্যান্ড লো কার্ব ডায়েট কন্টিনিউ করতে পারবি এখানে। মানে এট লিস্ট নাইস। আমার ওয়ার্ক প্লেসে এটা আছে আরকি। সেরা। মানে কিন্তু এই মানে সুযোগ সুবিধাটা ইন আছে। জেনারেল তো এটা পাওয়া হ্যাঁ, যায় না ইন আরকি। সো জেনারেল এটা পাওয়া যায় না। পাওয়াটা খুবই টাফ। মানে আমি এদিক থেকে ব্লেসড বলা গড যায় যে লাকি। এরকম একটা জায়গায় পাইছিস। আমার জব হইছে আরকি। নাইস। সো বাট ইয়েস সারাদিন 8 to 5 মানে জব করে এরপর বাসায় এসে আসলে আবার এগুলো করা প্রিটি টাফ। হুম, হুম। অ্যান্ড আর হয়তো আমরা এই আমাদের ব্যাপারে আমরা দুজনের একজনও জ্ঞান দেওয়ার জন্য মানে হুম, সেরকম হয়তো না, নলেজ লোক নাই না আমাদের এখনো। অবভিয়াসলি। কারণ হ্যাঁ, আমরা এখনো ফেস করি নাই ওরকম কোনো সিচুয়েশন। হুম, হুম। সো মানে করা হয়তো যাবে বাট খুবই টাফ হবে। নিজের খুবই স্ট্রং উইল পাওয়ার থাকা লাগবে সেটা করার জন্য। অ্যান্ড তুই খুবই তাইলে বেশি আমরা আমাদের জন্য যেটা ইজিয়ার বা অডিয়েন্স যেটার সাথে রিলেট করতে পারবে সেটা বলি। যে মানে অ্যাজ ইয়া, স্টুডেন্টস ইয়া। তারা কি করতে পারে? ধর মানে ইউনিভার্সিটি স্টুডেন্টস এর কথা বলি অথবা কলেজ আর ইউনিভার্সিটি এদের হিসেবে যদি বলো সে তাহলে সেভাবে বল। আচ্ছা, আমি নিজে যখন আমি তো মানে এট লিস্ট এই বছরের মার্চ পর্যন্ত তো ইউনিভার্সিটিতে হ্যাঁ, ছিলাম। অ্যান্ড গত টার্মেও মানে ১ম ২.৫ মাসের পরে বাকি যে জার্নিটা আমার ছিল সেটা ক্যাম্পাসেই হইছে। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আমি বাসায় আমার ১০,০০০ স্টেপস হাঁটতে খুব বিরক্ত লাগতো। কারণ মানে আমি বাসার মধ্যেই হাঁটতেছি। হ্যাঁ, লাইক হ্যাঁ, আমি হ্যাঁ, খুব বিরক্ত বুঝতেছি। হয়ে যাইতাম ব্যাপারটা। কিন্তু এই জিনিসটা ক্যাম্পাসে করতে অনেক আমার ইজি। কোনো ইফোর্ট লাগে নাই। লাইক আমাদের হুম, হুম। বুয়েটের আশেপাশে কয়েকবার চক্কর দিলে ইজিলি ১০,০০০ স্টেপস হয়ে যাচ্ছে। তোর মানে হল থেকে এসি যাইতে আসতেই তো ২০০০ হ্যাঁ, স্টেপস হয়ে যায়। হুম, সো লাইক আমি ইসিতে সকালবেলা হয়তো অত উঠতে মানে যেদিন উঠতে পারতাম ওদিন হেঁটে যাইতাম। বাট যেদিন উঠতে পারতাম বেশিরভাগ সময় উঠতে পারতাম না। এটাই সত্যি কথা। উঠে আমার রিক্সা নেয়াই লাগতো। কারণ আমি ৮টা মানে ক্লাস ৯টা বাজে দেখা যেত আমি উঠতেছি ৮টা ৫০ এখন তখন দৌড়ানো লাগবে আসলে রিক্সা নিয়ে। বাট ফেরত আসার কাজটা বা দিনে যদি ১-২ বার ইসি থেকে ওখানে যাওয়া আসাও হইতো ভালো স্টেপসই হুম, হয়ে যেত। অ্যান্ড আমি পুরা এরিয়াটাই দেখতাম হাঁটতাম। আর আরেকটা জিনিস আমার ফেভারে কাজ করে গেছে সেটা হচ্ছে আমাদের তখন সিএসসি ফেস্ট চলতেছিল। হুম, অ্যান্ড সিএসসি ফেস্টে হচ্ছে ফ্ল্যাশ মবের প্র্যাকটিস চলতেছিল, কালচারাল এর প্র্যাকটিস চলতেছিল। অ্যান্ড ওইসব প্র্যাকটিস করতে যেয়ে দেখা যেত যে দিনে ২৫,০০০ স্টেপসও হয়ে গেছে। এরকমও হয়েছে জাস্ট ড্যান্স সেরা। করতে যায় আরকি। হাতে ক্লক থাকতো তো স্টেপস কাউন্ট হইতো। হুম, হুম, তো হুম। তখন একটা হিউজ অ্যামাউন্ট অফ মানে কার্ডিও বল আর যাই বল মানে নাচানাচিতে তো ভালোই ঘাম হ্যাঁ, ঝরাঝরি হইতো আরকি। এক্সাক্টলি। ভালোই ক্যালোরি বার্নস হইতো হাঁটার চেয়েও বেশি। তো ওই জিনিসটা আমার ফেভারে কাজ করে গেছে আরকি। অ্যান্ড হচ্ছে যখন ফেস্ট শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে যেটা হইতো যে আমি সকালে হোক, দিনে হোক, রাতে হোক, ক্লাসের ব্রেকে হোক মানে সকালে অ্যাকচুয়ালি দুপুরে বেশি হাঁটতাম না কারণ গরম লাগতো ব্যাপারটা। মানে দেখা যাইত হচ্ছে বিকালের পরে যখন ল্যাব শেষ হইতো হলে ফেরত যাওয়ার আগেই হচ্ছে আমি কয়েক রাউন্ড হেঁটে নিতাম। হুম, যে এট লিস্ট ৬,০০০ স্টেপসটা যাতে আমার কমপ্লিট হয়। ৬,০০০ কমপ্লিট হওয়ার পর এরপরে বাকিটুক হলের ভিতর যেয়ে বা রাতে যদি বের হওয়ার সুযোগ হুম, থাকে হুম, বের হুম, হয়ে হুম। আমি হাঁটবো। হলের ভিতরেও হাঁটার ভালোই স্পেস আছে। হ্যাঁ, করিডোরের ভিতরে তো এক মাথা থেকে আরেক মাথা ইয়া, হাঁটলেই অনেকখানি ইয়া হবে। সো মানে লাইক আমার কাছে মনে হইছে বাসার চেয়ে এই জিনিসটা হলে থেকে হাঁটার এট লিস্ট হাঁটার জিনিসটা ওখানে অনেক থেকে ইজি। করা ওয়াজ অনেক ভেরি ইজিয়ার আরকি। মানে আই নো। বাসায় আমি বিরক্ত হয়ে যাইতাম লাইক মানে ১.৫ ঘন্টা তো লাগতোই আমার ১০,০০০ স্টেপস হাঁটতে। মানে ১.৫ হুম, ঘন্টার হুম, মতো হুম। লাগতো। মানে ১.৫ ঘন্টা গান শুনে হাঁটলেও মানে ধরো ১ দিন ২ দিন ভাল লাগে। এরপর তো আসলে বিরক্ত লাগতো। মনোটোনাস অনেক। হ্যাঁ, অ্যান্ড বুঝতে আমার পারছি। আরেক ফ্রেন্ড হচ্ছে কারেন্টলি ওয়েট লস এর ট্রাই করতেছে। ও হচ্ছে প্রতিদিন একটা করে নতুন মুভি বের করে Netflix এ, হাতে আইপ্যাডে মুভিটা নেয়, নিয়ে ও হাঁটতে থাকে। মানে নাইস। যতক্ষণ মুভি চলে ও হাঁটে ওর ১০,০০০ স্টেপস হয়ে যায়। মানে যেইটা যার জন্য কাজ করে, হুম, মানে যেটা করে যে মানে হাঁটতে পারবে বেশিক্ষণ বা যে বেশিক্ষণ এক্সারসাইজ করতে পারবে তার জন্য তত বেটার। অ্যান্ড অনেকে তো জিম জয়েন করে। আমার করা হয় নাই কারণ আমার জিমের এক্সপেরিয়েন্স ভালো না আসলে। আমি হুম, একদিনই একটা জিমে গেছিলাম যেটা নারায়ণগঞ্জে মেবি সবচেয়ে ভালো জিম বলে সো কল্ড। সো ওখানে যেয়ে দেখছি মানে তখনও আমার ওয়েট লস জার্নি শুরু হয় নাই। ঠিক আছে? হুম, হুম, হুম। সেখানে যেয়ে দেখছি ট্রেইনারের পেট আমার পেটের ৩ গুণ।
এট ওয়াও! দ্যাট রেট। তখন মনে হয় আমার ওয়েট 85-6 এর মতো ছিল। ঠিক আছে? ট্রেইনারের পেট আমার চেয়ে ২-৩ গুণ। অ্যান্ড আমি ট্রেইনারকে বলছি যে আমার ডায়াবেটিকস আছে। অ্যান্ড আমি বলছি যে আমি লো ইনটেনসিটি কার্ডিও করতে চাই। হুম, মানে হাই ইনটেনসিটি কিছু আমি করতে চাই না। হুম, সো হুম, হুম, উনি ১ম দিনই হচ্ছে আমাকে কোন একটা হাই স্পিড সাইকেল টাইপের কিছু একটা তো উঠায় দিছে। ওটা ১৫-২০ মিনিট টানা করতে বলছে। অ্যান্ড ওটা করার সাথে, সাথে ওটাতে করে যখন আমি নামছি, হুম, আমার সুগার ড্রপ করছে। অ্যান্ড বুঝতে আমি বুঝতেছিলাম আমি পড়ে যাবো মাথা ঘুরায়। আমি বলছি আশেপাশে যারা আছে যে, "মাথা ঘুরাচ্ছে আমার। মানে আমি পড়ে যাবো এখন।" মানে বুঝতে পারি যে আমার সুগার হুম, ড্রপ হুম, হুম, করতেছে। আমি পড়ে যাবো। এই জিনিসটা বুঝতে পারি এখন। তো আমি বলছি অ্যান্ড পড়ে গেছি। আমি পড়ে যাওয়ার পর উনাদের মাথায় এটা আসতেছিল না যে একে একটু চিনি খাওয়ানো লাগবে। যেহেতু এর ডায়াবেটিকস আছে। পড়ে গেছে, হুম, 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 বলছে চিনি খাওয়ানো লাগবে। উনারা হা করে তামাশা দেখতেছিল। মুখে পানি দিচ্ছিল অ্যান্ড অল। বাট লাইক এটা তো আমার জন্য কাজ করবে না। হুম, হুম, যেহেতু আমার সুগার ড্রপ হাইপোগ্লাইসেমিয়া। আর করছে। এটা তো খুব বড় অ্যান্ড প্রবলেম রে এর মানে ইয়া অ্যান্ড I was lucky যে আমার আম্মু ঐদিন মানে বাহিরে বসেছিল। লাইক জিমের আচ্ছা। বাহিরে বসেছিল। সো পরে আম্মুকে ডেকে নিয়ে আসছে। আম্মু তখন সাথে, সাথে বলছে যে চিনি করে খাও। মানে আমি মেবি মুখও খুলতেছিলাম না। পরে আমার নাক চিপে ধরার পর মেবি আমি মুখ খুলছি। এরপর মানে চিনি গুলে পানি খাওয়াইছে। এরপর আস্তে, আস্তে হুশ আসছে। অ্যান্ড এত ট্রমাটাইজড হয়ে গেছিলাম যে মানে এরা হ্যান্ডেল করতে পারবে না আসলে। মানে হুম, হুম, ইমার্জেন্সি হুম। সিচুয়েশন গুলাতে এরা এইটুকু হ্যান্ডেল মানে করতে পারবে না। এইটুকু যদি করতে না পারে ইভেন তুই তো তো বলেও দিছিলি যে আমি তোর ডায়াবেটিস ইয়া আছে। অ্যান্ড আমার ব্যাগে মানে একটা সবসময় ড্রিংকস থাকে। মানে মিষ্টি ড্রিংকস থাকে যে ফর সাম রিজন যাতে ফল করতে নিলে আমি খাইতে পারি বা কিছু। বুঝতে পারছি, লাইক আমি বলে দিছি সবকিছু। স্টিল করতে পারিনি। আমি আসলে ভয় পেয়ে গেছি জিনিসটা নিয়ে। এরপর আমার ব্যাগ যাওয়ার সাহস হয় নাই। বুঝতে পারছি। তো তো অ্যান্ড তো এরপরে হচ্ছে এরপর তো নিজে থেকে যখন হাঁটাহাঁটি করে ওয়েট লস হইলো, এখন আবার আমার হালকা জিমে যাওয়ার ইচ্ছা আছে স্ট্রেংথ ট্রেনিং এর জন্য। হুম, হুম, মানে আসলে ১.৫ ঘন্টা হাঁটাটা অনেক কষ্টকর। বাট হুম, লাইক হুম, এখনো পর্যন্ত আমি কাজের মাঝে, মাঝে হাঁটার স্কোপ পাচ্ছি বা কাজ শেষে হাঁটার স্কোপ পাচ্ছি। বাট এটা মেবি সবসময় পাওয়া যাবে না। হুম, হুম। মানে ১.৫ ঘন্টা বের করা একটু টাফ। ১.৫-২ ঘন্টা বের করা হাঁটার জন্য একটু তার টাফ। থেকে স্ট্রেংথ ট্রেনিং টা বেশি মানে মানে ইয়া একই সাথে একটু কাজে বেশি দিবে আরকি। হ্যাঁ, হ্যাঁ, একটু বেশি ইফেক্টিভ। যেদিন টাইম পেলাম আমি করলাম কার্ডিও। বাট লাইক যেদিন টাইম পেলাম না ওইদিন হুম, স্ট্রেংথ হুম, ট্রেনিং টা এট লিস্ট যাতে করতে পারি। সো মাত্র ১ উইক হইছে আমি জয়েন করছি। সো এখনো আমার জিমের ভিতরে ঢুকে দেখার মানে ঢুকে জয়েন করে কিছু করার সুযোগ হয়নি। আমি জাস্ট ইন্সট্রুমেন্টস গুলো দেখছি। কথা হুম, বলা লাগবে আস্তে, আস্তে একটু অভ্যস্ত হচ্ছি হুম, লাইফস্টাইলটার হুম, সাথে। সো এখন আরকি দেখা যাক সামনে কি হয়। এখনো পর্যন্ত গতকালকে মেবি মাপলাম আমার ওয়ার্ক প্লেসে জায়গায়, জায়গায় ওয়েট মেশিন দেওয়া। আমি জানি না উনারা কেন দিয়ে রাখছে। ইভেন আমাদের ওয়ার্ক ডেস্কের নিচে একটা ওয়েট মেশিন দেওয়া। মানে উনারা ওহ! মেবি কন্টিনিউয়াস রিমাইন্ডার দিতে চায় যে বি হেলথি, বি হেলথি, বি হেলথি। সো হুম, গতকালকে আমি মেপে দেখছিলাম 63.7 কেজিস এর মতো আসছিল আরকি। মানে নট আমার ব্যাড, ভেরি টার্গেট গুড। হচ্ছে 65 এর আশেপাশে দিয়ে থাকা আরকি। মানে হুম, হুম, বেশি যেতে না যাওয়া 65 ম্যাক্স থাকা হচ্ছে আমার ইচ্ছা আরকি। সো এখন বুঝতে দেখি এটা পেরেছি। কয়দিন কিভাবে হয়। আ অন দ্যাট নোট তো এখানে একটু একটা কথা হচ্ছে মানে বলে রাখি কি অডিয়েন্সদেরকে যে বা হচ্ছে তো তুইও জানিস হয়তো বা বলি সেটা হচ্ছে যে আমরা যখন হাঁটি তখন আমাদের বডি কিন্তু মূলত হচ্ছে ফ্যাট লুজ করে। এবং আমরা যখন খুব বেশি হাঁটাহাঁটি করি তখন হচ্ছে ফ্যাট লুজটা দ্রুত হওয়ার সাথে, সাথে আমরা যদি এনাফ পরিমাণের প্রোটিন ইনটেকটা আমাদের না থাকে ইয়েস, তাহলে কিন্তু আমাদের মাসল লুজ হওয়া শুরু করতে মাসেলও পারে লস আরকি। হয়। তো মানে এটা ছেলে হোক, মেয়ে হোক, ইভেন মেয়েদের জন্য বেশি ইম্পোর্টেন্ট যে কারণ আ মানে ওবেসিটি প্রবলেমটা হচ্ছে মেয়েদের জন্য হয়তো বেশি তারা খেয়াল করে আর তারা বেশি রিলেট করতে পারে বলে আমার কাছে মনে হইছে। ছেলেদের ক্ষেত্রেও একই সাথে সত্যি যে আমরা শুধুমাত্র যে না খেয়ে বা অনেক হাঁটাহাঁটি করলেই যে আমার আ হচ্ছে ওয়েট কমে যাবে। হ্যাঁ, ওয়েট তোমার কমবে ভালো কথা। কিন্তু একই সাথে, সাথে তোমার মাসল লসও হবে এবং মাসল লস হওয়ার প্রবলেম হইলো যে তুমি ওই যে মানে উইক হয়ে যাবা খুব দ্রুত। তারপরে হচ্ছে তোমার এই জয়েন্টে পেইন গুলা দেখা যাবে। তো এই জিনিসটা যাতে এভয়েড করা যায়, সো একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে মানে প্রোটিন ইনটেকটা যাতে খুব ভালোভাবে থাকে আরকি। হ্যাঁ? শুধুমাত্র কার্বস কমাইলেই হবে না, প্রোটিন ইনটেকটাও বাড়াইতে হবে যাতে মাসল লসটা না হয়। আর আরেকটা যেটা মানে যারা একটা সার্টেইন ওয়েটে চলে আসছো বলে মনে হইছে বা তুমি মাঝপথে চলে আসছো, তখন আমার মনে হয় যে তখন হচ্ছে আবার শুরু করা উচিত। এই স্ট্রেংথ ট্রেনিং টা শুরু করা উচিত। স্ট্রেংথ ওয়েট ট্রেনিং লিফটিং শুরু করা উচিত। অথবা পুশ আপস সিট আপস এই যে তুইও তো স্কোয়াটস করতি ইয়া বলছিলি। তো এই জিনিসগুলোর সাথে, সাথে করলে হয় কি যে মানে বডিটা যথেষ্ট পরিমাণের মাসল যে আমাকে বানাইতে হবে এটা ওর মনে থাকে আরকি। শুধুমাত্র ফ্যাট লুজ করতেছি তা না। ওর মাসলও ওকে বানানোর কাজটাও ও চালায় যেতে থাকে। এবং তখন হচ্ছে বডিটার মানে শেপটা বেটার হয় আরকি। কম্পেয়ার টু জাস্ট ফ্যাট লুজ করার থেকে একটু স্ট্রেংথ ট্রেনিং থাকলে মানে তুমি জাস্ট চিকন হইলেই বা ওয়েট লুজ করলেই তো হইল না। আমাদের মেইন উদ্দেশ্য তো শুধুমাত্র ওয়েট কমানো না। আমাদের একই সাথে উদ্দেশ্য হবে হচ্ছে ফিট থাকা বা দৈনন্দিন জীবনের কাজগুলাকে যাতে আমি ইনাফ পরিমাণে ইজিলি করতে হ্যাঁ, পারি আরকি। রাইট?
আচ্ছা। এই জিনিসগুলো আরকি। তো যারা খেয়াল করবো আরকি যে শুধুমাত্র ওয়েট কমানোর ক্ষেত্রে আমরা শুধু হাঁটবোই যে তা না। মানে হাঁটার সাথে, সাথে একটু স্ট্রেংথ ট্রেনিং শুরুর দিকে তুমি না করতে পারো। তোমার ফ্যাট লস ইনাফ পরিমাণের হয়ে গেলে বা তুমি যে বললাম তো জার্নির মাঝামাঝি পথে চলে আসো তারপরে স্ট্রেংথ ট্রেনিং শুরু করো। দ্যাট উইল বি ভেরি গুড। যেটা এখন আমি করতেছি মোটামুটি। আমার এখন 77। আমি জানি না এটা আসলে কি বেশি না কম না কি বলবি? মানে কম্পেয়ার টু আমি মানে 5'11.5। ইয়া সো এটা তো মেবি ঠিক মানে আমার কাছে হ্যাঁ, ঠিকঠাক লাগতেছে। ঠিকই আছে। 77 হাইট অনুযায়ী ঠিকঠাক। হ্যাঁ, হাইট অনুযায়ী অ্যান্ড বিইং আ মেল সো আমার মনে হয় যে খুব একটা ঝামেলা নাই। ইয়া কিন্তু মানে এট দিস পয়েন্ট আই এম ট্রাইং যে আমি হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং এর দিকে ফোকাস করতেছি। হাঁটাহাঁটিটা তো আছেই, কার্ডিওটা তো করতেই হবে। সাইক্লিং ও করা হয়। তবে তবে প্রবলেম হয়ে গেছে যে বাসার মানুষজনকে না কনভিন্স করাটা এখন একটু মুশকিল হয়ে গেছে। যখন আমি ওই স্টেজে ছিলাম তখন তো আমি মূলত অসুস্থ। আমার তো আসলেও খাবার রেস্ট্রিকশন ছিল যাতে আমি বাইচা থাকি আরকি। এখন তো ওই জিনিসটা নাই। এখন তো বাসার লোকজন আর মানতে চাইতেছে না এই জিনিসটা। এখন এটা একটা মানে বাংলাদেশি কালচারাল ফ্যামিলি ইস্যু। সো ঐদিন আমার এক ফ্রেন্ডের সাথে কথা হইছে আমার স্কুল ফ্রেন্ডের। ওরও হুম, হচ্ছে পিসিওএস আছে। অ্যান্ড হুম, আমি বললাম যে বাসার মানে রান্না চেঞ্জ করা লাগবে। রান্নার ফরমেট চেঞ্জ করা লাগবে। নিজে রান্না করে খা বা এই টাইপের কিছু হুম, বলে। আম্মু তো অনেক কষ্ট পায়, আম্মু অনেক মাইন্ড করে অ্যান্ড অল। এখন মানে এইটার জবাব কি? মানে একটু রুড হওয়া লাগবে। নিজের ফিউচার এর জন্য হইলেও, নিজের বডির জন্য হইলেও একটু স্ট্রিক্ট হওয়া লাগবে আসলে। এক্সাক্টলি। মানে আমি এটা আমি যখন কিছু বলতেছিলাম, করার বাবা নাই। আমাকে বলতেছিল যে, "তুই যে ভাত খাইতেছস না, যে একটু করে ভাত খাইতেছস, তোর বডি তো কোলাপস করবে আর সামথিং।" তখন আমি বলতেছি যে, "দেখো এই জিনিসটা আমি আমার ভালোর জন্যই করতেছি। আমি জেনে শুনেই করতেছি।" মানে আমি একটু তুই যেটা বললি, আমি একটু রুড হইছি। ওইখানে আম্মা আমারে আবার বলতেছে যে, "তুমি তোমার বাবার সাথে এভাবে কথা বলতেছো কেন?" or something। তখন আমি বুঝাইতেই পারতেছি না কোনভাবে যে মানে আমি কোন পজিশন থেকে কথাটা বলতেছি বা আমি কি অ্যাচিভ করতে চাই সেই জিনিসটা। এবং মানে আমি যদি বলি যে গত বছরের তুলনায় মানে এই ধরো এই যে রমজান মাসটা গেল আরকি। রমজান মাসের তুলনা দিয়ে যদি আমি বলি যে গত বছরে আমি যে পরিমাণে টায়ার্ড হইতাম রমজানের পরে মানে খুব বেশি যে কষ্ট হইতো তা না। রোজা রাখতে পারতাম ইজিলি। বাট মানে টায়ার্ড ও হইতাম। বাট কম্পেয়ার্ড টু দিস ইয়ার এই বছরটা আমার জন্য খুবই সহজ কাটছে। ইভেন মানে মানুষজনের তো দেখা যায় যে পিপাসার্ত হয়ে যাইতেছে অথবা হচ্ছে দিন শেষে এনার্জি পাচ্ছে না। ব্রেইন খালি, খালি লাগে। একটু মাথাও ঘুরায় যে শুয়ে থাকা অবস্থা থেকে একটু উঠে দাঁড়ালে মাথা ঘুরায়। এই টাইপের জিনিসপত্র কিন্তু রেগুলার হয় মানুষের, রাইট? কিন্তু এবার আমার এই জিনিসটা একদমই হয় নাই, একদিনের জন্যও হয়নি। ইভেন আমি একটা মানে বেশ কিছুদিন আমি হচ্ছে ১০ কিলোর উপরে সাইকেল চালাইছি একটানা। সো তখনও দেখা গেছে যে আমার পিপাসা পর্যন্ত লাগতেছে না। বাসায় হচ্ছে একটা টাইমে একটা সার্টেন টাইমে দুপুরবেলা লিফট বন্ধ থাকে। তো ওই সময় বাসার লোকজন বলতেছে, "তুই তাইলে একটু দেরি করে আয়, তাইলে লিফটে আসতে পারবি।" হ্যাঁ, তো আমি দেখলাম যে আমি তো সিঁড়ি দিয়ে উঠে এসে দেখলাম যে, ওমা! আমার তো কিছুই মনে হইল না। সমস্যা কি? সো এটাই আরকি যে তোমরা এখন আ ৬ তলায় থাকি বেসিক্যালি আমি। তো ৬ তলায় উঠতে তো কিছুই গায়ে লাগলো না। হলে তো ৪ তলায় এমনি উঠতাম। কি যায় আসতো। হ্যাঁ, তো আমিও হলে ৪ তলায় থাকতাম। আমি শুরুর মানে একদম শুরুতে তো আয়েশা ছিলাম। তখন দেখা যেত উঠতে নামতে চাইতাম না। বাট যখন হুম, হুম, ওয়েট হুম। লুজ শুরু হইছে তখন I was like আমি যতবার মন চায় উঠবো, নামবো, উঠবো, নামবো মানে মানে কাইন্ড অফ কাছে রিজন খুঁজি আরকি যে যতবার হ্যাঁ, উঠা-নামা হ্যাঁ। যায় আরকি। হ্যাঁ, আর উঠানামা শুধু করা যায়। উঠা-নামাও তো না। উঠা-নামে তো তারপরে একটু এদিক ওদিকে হাঁটাহাঁটি করতেই তো যাওয়া হয় হ্যাঁ, বেসিক্যালি। কোন কারণ হ্যাঁ। ছাড়াই দেখা যেত আমি একটু পলাশি চলে যেতেছি। ফ্রেন্ডদেরকে বলতাম, "তোরা যখন চা খেতে যাবি না আমারে ডেকে নিয়ে যাবি। আমি তোদের সাথে চা খাবো না কিন্তু আমি তোদের সঙ্গ দিতে তোদের সাথে যাবো।" তাতে তো এ যেটা হইতো আবার মানে নিচে তুই যাইতাম। তো তাও ভালো চা খাস না। আমি চা দেখলে তো চা মাঝে, মাঝে খেয়ে ফেলতাম। এখন দোকানের চাতে তো চিনিও থাকতো, দুধও থাকতো। মানে হুম, হুম, হুম। এই একটা আর জিনিস আমি ভেন্ডিং মেশিনে যেটা থাকতো ছাড়তে আরকি অনেক খারাপ ক্যান্টিনে লাগছে। ওইখানে ওটা তো খাই ভাই ওইটা তো ওটা আমি হাত দেওয়াই আগেও যায় না। খাই নাই, পরেও খাই নাই। ওটা আমি নাই। মানে হ্যাঁ, ওটা বেসিক্যালি শরবত। হ্যাঁ, শরবত গরম করে গরম দিত। শরবত, গরম শরবত। ঠিক। তো এটাই আরকি। তো এইটা এখন এইটা আমি কেমনে করলাম এটা বাকিদেরকেও বলে রাখি যে তোমরা যেটা করতে পারো আরকি যে তোমরা কি পরিমাণে সারাদিনে লবণ খাইতেছো এই জিনিসটাকেও একটু খেয়ালে রাইখো আরকি। হ্যাঁ? যে দেখা যায় যে আমাদের বডি আমরা তো পড়ছি এটা তাই না? কেমিস্ট্রিতে যারা মানে কেমিস্ট্রি না এমনিতেও কমন জিনিস আরকি যে লবণ হইলেও পানিগ্রাহী পদার্থ, তাই না? তো ওরা কি করে? তোমার বডিতে যদি লবণ বেশি পরিমাণে থাকে তাহলে তোমার বডি বেশি, বেশি পানি চাইবে। সো যদি এমন হয় যে দেখা গেছে যে তুমি সেহরিতে লবণাক্ত খাবার খাইছো বা হচ্ছে কিছু মসলাদার খাবার খাইছো যেটাতে লবণ-টবণ বেশি লাগছে or something হ্যাঁ, তখন দেখা যাবে যে তোমার বডিতে লবণ থাকার কারণে তোমার পানির চাহিদাটা বেড়ে যাবে। সো তখন তুমি দ্রুত হচ্ছে তোমার পিপাসা পেয়ে যাবা। আরেকটা জিনিস যেটা হয় যে সকালবেলা উঠেই অনেকটা খালি, খালি লাগে। এটার অন্যতম কারণ হইলো বা এমনিতেও আমাদের স্বাভাবিক খাবার-দাবারের ক্ষেত্রেও আমরা চিনি খাইলে যে প্রবলেম গুলা বডিতে হয় সেগুলো একটু বলি। যে চিনি খাইলে তোমার বডি যেটা করবে আরকি খুব দ্রুত বডির মধ্যে
কি বলে ব্লাডের ভিতরে করে দিবে সে। মানে গ্লুকোজের স্পাইক করবে। যেটা আরকি ওই যে যেটা হচ্ছে দিশার জন্য কাইন্ড অফ একটা মানে হ্যাঁ, চিকিৎসা। ও হাইপোগ্লাইসেমিয়াতে পড়লে চিনি কেন খাওয়াইতেছে? কারণ এটার সবার আগে হইতেছে এটা ব্লাডে চলে যেয়ে দ্রুত একটা সুগারের স্পাইক করে ওকে বাঁচাবে আরকি। বাট একজন স্বাভাবিক মানুষের জন্য একটা সুগার স্পাইক হওয়াটা কিন্তু একটু প্রবলেমেটিক। কেন? কারণ কিছুক্ষণ পরে তার আবার ক্ষুধা লাগবে। ওটা বেশিক্ষণ ব্লাডে থাকেও না। তার আবার ক্ষুধা লাগবে। এবং তুমি যত বেশি সুগার খাইতেছো তোমার লিভারকে কষ্ট-মষ্ট করে আরেকটু ইনসুলিন প্রোডিউস করা লাগতেছে। তো এই হুদাই একটা এক্সট্রা প্যারা বডিকে না দিয়ে দেখা যাবে ওই সময়টা তোমার বডি অন্য হরমোন প্রোডিউস করতে ইউস করতে পারে আরকি। ছেলেদের ক্ষেত্রে যেটা হয় আরকি বেসিক্যালি বেশিরভাগ সময় যে মানে তুমি ইনসুলিন খাওয়া যদি সরি ইনসুলিন প্রোডিউস করা যদি পোলাদের বডি কমায় দেয় আরকি। তাহলে যেটা করে যে বাকিটা টাইমটাকে মোটামুটি টেস্টোস্টেরন তৈরির জন্য হচ্ছে একটু মনোযোগী হইতে পারে কাইন্ড অফ এরকম, হ্যাঁ? তো তখন তো বডি ডিফারেন্টলি ওয়ার্ক করে অ্যাজ আ মানে মেলদের ক্ষেত্রে। ইভেন আমি নিজের ক্ষেত্রেও এটা বলি আরকি যে মানে আগে আমি নিজের বডি সম্পর্কে শুধুমাত্র বডি না, নিজের লাইফ সম্পর্কে বা হচ্ছে সেলফ ওয়ার্থ এর ব্যাপারে যে পরিমাণে কনফিডেন্স ছিল, কম্পারেটিভলি এটা তার থেকে অনেক বাড়ছে। এটা যে শুধুমাত্র আমি মানে চিকনা হয়ে গেছি বলে এরকম না। এটা মানে সাইকোলজিক্যালি সামহাউ ওই যে বললাম তো যে টেস্টোস্টেরন হরমোন তো শুধুমাত্র সেক্স হরমোন তা না। এটা তোমার পুরা মাইন্ডটাকে, তোমার কনফিডেন্সটাকে, তোমার অ্যাগ্রেশনটাকে সবকিছুকে কন্ট্রোল করে। সো দ্যাটস হোয়াই আ ওভারঅল কনফিডেন্স এর দিক থেকে যদি আমি চিন্তা করি, আমি আগের থেকে বা সেলফ ওয়ার্থ এর দিক থেকে চিন্তা করলে নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এখন আমার নিজের কাছে। আই এম ফলিং ইন লাভ উইথ মাইসেলফ মানে রাইট নাও এমন একটা অবস্থা। তো এটা সিম্পলি কি করলেই হয়? তুমি যে চিনিটা এভয়েড করো, দেখো যে তোমার বডি খুব দ্রুত একটা রেসপন্স করবে। ইভেন যারা হইতেছে টিনেজ এ আছে যে টিনেজ ও না, টিনেজ এর পরেও দেখা যায় অনেকের স্কিন এর প্রবলেম এর ইত্যাদি সমস্যা হয়। স্কিন এর প্রবলেম দূর করার সবথেকে ভালো উপায় হইলো আমার কাছে মনে হয় চিনি খাওয়া কমায় দেওয়া। এটা আমি নিজে মানে মানে এভিডেন্ট প্রমাণ পাইছি আরকি। যে চিনি খাওয়া কমায় দিলে দেখা যায় যে স্কিন খুবই ভালো থাকে। এবং মানে বেটার ফিল হয়। I don't know how তোর কি এমন হইছে বা তুই কি এটা ফিল করছস কখনো এরকম স্কিন এর ক্ষেত্রে? আমি হুম, আমি তো অলওয়েজই চিনি খাই নাই। মানে হ্যাঁ, ছোটবেলা আচ্ছা। থেকে। আমার জন্য আসলে জিনিসটা তো ওভাবে applicable না। স্কিন এর বাট প্রবলেম গুলার ক্ষেত্রে আমার স্কিনের বেশিরভাগ প্রবলেম রিলেটেড ছিল হচ্ছে হরমোন রিলেটেড। দ্যাট ইস আচ্ছা, আচ্ছা। PCOS রিলেটেড যেগুলা ছিল। কারণ আমার বডিতে হচ্ছে মেল হরমোন যেটা টেস্টোস্টেরন সেটা অনেক বেশি। হুম, মানে হুম, হুম। এখনো হাই আছে বাট আগে প্রচুর বেশি ছিল। অ্যান্ড ওটা বেশি থাকার কারণে হচ্ছে ধর চুল পড়ে যাওয়া, আমার চুল প্রচুর পাতলা। হুম, চুল পড়ে যাওয়া, তারপরে হচ্ছে ওয়েট গেইন হওয়া এসব হইতো আরকি। এটা PCOS এর একটা সাইড ইফেক্টস বা রুট কজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন বেশি থাকা মেয়েদের গায়ে। হুম, হুম, তো এইটা হচ্ছে ওয়েট কমানোর সাথে, সাথে কমতে থাকে বাট এখনো সাফিসিয়েন্ট পরিমাণে কমে নাই। অ্যান্ড এটা কমানোর জন্য অ্যাকচুয়ালি যে ওষুধটা দেয় সেই ওষুধটা হচ্ছে প্রেশার ড্রপ করে। আমার প্রেশার এমনিতেই হচ্ছে মানে লোয়ার নরমাল রেঞ্জে থাকতো হুম, আগেও। হুম। তো ওই ওষুধটা আমার বডি আসলে হ্যান্ডেল করতে পারে না। গেলি। সো মানে আমার ব্যাপারটা হচ্ছে ওষুধ খাইলে টেস্টোস্টেরন কমতেছে কিন্তু আমার প্রেশারও খুব বাজেভাবে প্রেশার ড্রপ করতেছে। কমেছে। লাইক 40/85 এরকম রেঞ্জে প্রেশার চলে কিন্তু আসতেছে। মইরা যাবি তো। ইয়া এক্সাক্টলি এরকম হয়ে যাচ্ছিল। মানে সো ওষুধটা কন্টিনিউ আমি করি নাই। সো আপাতত আছে আরকি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েট লস করলে কিন্তু চুল পড়ে। প্রচুর পরিমাণে চুল পড়ে। হ্যাঁ, কারণ মানে আমরা ঠিকঠাক মতো খাই না। মানে আমরা যেভাবে ওয়েট হ্যাঁ, হ্যাঁ, কমাই দ্যাট ইস এটাই। কিছু খাবো না, একদম চুল পড়ে যাবে। আমি যেটা দেখছি আমি যদি কোনদিন কোন কারণে আমার রুটিনে প্রোটিনের পরিমাণ কমে গেছে, ওইদিন আমার এতগুলো করে চুল পড়বে। এমনিতেই আমার চুল নেই আগে থেকে। তার উপর এতগুলো করে চুল পড়তো। ঠিক আছে? কিন্তু আচ্ছা, আমি যদি আমার প্রোটিনের ইনটেকটা ঠিকঠাক রাখি আমার চুল পড়ে না সেরকম। বুঝতে অ্যান্ড পারছি। আমি আসলে তো মানে ২৪-২৫ কেজির মতো আমার ওয়েট লুজ হইছে। অ্যান্ড আমার আম্মু অলওয়েজ বলত যে, "তোমার ওয়েট কমলে তোমার চুল বাকিগুলোও পড়ে যাবে।" কারণ যেহেতু আমার চুল অনেক পাতলা, অনেক আগে হুম, হুম, থেকেই। হুম। বাকি চুলগুলো পড়ে যাবে। সো আমিও ভয় পেতাম যে হ্যাঁ, আমার চুল সব পড়ে যাবে। বাট সব পড়ে নাই এখনো রয়ে গেছে। মানে আগে এরকম পর্যায়ে ছিল, এখনো এরকমই আছে। বাট মাঝখানে একটা পর্যায়ে চুল পড়তো বিকজ আমি খাওয়া-দাওয়া বললাম তো মানে ভয়ে অলমোস্ট ছেড়ে হুম, হুম, দিছিলাম। হুম, হুম। পরে আমি বুঝতে পারছি যে আমার প্রোটিন অনেক বেশি খাওয়া লাগবে অ্যান্ড অল। মজার ব্যাপার হচ্ছে মানে আমাকে আমার মানে লাইব্রেরির এন্ডোক্রাইনোলজিস্ট একটা খাবারের রুটিন করে দিছে। উনি আমাকে বলছে দিনে ১,০০০ ক্যালোরি খাইতে। আমার হাইট ৫ ফুট আচ্ছা, ৮। এটা আমাকে দিনে সম্ভব। ১,০০০ ক্যালোরি খাইতে বলছে। এটা কি সম্ভব? মানে উনি আমার আগে একজন পেশেন্ট গেছে, তার হাইট হবে ৪ ফুট ১০ টাইপের। তাকেও বলছে দিনে ১,০০০ ক্যালোরি খাও। আমাকেও বলছে দিনে ১,০০০ ক্যালোরি খাও। মানে বুঝতে আমি পারছি। দিনে ১,০০০ ক্যালোরি খাইয়ে কিভাবে সারভাইভ করব? মানে আমার মতো মানে এত মানে মেয়ে হিসেবে তো আমি যথেষ্ট লম্বা। হ্যাঁ, সো হ্যাঁ। এরকম হাইটের পোলা মানুষ হিসেবে, কিভাবে সারভাইভ পোলা হিসেবে করবে? চিন্তা করলে হবে। সো মানে আমি জানি না মানে বাংলাদেশে
মানে ভালো ডাক্তারদের অ্যান্ড অল এর একটু মনে হয় স্কারসিটি আছে। এট লিস্ট মেয়েদের সেকশনে ভালোই আছে। হুম, না হুম, আমার কাছে মনে হইছে ভালোই আছে। সো আমি জানি না কোন নিউট্রিশনিস্ট কিরকম মেনু বানায় দিবে বা কিছু বা এগুলা কাজে লাগে নাকি লাগে না। কারণ আমার আসলে এসবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমি তবে নিজেরটা তুই যেটা নিজেই বললি বানায় মানে এটাই করছি আরকি। নিজেরটা করাটা ইজি আরকি। আমার কাছে মনে হয় মানে খুব বেশি কঠিন না। এবং ইয়েস এক্সপেরিমেন্ট অল করতে থাকা যায়। অলসো আমি জানি যে আমার কি ভালো লাগে। মানে লাইক আমার হ্যাঁ, ডক্টর তো জানেন আমার কি খাইতে ভালো লাগে। আমি জানি যে আমার কি খেতে ভালো লাগে, কিভাবে বানাইলে আমি এই জিনিসটা লং টার্ম খেয়ে যেতে কন্টিনিউ পারবো। করতে পারবো। মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি বোর হয়ে যাব না বা এমন মনে হবে না যে নিজেরে টর্চার করতেছি, আমার এটা খাওয়াই লাগবে। মানে হুম, যতটুক খাবো ততটুক তো এনজয় করা লাগবে আমার। সো আমার টেস্ট বাড অবশ্যই। অনুযায়ী আমি খাবারটা বানাবো। জাস্ট ক্যালোরি গুলো ঠিকঠাক মতো কাউন্ট করলেই হইলো। মানে আমার কাছে সেটা মনে হইছে আরকি। এই হঠাৎ করে তা আচ্ছা তুই তো আসলে চিনি আগে থেকেই খাইতি কিনা। এটা আসলে মানুষজনকে ইয়া বুঝানো কঠিন। মানুষ অনেকে মনে করে যে মানে চিনি খাবো না, চিনি না খায় খাইতে পানসে লাগে অর সামথিং। কেমনে খাস, কেমনে থাকোস হ্যাঁ, ইত্যাদি। পানসা লাগবে। আসলে মানে এটা তো স্বাভাবিক, তাই না? পানসা তো লাগবেই। মানে কোন কিছুই তো রাতারাতি হয়ে যায় না। না মানে তবে আমার সবকিছু মনে হয় কি এটা না অভ্যাসের ব্যাপার বুঝছস? যে হ্যাঁ, আম এটাই আমি বলতে নিছিলাম যে মানে ধরো এখন কেউ যদি ২ চামচ চিনি খায়, ঠিক আছে? চায়ের মধ্যে। ১ চামচ দিয়ে খাও কয়েকদিন। এরপর ১/২ চামচ দাও। হ্যাঁ, হ্যাঁ, এরপর আস্তে, আস্তে কমায় দাও। এটা গায়ে লাগবে না। হুম, হুম, হুম। মানে এখন তুমি যদি মানে ২ চামচ চিনি থেকে একদম নাই তে চলে যাও, ভাল লাগবে না। মানে না স্বাভাবিক ভাল কখনোই ভালো লাগবে না। লাগে না। এবং যেকোনো এটা কিছু অভ্যস্ত গ্র্যাজুয়ালি হইতে অনেক টাইম কমাইতে হয়। লাগবে। হুম, ইয়েস হুম। এবং অ্যান্ড ওই যে তুই ইভেন যেটা বললি আচ্ছা হ্যাঁ, তুই বল শেষ কর। মানে হাঁটার ব্যাপারটাও যেকোনো ব্যাপার ডায়েট হোক, খাবার হোক, হাঁটার ব্যাপার হোক সবকিছু গ্র্যাজুয়ালি করা লাগে। মানে কেউ ওয়েট লস শুরু করবে একদম ১ম দিনই টার্গেট আমার ১০,০০০ স্টেপস হাঁটতেই হবে। এটা হবে না। না। এটা আসলে বডি সায় দিবে না। হুম, 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 মানে আমি নিজে যখন শুরু করছি আমি ৫,০০০ থেকে শুরু করছি। আমি ৫,০০০ স্টেপস হাঁটবো। এটা আমি ৩-৪ দিন করছি ৫,০০০ স্টেপস। এরপর ৬,০০০ এরপর হুম। ৭,০০০ এভাবে যেয়ে হচ্ছে আমি ১০,০০০ এ স্টিক করছি। সো এখন কিরকম খাবারের হাঁটিস? ব্যাপারটাও সেরকম। এখন হচ্ছে দেখা যায় মানে যেমন গত পরশুদিন মনে হয় আমার ১৩-১৪,০০০ স্টেপস হয়ে গেছে। কারণ হুম, আমি হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করছি। মানে লাইক আমার হুম, বসুন্ধরায় যাওয়ার কথা ছিল। আমার বাসা গ্রিন রোডে। আমি গ্রিন রোড থেকে রিক্সা নেই নাই। মানে ওই সেম হুম, স্টপে আমি আর সিনিয়র একজন আপু নামছে। আপু ওখানেই যাবে বাট আপু রিক্সা নিয়ে গেছে, আমি হেঁটে গেছি। হুম। সো অনেকখানি রোড হাঁটা হয়ে গেছে। আবার আমি হেঁটে ফেরত আসছি। অনেকখানি রোড হাঁটা হয়ে গেছে। তো লাইক মানে আমি কাছাকাছি ডিসট্যান্স গুলো মানে এটলিস্ট যদি দেখি আমার ২ কিলোমিটারের ডিসট্যান্স এ কিছু আছে আমি মানে এখন মানে রিকশা ভেহিকল নিয়ে। ইউস করি না। মানে নাইস। হেঁটেই যাই। অথচ এই জ্যামের মধ্যে রিক্সা নিয়ে বসে থাকতে বইসেই বিরক্তও থাকা লাগে লাগে আমার। তো। আর ওই এর চেয়ে গ্রিন হাইটা রোড যায়। আর বসুন্ধরা সিটি তো বসে থাকারই ইয়া জায়গা আসলে বেসিক্যালি রিক্সা নিয়ে সো বয়ে থাকা লাগে। এর চেয়ে বেশি এর চেয়ে জলদি ভালো হচ্ছে আমি তাড়াতাড়ি হাইটা পৌঁছায় যাবো। এরপর যায়া ঘোরাঘুরি করো বা হুম, এরকম গেলি। কিছু আরকি। সো আমার অন এভারেজ হচ্ছে আমি বলব না যে আমি ১০,০০০ স্টেপস হাঁটি সেটা আমার হয় না। হয় না বলতে কি মানে বাসায় থাকলে হয় ১০,০০০ বাট লাইক আমি ওখানে যখন থাকি তখন আমার ১০,০০০ স্টেপস হয় না। অন এভারেজ ৭ থেকে ৮,০০০ এর মতো হয় বা কোনদিন যদি আমার হাঁটা না হয় মানে ৩-৪ হাজার স্টেপস হচ্ছে আমি দেখতেছি। তারপরের দিন আমি ১০,০০০ স্টেপস করে ফেলি। হুম, মানে হুম, হুম, আমি বুঝতে পারছি। এভারেজটা এভারেজটা ৭,০০০ ঠিকঠাক স্টেপস এর আছে। দিকে রাখতে চাই। মানে তো অনেক ৬-৭,০০০ এর রাখোস দিকে তো। রাখতে আমি চাই তো ৫ আরকি। হাঁটি মাত্র। ৫,০০০। মানে আমার আসলে অনেক ইজিলি ওয়েট গেইন হয় আরকি। আচ্ছা সো তাও আমি ঠিক। ভয় পাই। হ্যাঁ, আমি সো তোর জন্য তো কন্টিনিউয়াসলি ভয় পাই। আচ্ছা সো এমনিতে তোর তোর মানে সাইকোলজিক্যালি কি চেঞ্জেস তোর কাছে মনে হয়েছে যে মানে আমি যেমন বললাম আরকি যে, "I am feeling so much better with myself right now." তো তোর ক্ষেত্রে হ্যাঁ। এরকম কি হইছে? আমার ফর দ্যা ফার্স্ট টাইম ইন মাই লাইফ মানে আমার আগে যা হতো আমি মার্কেটে যাইতাম। আমার সাইজে যা পাইতাম আমি সেটা কিনতাম। এখন হুম, হচ্ছে আমি যাই, আমি আমার সাইজে সবকিছু পাচ্ছি। আমার যা ইচ্ছা আমি তা কিনতেছি, তা পড়তেছি। মানে এটা ফার্স্ট টাইম হইতেছে আমার লাইফে মেবি জন্মের পর থেকে। এই ১ম। তো আমার যা ভাল লাগতেছে আমি কিনতে পারতেছি। আমি ইজিলি বিভিন্ন জায়গায় হাঁইটে যেতে পারতেছি। আগে দেখা যেত আমি টায়ার্ড হয়ে যাইতাম। মানে আগে আমি ৪ তলা উঠতে দিলেও টায়ার্ড হয়ে যেতাম। মানে হলের হুম, ৪ হুম, তলা হুম, উঠতেও আমি খুব টায়ার্ড হয়ে যেতাম। এখন আমাকে মনে হয় ১২-১৩ তালাও যদি উঠতে বলে আমি আরামসে উঠতে পারবো আরকি। ১২-১৩ তালা হয়তো উঠা হয় না। বাট হ্যাঁ, ১০ তালা উঠছি ২-১ দিন টানা। মানে প্যারা হয় নাই। এটা ঝামেলা হয় হুম। না আরকি। মানে গায়ে সয়ে গেছে আসলে আরকি হ্যাঁ, ব্যাপারটা। এখন এটাই। উল্টা আমার যা হয়, আমি এখন না হাঁটলে আমার হাত পা ব্যথা করে। মানে আমি যদি কোনদিন না হাঁটি, মানে ঐদিন আমার প্রচুর মানে আমি জানি না এটা কি গিল্টিনেস থেকে নাকি আমার হাত পা গিল্টিনেস থেকেই মনে ব্যথা হয়। করে। গিল্টিনেস আমার কাছে খালি মনে হয় যে আমার হাত পা ব্যথা করতেছে। আমার এখন হাঁটা লাগবে। আমার ভাল লাগতেছে না। মানে আমার মুভ করা লাগবে। আমার কিছু করা লাগবে। না ৭-৮,০০০ সো তুই হাঁটোস এটা আসলে মানে এবং ঘরে বসে তুই ৭-৮,০০০ হাঁটতে কেমনে বা ১০ ও তো বললি যে ১০-১৫ করেও হাঁটছস বাসায় থাকা অবস্থায়। হ্যাঁ, পুরো মানে মুশকিল আমি ভাই। জাস্ট হুম, হেডসেটে গান ছেড়ে হাঁটতাম আরকি এই।
সো হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি ১ম দিকে গায়ের উপর যথেষ্ট প্রেশার দিয়ে হাঁটছি। পরে আরকি আস্তে, আস্তে হাঁটা জিনিসটা ভালো লেগে গেছে। এখন আমার হুম হুম এমনিতে হুম। হাঁটতে ভালো লাগে। মানে বাংলাদেশের অ্যাটমসফিয়ার যদি আরেকটু ভালো হইতো আমি আরো হ্যাঁ হ্যাঁ, বেশি আরো হাঁটতে ভালো করে। পারতাম। বাট এই ধুলাবালি, রোদ, গরমের জন্য এটা এখন কম হয় আরকি। বুঝতে পারছি। নাইলে বাহিরেই হাঁটতে পারতাম অনেক বেশি পরিমাণে। বুঝতে পারছি। তুই তুই আহ যে বাসায় যে খাইতি তুই তাহলে, আচ্ছা কি কি খাইতে এগুলো তুই বলছিসই। ইয়া একটু বলতো যে মানে কার্বস এর মধ্যে মানুষজন আহ, যে মানে কি ধরনের কার্বস গুলা খাওয়া বেটার আর কি। কার্বস এর মধ্যে তুই মানে তো ব্রেড খাইতি, তুই কি আর কোনো সোর্স আমি ব্রেড ট্রাই খাইতাম করবি? বাট আমি হচ্ছি ব্রাউন ব্রেড খাইতাম আরকি। আচ্ছা, বুঝছি। তো আমি এখনো ব্রাউন ব্রেডই খাওয়া ট্রাই করি গ্লাইসেমিক অ্যান্ড ইনডেক্স লাকিলি বাড়ে। আমার অফিসে সকালবেলা উইকে এট লিস্ট ৩ দিন ব্রেড দেয় অ্যান্ড ব্রাউন ব্রেডের অপশন থাকে। সো তুই কি আমার জন্য অফিস ওটা পাইছস বেটার রে ভাই, হয়ে এত গেছে। ভালো অফিস কই কই পাইছস? মানে ওরা না আসলে ভালো মতোই হুম, জানে যে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আছে, এরা সারাক্ষণ বয়েই থাকে এগো দিয়ে, একটু একটু খাওয়া দাওয়া যদি ঠিক মতো না দিয়ে অসুস্থ হয়ে পড়ে আমাকেই লস করাইবো। হ্যাঁ, তো মানে আমি ব্রাউন ব্রেড খাইতাম অ্যান্ড আমি হচ্ছে ভাত খাইতে মন চাইতে পারে মাঝে, মাঝে। এর জন্য হচ্ছে আমি ব্রাউন রাইস, ব্লাক রাইস আমি বুঝতেছিলাম না কোনটা ভালো। একটাতে মেবি ব্লাক রাইসে মেবি অ্যান্টি-অক্সিডেন্ট অনেক বেশি আর ব্রাউন রাইসে ফাইবারের পরিমাণ অনেক বেশি। এন্ড প্রোটিনও ভালো অ্যামাউন্টে আছে ব্রাউন রাইসে। সো আমি কিনে রাখছিলাম। খুব বেশি খাওয়া হয় নাই। বাট মন চাইলে আমি ব্রাউন রাইস খাইতাম। আরকি ব্লাক রাইস ফর সাম রিজন কুক হইতে অনেক বেশি টাইম লাগে। মানে অনেক বেশি টাইম লাগে। একদিন I tried মানে কুক কমপ্লিটই হচ্ছে না। সো এরপর আমি রেখে দিছি আসলে। বাট ব্লাক রাইস, ব্রাউন রাইস ২ টাই মেবি ভালো। এখন আমি ব্রেড খাইতাম পার্টিকুলারলি বিকজ আমার ব্রেড ভাল লাগে। মানে এই জিনিসটা আমার আগেও ভাল লাগতো আচ্ছা তাই। আচ্ছা। সো মানে আমার ফেভারাইট ফুড কম্বোই ছিল হচ্ছে আগে ব্রেড অ্যান্ড হচ্ছে পিনাট বাটার। আচ্ছা, সো পিনাট। আগে যেটা খাইতাম সেটা হচ্ছে পিনাট বাটার উইথ হানি। মানে হুম। হানি মিক্সড ছিল সেটা খাইতাম অ্যান্ড নরমাল ব্রেড খাইতাম। পরবর্তীতে আমি শিফট করছি হচ্ছে ব্রাউন ব্রেডে আর হচ্ছে রেগুলার পিনাট বাটারে যেটাতে হচ্ছে মানে সেরকম হানি-টানি ইউস করে না আরকি। সেটাতে শিফট করছি আরকি। অ্যান্ড আচ্ছা। এখন হচ্ছে পিনাট বাটারও কম খাই। এখন হচ্ছে ক্রিম চিজ ব্রেড খাই মাঝে, মাঝে আরকি। এটাই। মানে ওটাতে ক্যালোরি পিনাট বাটারের চেয়ে একটু কম কিন্তু পিনাট বাটারে মেবি প্রোটিনটা একটু বেশি থাকে ক্রিম চিজ হুম হুম হুম। ব্রেডের চেয়ে। গেট বাট ইট। আমি দুপুরে আর রাতে ২ বেলাই হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন খাই এখন। সো এখন মানে তো হাফ সকালে চিকেন অত খাস। প্যারা নেই না। অ্যান্ড রাতে হচ্ছে দেখা যায় মানে টুনার যে ক্যান থাকে ওগুলা মাঝে, মাঝে একটাও পুরাটা খাই, মাঝে, মাঝে হচ্ছে হাফ খাই এরকম আরকি। আর টোফু দুপুরে? কিনলে দেখা যায় ১০০ গ্রাম টোফু খেয়ে ফেলতেছি রাতের বেলা এরকমও হয়। অনেক খাস আর ভাই। ইয়া আমি খুব, খুব হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন খাই আরকি। মানে এই কারণ আমি প্রোটিনটা তুই ডিরেক্ট যদি এখন খালি স্ট্রেংথ ট্রেন করলে তো তোর মাসল তো ভালো মতোই গ্রো করবে, মানে গ্রো করবে অ্যান্ড আমার অ্যাজিউম ভালো করি। মতো গ্রো করবে এটা আমিও জানি অ্যান্ড যাদের পিসিওএস আছে তাদের আসলে টেস্টোস্টেরন বেশি থাকার কারণে এদের অনেক ইজিলি মাসল গেইন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে অন দ্যাট ইভেন নোট একটু বলে রাখি, একটু আমি একটু মিথ বাস্ট করি যে অনেক মেয়েদের ধারণা হচ্ছে যে তারা হচ্ছে এক্সারসাইজ করলে তাদের হচ্ছে মাসল গেইন হবে, ছেলেদের মতন দেখা যাবে অর সামথিং। বাট এটা নট অলওয়েজ ট্রু আর কি, কারণ হচ্ছে ইয়া টেস্টোস্টেরন লেভেলটার উপরে ডিপেন্ড করবে আর কি, যে একটা ডিপেন্ড করে। মানুষের শরীরে কি পরিমাণে মাসল গেইন হবে। তো ইয়েস। ছেলেদের যে ইজিলিটা হয় তার কারণ ছেলেদের শরীরে টেস্টোস্টেরন থাকে ইজিলি, তো তারা এক্সারসাইজ করলে বডি শডি তৈরি হয়ে যায়। বাট মেয়েদের যত এক্সারসাইজ করুক, বা তুমি অ্যাথলেটদেরকে তোমরা পোলাপাইন যা দেখো আর কি, অ্যাথলিটরা তো যে পরিমাণে পরিশ্রম করে তুমি তার 10% করতেও তোমার জান ছুটে যাবে প্রথমত। সো ওই লেভেল অফ ফিগার তুমি জীবনেও তোমার কাছে যাবে না, তুমি যত এক্সারসাইজ করো। তুমি এক্সারসাইজ করলে তোমার বডিটা একটা ভালো শেপে আসবে, ভালো কথা, তোমার মাসল গেইন হবে, ভালো কথা, বাট সেই মাসলটা খুব বেশি ভিজিবল হবে না। So, পুরুষের মতন শরীর হয়ে যাবে, এই ইয়েস। টাইপের কোনো কিছু হতে দেখা যাবে না আর কি। সো এই দিক এটা আর কি বলে রাখলাম। আর তোর ক্ষেত্রে তোর যেহেতু একটু টেস্টোস্টেরন বেশি, তো তোকে একটু কেয়ারফুল থাকা লাগবে, মানে ওয়েদার ইটস ইওর চয়েস হ্যাঁ, আই অ্যাকচুয়ালি। নো, আই নো। যে তুই কতটুকু মানে এটা এক্সারসাইজ আমি করবি জানি। আর কি। এটা আমি এক্স্যাক্টলি। জানি। সো এই আরকি। নাইস। আচ্ছা, তো তোর তোর জন্য একটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড আছে। ওই যে আমি দেখি মানে তুই তুই দেখি তুই কি কি রিসার্চ করছিস সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাবো আর কি, দেখবো। আচ্ছা আহ ঠিক আছে। এটা টেস্ট হবে, আর হচ্ছে আমিও হচ্ছে ওর সাথে সাথে কিছু ইনফরমেশন দিতে থাকবো আর কি, যে হাউ থিংস ওয়ার্ক, চেষ্টা করবো দেওয়ার আর কি। ওকে, আসছে না? ইয়া বল কি হবে। Which local food has the highest glycemic index? Spikes blood sugar fastest. আচ্ছা, গ্লাইসেমিক ইন্ডেক্স জিনিসটা একটু বলি। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে ওই যে লিখে দিছে আছে স্পাইক ইয়া ব্লাড সুগার ফাস্টে, যে ব্লাড বিভিন্ন সুগার খাবারের ফার্স্ট। হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স এর উপর ডিপেন্ড করে। আমরা কার্বস খাবো আর কি, যে কার্বস খাওয়াটা আসলে মানা নাই, বাট কার্বস এমন ধরনের কার্বস খাওয়া ভালো যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স লো।
অর্থাৎ যেটা তোমার বডিতে আস্তে আস্তে তোমার বডিতে সুগারটা সাপ্লাই দিবে। যেমন এক প্লেট ভাত খাওয়া আর একটা কলা খাওয়ার মধ্যে ডিফারেন্স কোন জায়গায়, যে ভাত খাইলে তোমার বডিতে সুগারটা খুব দ্রুত পেয়ে যাবে, তোমার বডি হইতেছে খুব এনার্জাইজড হয়ে যাবে অনেক দ্রুত। তখন আবার হচ্ছে সুগারটা ড্রপও করবে দ্রুত, তো তুমি দেখবে যে কিছুক্ষণ পরে টায়ার্ড লাগছে, আবার খাইতে মন চাইতেছে or something। কিন্তু একটা কলা খাইলে কলাতে ফাইবার টাইবার থাকার কারণে ও হচ্ছে ব্লাডে সরাসরি সুগারটা দেয় না, আস্তে আস্তে দিতে থাকে। So একটা লম্বা সময় ধরে হচ্ছে তুমি করতে পারো আর কি, রিটেইন করে রাখতে পারো তোমার এনার্জিটা, বা অনেক লম্বা সময় ধরে খিদা লাগে না। এবং আরেকটা জিনিস আর কি, মানে মিষ্টি জাতীয় ফল খেয়ে কেউ কখনো মোটাও হয় না, ওয়েট গেইন করে না, বা হচ্ছে এটার সাথে ডায়াবেটিসের সম্পর্ক আমি জানি না, তুই একটু ক্ল্যারিফাই না, করবি। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মানে কলা খাওয়ার ক্ষেত্রে, আম খাওয়ার ক্ষেত্রে, কলা। যেগুলো খুবই মিষ্টি ফল, হুম, এগুলো খাওয়ার ক্ষেত্রে লিমিটেশনস দেওয়া হয় আমাদেরকে। যেমন দিনে হচ্ছে একটা আমের বেশি খেতে বলে না, মিডিয়াম সাইজের আমের বেশি। কলাও হচ্ছে মানে ছোট হলে দুইটা ধর, বড় হলে মানে ধর সাগর কলা যেগুলো, ওগুলো একটার বেশি খাইতে না করে। এটা তো এন্ড ধর। আমি বল। পার্সোনালি দেখছি যে আমি যদি একটা পাকা আম পুরাটা খাই, হুম। কি জানি কি জানি আমের একটা ক্যাটাগরি আছে খুবই মিষ্টি হয়। বুঝলি। সো হ্যাঁ হ্যাঁ, ফজলি মেবি, আমি যদি একটা খাই, আমি একটা খাওয়ার পরে আমি নড়তে পারি না, মানে আমার আচ্ছা সুগার ইনটেক এতটা হাই হয়ে যায় আমি নড়তে পারি না লিটারেলি। আর আমি মানে গত 2 বছরে কোনো আম খাই নাই এর জন্য, কারণ আম খেলে ফর সাম রিজন আই ক্যান্ট মুভ, মানে আচ্ছা, এটা গায়ে তো শক্তি তোর পাই না। জন্য, এটা তো হচ্ছে ধর ইয়া ডায়াবেটিস মেবি আছে সবার সেই জন্য জন্য ট্রু সব। না, ইয়াস ইয়েস ইয়েস, এটা এটা আচ্ছা, শুধু আমার জন্য মেবি, মানে আহ, সবার জন্য তুই অ্যাপ্লিকেবল ডায়াবেটিস নাও আছে। হইতে পারে আর কি। আমার আম্মুরও এখন আছে, বাট লাইক 2-3টা আম খেয়ে উঠে তার তো কিছু হয় না। হুম, বুঝছি। আচ্ছা, তো এইটা বল, এটার অ্যান্সার কি হবে? গ্লাইসেমিক আমি ইন্ডেক্স। জানি না, আমার কাছে তো আমি পান্তা ভাতের হোয়াইট রাইসের মধ্যে আমি জানি না, খিচুড়ি হওয়া উচিত না। কিছুই না। আই থিংক সো হোয়াইট রাইস হওয়া উচিত। হোয়াইট রাইস রাইপ আইডিয়া। বানানা, রাইপ বানানা তো ভালোই হয়, বাট লাইক ওটা অত হার্মফুল না মেবি। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আমি যে বললাম তো যে রাইট ব্যানানার আচ্ছা, ক্ষেত্রে পান্তা নর্মালি ভাত যেটা আর হয়, হোয়াইট রাইসের ডিফারেন্সিয়েশনটা কেমনে হয়েছে? ওই পান্তা ভাতের ইয়াটা কমে যায় আর কি, গ্লাইসেমিক ইন্ডেক্সের ভ্যালুটা কমে যায় ওই পানিতে চুবাই টুবাই রাখার কারণে ওর চুবাই টুবাই ওই রাখার কারণে, আচ্ছা। ওই সামহাও। আচ্ছা, এটা গেল একটা, ওকে রাইট, গুড, ভেরি গুড, ওয়ান গুণ। তুই কত পাইছিস? এক পাইছিস। সেকেন্ড কোয়েশ্চেন, হুইচ প্রোটিন সোর্স ইজ মোস্ট বায়ো অ্যাভেলেবল অ্যাবজর্বড বেস্ট বাই দ্য বডি? বডিতে খুব দ্রুত ভাবে তোর বডিতে হবে, ঢুকবে আর কি, বা অ্যাবজর্ব করবে তোর বডি প্রোটিনের সোর্স গুলোর মধ্যে। এই ব্যাপারে আমার মনে হয় না আইডিয়া আছে, কারণ আমি ডাল খাই না। ডাল খেলে জয়েন্ট পেইন হয়। আচ্ছা, ডালের সো ব্যাপারে আগে বলি ডাল যে আমার ডাল হিসাবে বা যে যে বাহিরে। ধরনের উদ্ভিজ্জ ডাল, আমিষ আছে আর কি, এগুলো ইয়া আসলে প্রোটিনের কোনো সোর্সই না দিচ্ছি, এগুলা ইয়া খাইলে কিছুই এগুলাতে হবে না। আমি এটা বলতে নিছিলাম, এগুলাতে আহামরি কোনো প্রোটিনে, পনিরে আছে, বাট পনিরে প্রোটিনের চেয়ে ফ্যাটের পরিমাণটা খুবই বেশি। হ্যাঁ হ্যাঁ। মানে আমি দেখছিলাম প্রোটিন হচ্ছে পনির হচ্ছে ফ্যাট রিচ, প্রোটিনের আবার ভ্যারাইটি আছে, লো ফ্যাট প্রোটিন, ওটা ভালো হতে পারে, বাট বাংলাদেশে মেবি অ্যাভেলেবেল না। বাংলাদেশে তো না। আমি দেখি ঘুরায় ফিরায় এক টাইপের প্রোটিনই পাওয়া যায়, দ্যাট ইজ হাই ইন ফ্যাট। হুম। তো পনির। অ্যান্ড আমি বিফে অ্যালার্জিক, বিফ নিয়েও আমার আইডিয়া নেই আসলে। বয়েলড এগ প্রিটি অবভিয়াসলি, বয়েলড এগ, জিম ইয়া। অ্যান্ড জিম করা মানুষজন বয়েলড এগও, হুদাই তো আর খায় না। ইয়েস, অ্যান্ড বয়েলড এগও মেবি মানে ইয়েলোইশ পার্টটা বাদ দিয়ে খাওয়া লাগে বেশি খেলে, মানে অ্যাটলিস্ট হ্যাঁ হ্যাঁ, মানে বেশি মেয়েদের যদি ক্ষেত্রে খাইতে আমি চায়। দেখছি যে যদি বলে যে মানে একটা বয়েলড এগ ফুল একদিনে খাইতে, মানে বয়েলড বলে কথা না, মানে একটা এগ ফুল একদিনে খাইতে পারো, বাকিগুলো খাইলে ধরো 3-4টা খাচ্ছ, সবগুলার ইয়েলো পার্টটা খাওয়া যাবে না, জাস্ট হোয়াইট হুম হুম পার্টটা হুম খাওয়া হুম লাগবে হুম, আর কি। এক্স্যাক্টলি, ট্রু। তারপরে হচ্ছে, which healthy option has the most calories in one typical serving? সব থেকে মোস্ট ক্যালোরি কোনটার ভিতরে থাকবে? এখন টিপিক্যাল সার্ভিং বলতে কি বুঝায়? এখন তো এখন চিকেন কারি বলতে তুই যদি এখন অর্ধেক মুরগি ধরস তাহলে তো হবে না। তোর জন্য টিপিক্যাল না, গরিব বাঙালিদের জন্য যেটা টিপিক্যাল এটা ক। এমনিও মানে রুটি কমন না, সেন্স দিয়ে তো অ্যান্সার করা হ্যাঁ যায়। রুটি না, ব্রাউন রাইসও না, মানে ইলিশ সম্বন্ধে আমার আইডিয়া না। আই থিঙ্ক চিকেন কারিতে, মানে চিকেন তো অ্যাকচুয়ালি হেভি ইন ক্যালোরি বাট হাই ইন প্রোটিন, সো ভালো হেলথের জন্য। আই আহ থিঙ্ক সো চিকেন কারি হওয়া উচিত। ফিশ নিয়ে আমার আইডিয়া নেই, আমি ইলিশ জীবনে সার্চ করে দেখিনি, আমি অ্যালার্জিক। না, আচ্ছা আর সেজন্য হয়তো। এমনিতে ব্রাউন রাইস আসলে কতটুকু খায় মানুষ ইন জেনারেল আমার লিটারেলি আইডিয়া নেই, কারণ আমি আমার সারা জীবনে 1 কাপের বেশি রাইস মানে খাই নাই ঠিক মতো। আচ্ছা,
এটা হচ্ছে ইলিশই আর কি। ইলিশের ভিতরে কম্পারেটিভলি আমি যতদূর জানি হ্যাঁ, চিকেনের থেকে বেশি বেশি থাকে। পরিমাণের প্রোটিনস থাকে। বাট হ্যাঁ, হচ্ছে যে মানে থাকা জাস্ট উচিত। দামের হিসাবে ওটা অত বেশি খাওয়া হয় না আর কি মানুষের। আচ্ছা। আমার তো আর তোর তো অ্যালার্জি। হ্যাঁ, আমি এই জন্য আসলে ইলিশ নিয়ে কখনো মাথা ঘামাই নাই। আমার দেখা গেছে মাছ খাইলে রুই মাছ অথবা টুনা ফিশ এগুলোর মধ্যে। আচ্ছা, তুই দুই পাইছস এই পর্যন্ত। উইচ ওয়ান ইজ নট আ কমপ্লিট প্রোটিন সোর্স? এটার অ্যান্সার আসলে আমরা দিয়ে ফেলছি অলরেডি। এটা তো মুগ ডাল মেবি। মুগ ইয়া, ডাল, এটা কারণ তো একটু উদ্ভিজ্জ একটু আমিষ ডাজন্ট প্রোটিন। কাউন্ট। দেখি হুইচ তোর অফ দিস। পডকাস্ট তোর পডকাস্ট ইন্ডিয়ান কেউ শুনলে তোকে আর আমাকে ক্যান্সেল করবে, হ্যাঁ। কেন? ও আচ্ছা, ভেজিটেরিয়ান। Which of these can surprisingly lead to water retention if taken excess? বেশি খাইলে কোনটা হচ্ছে বডিতে ওয়াটার রিটেনশন বাড়ায় দিবে আর কি। এটার অ্যান্সার আমি দিছি এর মধ্যে। সল্ট, হ্যাঁ এটা তুমি বলে ফেলছো, মানে সল্টেড সল্টেড ফুডস। জিনিসপত্র আর কি, হ্যাঁ। তো গেল এটা। ওটস এর ক্ষেত্রে অতটা মানে অলসো মেবি, অলসো মেবি কার্বোহাইড্রেট মানে খেলেও পানে খুব হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার পানি, ওয়েটই হ্যাঁ। রেখে দেয়, ইয়াস। আর না, কিন্তু আবার একই সাথে তোর আমিষের জন্য তো ধর ওইটা তো রেখে দেয়। আর তুই হ্যাঁ, আমিষ খাইলেও তোর বডিতে কিন্তু এটা ডাইজেস্ট হওয়ার জন্য তোর ইনাফ পরিমাণের পানি আসলে দরকার কম্পেয়ার টু ইয়া, আদার ফুডস। ইয়া, ইয়া। তারপরে Which items contain hidden sugar even if it doesn't taste sweet? মিষ্টি না কিন্তু হিডেন সুগার আছে। মানে আমার কাছে তো টমেটো কেচাপ অনেক মিষ্টিই লাগে। মানে ইদানিং আর কি, বাট একটু মানে বাকিগুলার থেকে যদি তুলনা করছো, মানে টমেটো কেচাপে আনহেলদি আর কি, ভেরি অবভিয়াসলি এটা। ইয়া, তো টমেটো বাট কেচাপ। আমার কাছে তো অলওয়েজই টমেটো কেচাপ মিষ্টি লেগে আসছে। হ্যাঁ, এবং এই ধরনের কেচাপ খাওয়া মানে আগে তো বেহায়ার মতন খাইতাম ভাই। আমিও, আমি বললাম না আমি ইনস্ট্যান্ট নুডলস এর উপর বেঁচে ছিলাম হ্যাঁ, ওখানে ছোটবেলা তো থেকে, একটু মানে দ্যাটস সস মাই দিয়ে দিলে তো টিফিন। ভালোই লাগে। ইয়া, ইয়া, সো কেচাপ দিলে তো সস। টেস্ট লাগে। বুঝতে পারছি। এটা কি স্কুল কলেজে এরকম ছিল নাকি, টিফিন এসে আমি নুডলস? একদম ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত আচ্ছা। অলওয়েজ টিফিনে। ওরে ভাই, আমার হচ্ছে আমি মানে আমি ডে শিফটে ছিলাম, তো আমার স্কুলে হচ্ছে 4 থেকে 10 পর্যন্ত আমাদের হচ্ছে ভাত বাইন্দা দিত। তো ভাত খাইতে পারতাম আর কি। মানে অ্যাটলিস্ট মানে আজগুবি জিনিসপত্র খাইনি, ভাত খাইছি, এটা আমার শান্তি ছিল আর কি। অ্যাটলিস্ট সিঙ্গারা সমুচা খাওয়ার থেকে তো ভালো আছে ভাত খাওয়া। হ্যাঁ, ট্রু। আচ্ছা, এখানে which carb source gives you most satiety per gram? মানে সুজি কি মানুষ কার্ব সোর্স হিসেবে খায় আসলে? সুজির মধ্যেও তো মানুষ হচ্ছে চিনি মাইরা না খাইলে তো তাদের কুলায় না। সুজি খাওয়া ইয়া, যায়, কিন্তু চিনি বাট ছাড়া তো ইন, মানুষ খাইতে চায় না। হ্যাঁ চিনি ছাড়া খাইতে চায় না মানুষ, এবং এটা চিনি একটা খাইলে তো ওই যে ফ্যাক্ট। বললাম, চিনি খাইলে তোমার বডি কিন্তু দ্রুত স্পাইক করবে, দ্রুত ড্রপও করবে। সো সুজি হবে না তাইলে। আই থিংক সো রেড রাইস হওয়া উচিত। রেড রাইস বেসিক্যালি। বয়েলড পটেটো খারাপ না, বয়েলড পটেটোর মধ্যেও হচ্ছে ফাইবারস ভালোই থাকে। বাট ইয়া, কম্পেয়ার টু রেড রাইস, নর্মাল রাইসের থেকে রেড রাইসে ভালো থাকে আর কি। রেড রাইসে প্রোটিনও ভালো থাকে, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পটেটোর চেয়ে তো বেটার আর কি। হ্যাঁ। Which one causes the least insulin spike? ইনসুলিন স্পাইক আর সুগার স্পাইক বেসিক্যালি একই রকমের আমরা ধরে নিচ্ছি আর কি, কারণ ওই যে বডিতে সুগার ঢুকলেই ইয়া, ইনসুলিন হতেছে সাপ্লাই যাবে ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ওটস আই গেস। চাপাতি নিয়ে চাপাতি কি রুটি? হুম, হুম, হুম। এখন রুটি কাইন্ড কিসে অফ সেটার উপর ডিপেন্ড করে না, আমার কাছে মনে হচ্ছে ওটস। ওটস আর কি টোস্ট তো কাপড়। হওয়া উচিত না, টোস্ট তো তেলে হুম, হুম, এই ভেজা, মানে ম্যাঙ্গো না। ওট ওটস কি খাই দেখছিস তুই মানে খাবার হিসেবে? আমি আমার কাছে ওটস এর টেস্ট ভালো লাগে না, বাট ইয়েস আমি হুম, ওটস খাইছি কম বেশি অনেক, মানে ইভেন এই ওয়েট লস জার্নির মধ্যেও মানে দেখা গেছে রাতের খাবারটা যখন ভাল লাগতেছিল না আর সেম জিনিস, তখন আমি হচ্ছে কিছুদিন ওটস ট্রাই করছিলাম, ওটস এর বিভিন্ন রেসিপি দেখেও ট্রাই করছি। ফর সাম রিজন আমার ভাল লাগে না, এর আচ্ছা। চেয়ে আমার কাছে মনে হয়েছে এর চেয়ে শাকসবজি শুধু খাওয়াও বেটার, মানে হুম, হুম, হুম। লাইক আমার কাছে ওটা একদমই কেমন জানি, মানে আঠালো একটা টেক্সচার, মানে এটা কেমনে খায় আই ডোন্ট নো। খায় অনেকে, আবার কেমনে কেমনে জানি খায় ও। হুম, তোকে একটা, তোকে আমি একটা ভিডিও দিব নি ও হইতেছে যে ওটস এর কয়েকটা রেসিপি খায়, মানে সাজেস্ট করছে যে আপনি এটা খান, আপনি এটা খাওয়ার আগে আমাকে থ্যাংক ইউ দেন।
এমন কথা এমন ভাবে বলতেছে ইনফ্লুয়েন্সার, যে এত ভালো, আপনার এত ভালো লাগবে। আমাদের দেশে যদিও মানে আমাদের বাসা বাড়িতে অ্যাটলিস্ট হাই হিট কুকিং মানে রিপিটেডলি করা হয় না, মানে একবারই ইউজ হয়, স্টিল যদি করে তাইলে হইতেছে কোনটা ওয়ার্স্ট হবে। আমার তোর কি মনে হয় মানে ঘি তেল, নাকি? তেল, হ্যাঁ না ঘি না, আমার ঘি মনে হয় না, ঘি তো ঘি মানে তো মাঝে দুই মাঝে তিনবার হেলদি ইউজ করা ফুডেও যায়। হ্যাঁ, হ্যাঁ ওটাই ইউজ করে। আর অলিভ অয়েলও হওয়া উচিত না মেবি, যদি আমি নিজে অলিভ অয়েল ইউজ করি, যদি ইউজ করা লাগে, বাট আমি তো আর হাই হিটে তো কিছু করি না কেচাল। কোকোনাট অয়েল খাবারে দেয়? দেয় তো, কোকোনাট অয়েল দিয়ে হ্যাঁ, রান্না হয় তো, হ্যাঁ করা যায়। আমি এটা জানতাম না। তবে সামহাও এটার অ্যান্সার হচ্ছে অলিভ অয়েল, তো আমি অলিভ জানি অয়েল, না আর কি, আমার হ্যাঁ আমার আমি, কাছে মনে হ্যাঁ হয়- হ্যাঁ না আমি একবার পড়ে দেখছিলাম কোন এক জায়গায় যে মানে খুবই লো হিটে বা মিডিয়াম হিটে রান্না করার জন্য হচ্ছে অলিভ অয়েল ভালো, কিন্তু হাই হিটে কুক করলে কি জানি একটা প্রবলেম হয়, মানে পড়ছিলাম, আমি ভুলে গেছি আসলে আচ্ছা, জিনিসটা। প্যারা নেই তো। আমার কাছে মনে হয় যে মানে ওভারঅল মানে আমি ইন্ডিয়ান কিছু পডকাস্টে এই জিনিসটা পাইছি আর কি, ওনারা হচ্ছে মানে কার্ডিওলজিস্টের একজন পডকাস্ট শুনতেছিলাম, উনি বলতেছে যে অয়েল যেই ফর্মেই থাকুক অয়েল কখনোই ভালো না। মানুষজন বলে যে ঘি তো অনেক ভালো জিনিস অর সামথিং, হ্যাঁ বাট উনি বলতেছে যে ঘি না, কোকোনাট অয়েল না, সানফ্লাওয়ার অয়েল না, কিছুই না, কোনো ধরনের অয়েলই আপনার জন্য ভালো না, মানে হার্টের কথা যদি আপনি চিন্তা করেন লং টার্মে আপনার সামহাও কোনো না কোনো ক্ষতি সে করবে, উনি এটা বলছেন। তো ট্রুই, মানে কোনো অয়েলই তো ভালো না। আমি যদি অলিভ অয়েল রান্নাও করি, আমি দেখা যায় অলিভ অয়েলের মুখের মধ্যে হাফ হাফ মানে মুখটা জাস্ট হাফ ফিল করে একটু একটু করে ঢালি, দুই তিন সেটা ফোটা ভয়। হুম হুম হুম। মানে মানে দেখা যায় আমি আমি এতটুকু একটা অলিভ অয়েলের ক্যান কিনলে ওটা আমার মানে 3-4 মাসের উপরে চলে যায়। মানে হুম, মানে আমার তেল ইউজ হচ্ছে এরকম। এইটা হইতেছে আমি মনে হয় এখন বাসা শুরু করবো, তুই যেটা অলরেডি করছিস আর কি, মানে বিইং আ মেল এই জিনিসটা হইতেছে এক্সপ্লোর করা হয় নাই আমার, মানে বুঝেছি তো বাংলাদেশের মানে কালচার না কিরকম, বাট আমি যেটা করবো আর কি যে আমাকে যেহেতু খাইতে দিতেছে না, আমি যেটা খাইতে চাইতেছি বা আমাকে আমার রান্না আসলে নিজেই করা লাগবে, এটা ছাড়া আসলে আমার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এবং আই ডোন্ট থিঙ্ক এটা খুব কঠিন কিছু, এবং সার্ভাইভাল স্কিল হিসেবে এটা আমার শেখা খুব জরুরি হয়ে গেছে এখন। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আগে সেরকম কোনো রান্না মানে পারতাম না, করতে পারতাম না, ইভেন নিজে এসব শুরু করার পর থেকে এখন আমি একটু বাংলাদেশি খাবার দাবার রান্না করা শিখছি, মাঝে মাঝে রান্না করে বাসায় দিই যে দেখো তেল ছাড়া, তেল অল্প তেল দিয়ে রান্না করছি, খেয়ে দেখো। কিন্তু ওদের তো ভালো লাগবে না। না মানে খারাপ হয় না, ও খাওয়া খায়, যায় আর বাট কি। লাইক অবশ্যই মানে এখন দেখ তুই এক গাদা তেল দিয়ে এক গাদা মশলা দিয়ে রান্না করলে দ্যাট উইল টেস্ট বেটার, তাই না? বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। বাট মানে হেলথের তো 12টা। এটাই, আর এই এই এখন মানে মানে বাবা মায়ের যে বয়স হয়েছে তাদেরকে এই জিনিসগুলোতে আমরা সচেতন না করলে কে করবে, তাই না? আরে শুনে না, মানে আমি ট্রাই করছি, আমি এখন বিরক্ত হয়ে গেছি, শুনে না। এর থেকে তোমরা মানে তোমার মতো আমি তোর থাকো, আমরা পেটে আমার থেকে মতো থাকি। জন্মাইছি না তুই আমার পেটের থেকে জন্মাইছি? এটাই, সারা জন্ম এটা দেখে আইলাম, এখন এই কথা কস। হ্যাঁ 10, এগুলো ইজি আসলে। উইচ ইজ আ ফলস মিথ, ফলস মিথ বলতে মানে মিথ তো মিথই, মিথ তো অলরেডি ফলস বলেই তো এটা না মিথ হয়েছে, তো কোনটা কি মিথ বেশি বলবো? স্পট রিডাকশন তো কাজ করে না, আমি এটা অনেক জায়গায় শুনছি। হুম 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 সুগার খাইলে ফ্যাট গেইন হবেই। হুম। রাইস আফটার 8 p.m. মেক্স ইউ ফ্যাট, রাইস তো যখনই খাও মোটা বানাবে, বাট ইয়েস ফর সাম রিজন মানুষ বলে মানে 8টার মধ্যে খাবার দাবার শেষ করে ফেলতে। ইটিং লেটস এফেক্টস ডাইজেশন। ডাইজেশন এইটা হইতে পারে, আই থিঙ্ক সো এটা। কিন্তু মানে ব্যাপারটা তো বাট এরকম মানে যে তুই কখন ঘুমাইতে যাচ্ছিস সেটার উপরে ডিপেন্ড করে আসলে। সেটার উপর এটাই আমি বলতে চাচ্ছিলাম, আমি আসলে আমার পুরা জার্নিতে ডিনার টাইম ছিল 10টা 11টা বাজে, ঠিক আছে, বাট হ্যাঁ আমি ঘুমাই রাত 2টা 3টা বাজে, সো হ্যাঁ, সো এটা তোকে আসলে এফেক্ট করে না, সো ইটিং লেট হ্যাঁ এফেক্টস ডাইজেশন, এটা পুরোপুরি সত্য না। মানে মানে এটা এটা আর কি মানে এটা এটা সত্য আর কি, সরি এটা সত্য যে ইটিং লেট এফেক্টস ডাইজেশন, কিছুটা এফেক্ট করে, মানে ধরে নিলাম যে হ্যাঁ তুই 12টার সময় ঘুমাস তাইলে, বাট হ্যাঁ যে মিথ হচ্ছে যে ওই যে তুই যেটা বললি যে ভাত যখনই খাও তুমি তো তোমার জন্য ঝামেলা করবেই আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই।
ওগুলো বেশিরভাগই পারছো, একটা দুইটা মনে হয় উপরে মিস গেছে, তাও সেটা কেন, কারণ হচ্ছে তুই হচ্ছে ইলিশ খাস না বা মিটের সাথে তোর আইডিয়া কম এই জন্য। হ্যাঁ মানে আমি যে জিনিসগুলো অ্যালার্জিক ওগুলা নিয়ে আসলে রিসার্চ করি না, মানে এগুলো দেখে আমার কি হবে, আমি তো খাইতে হুম, পারবো না হুম, আসলে ওই জিনিসগুলো হুম, বেসিক্যালি। okay। তবে মানুষজন তো খাইতে পারে, তো তাদেরকে অ্যাডভাইস দেওয়ার হ্যাঁ ক্ষেত্রে আমি তো দেখলাম যে মানে অবশ্যই। আচ্ছা, দিশা, দিশার সাথে আমার পরিচয় কেন আমি একটু বলি। যে আমাদের বুয়েটের গ্রুপের ভিতরে একটা ইন্টারনাল গ্রুপে একটা পোস্ট আসছিল যে একজন ওয়েট লস করতে চাচ্ছে, অ্যানোনিমাস পোস্ট। সেইখানে যে আমি হচ্ছে আইডিয়া শেয়ার করলাম আর কি নিজেরটা। তারপর ওইখানে যে দেখলাম, আরে এই মাইয়া দেখি খুব সুন্দর করে এখন হেলদি ওয়েতে, মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যেটা কাজ করে, কোন রকমের সাপ্লিমেন্টস অর এনিথিং ছাড়া, বুংবাং কথাবার্তা না, একদম সাইন্টিফিক কথা, লজিক্যাল কথাবার্তা। তো সেই কারণে আমি তখন ওরে হইতেছে ওইটা দিয়ে ওরে বড় নক দিলাম। পরে হইতেছে দেখলাম যে হ্যাঁ ও ঠিক মতন করছে টরছে, পরে ওরে অফার দিলাম আর কি, চল এটা নিয়ে একদিন কথা কই বসি। তখন ও রাজি হয়ে গেল। এবং ব্যাপারটা ছিল যে, এবং মানে এই এই ইনফরমেশনটা না, এই ট্রান্সফরমেশনটা আমার আশেপাশে অনেকে ধর কমানোর চেষ্টা করতেছে। তো তাদেরকে যখনই আমি বলি, তো তাদের মধ্যে একটা বড় রকমের অনীহা হচ্ছে যে হাঁটবো না, হাঁটতে পারবে না হচ্ছে। এটা মানে এইটা কেমনে তাদেরকে বুঝাবো যে না হাঁটলে যে হবেই না, এটা কেমনে বুঝাবো বল। মানে আমি একটা কাহিনী বলি, হ্যাঁ নারায়ণগঞ্জের কিছু, নারায়ণগঞ্জ না সরি, বাংলাদেশের কিছু মেয়েদের আলাদা গ্রুপস আছে, ঠিক আছে? তো এরকম হেলথ রিলেটেড একটা গ্রুপসে মানে কেউ একজন ওয়েট লস টিপস চেয়ে পোস্ট করছে। হুম, ফাইন, আমি ওখানে রিপ্লাই দিছি, ভালোভাবে লিখছি, সে আমাকে ইনবক্সও মেসেজ দিছে, আমি তাকে অনেক টাইম দিছি, মানে হুম, অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট আমি ওনার সাথে কন্টিনিউয়াসলি চ্যাট করছি, ওনার হুম, কথাগুলো শুনছি, ওনাকে বলছি অ্যান্ড অল, আমি বলছি যে হাঁটা লাগবেই, হুম। মানে ডায়েট চেঞ্জ করা লাগবেই, তেল ইউজ কমানো লাগবেই, মানে আমি বলছি এগুলো আস্তে আস্তে করেন বাট এগুলো করা লাগবেই, ঠিক আছে? এই ঘটনার 3-4 মাস পরে উনি আবার পোস্ট করছে যে উনি হচ্ছে না। 3 দিন না 4 দিন ট্রাই করছে, উনার কোনো ওয়েট লস হয়েছিল না, ওয়াও। এন্ড এর জন্য উনি আবার উনার প্রিভিয়াস ইসেতে ফলো হয়ে গেছে। ওখানে আমি আবার আমি তো জানতাম না এটা যে সে বারবার অ্যানোনিমাস পোস্ট আচ্ছা, আচ্ছা, করতেছে। আচ্ছা। তো আমি তো তাকে ইন্সপায়ার করার জন্য লিখছি, লিখার পর সে আমাকে আবার ইনবক্সে মেসেজ দিয়েছে, আমি বললাম আপু আপনার সাথে তো আমার কথা হইলোই, এখন আপনি কি কিছু কোনোটা করছেন, অ্যাটলিস্ট একটা করছেন যে খাবারের রুটিনটা ঠিক করা অথবা হাঁটা চলা শুরু করা? বলে না আপু কই হাঁটবো, কি করব, খাবার তো মানে নিজের জন্য আলাদা রান্না করব নাকি? আমার আসলে প্রচুর মেজাজ খারাপ হয়েছে, আমি জিজ্ঞেস করছি যে আপনি কি করেন, বললো যে আমি মানে হাউস ওয়াইফ উনি। তো আমি বললাম যে মানে আপনি তো আরামসে ফ্যামিলির জন্য হেলদি রান্না করতে পারেন, নিজের জন্য হেলদি রান্না করতে পারেন, হুম, এটাতে তো হুম, আপনার ফ্যামিলিরও ক্ষতি নাই আপনারও ক্ষতি নাই। বলে হুম। না মজা হবে না, খাবে না। ইত্যাদি, মানে আমি ইত্যাদি। ওনার সাথে আসলে কি আর্গিউ করব, মানে বুঝতে আপনি পারছি। কি করতে পারেন? না, আমি এন্ড আমি জান আমি আমার আশেপাশে যাদেরকে দেখতেছি, তারা হচ্ছে মানে খাওয়াটাও সামহাও মেনটেন করার ট্রাই করতেছে, কিন্তু হাঁটার ব্যাপারে মানে একদমই নারাজ, মানে বাট প্রচুর অনীহা। এই পার্টটা, এই মানে এবং মানে জায়গা থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও হচ্ছে টায়ার্ড লাগে, সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে যায়, অফিস করে আসি, হ্যান ত্যান ইত্যাদি। আই ডোন্ট নো, মানে এটা কি আসলে কাজ করবে শুধুমাত্র খাবারটা কন্ট্রোলের মধ্যে রাখা? মানে খাবার কন্ট্রোলের মানে আমি জানি না কাজ করবে নাকি, আমি কারো কাছে শুনি না এরকম কাজ করছে নাকি, বাট ইয়েস আমি মানে বিভিন্ন জায়গায় পড়ে টরে তো দেখছি, মানে অ্যাজ লং এজ মানে তোমার বডি যতটুকু বার্ন করতেছে তার চেয়ে মানে ক্যালোরি কম ডেফিসিটে তো খাচ্ছো হওয়া তুমি। লাগবে। হ্যাঁ সো এখন কেউ যদি সারা দিন রাত একদম নাই খেয়ে থাকে সেই ক্ষেত্রে তো তার ওয়েট কমবে, কিন্তু সেই হ্যাঁ, ওয়েটটা হ্যাঁ। আসলে কাজের জায়গা থেকে কাজের কমবে না জায়গা কমবে কাজের না তো। জায়গা থেকে থেকে, ঠিক আছে? এক্স্যাক্টলি। তো পরবর্তীতে সে যখন আবার নর্মাল অ্যামাউন্ট অফ খাওয়া শুরু করবে তখন তার বডিতে এনাফ মাসেলস থাকবে না সেটা বার্ন করার জন্য, এক্স্যাক্টলি। তার আজীবন ওই যে ওই অতটুকু ক্যালোরিতেই মেটাবলিজম আটকায় থাকা হচ্ছে লাগবে। দুর্বল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মেটাবলিজম ইয়া দুর্বল হয়ে যাবে এই জিনিসটা। ও আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মেটাবলিজম গ্রো করার জন্য আর কি। তোমাকে কিন্তু এক্সারসাইজ করা লাগবে আর কি, রাইট? যে তুমি হাঁটো, এক্সারসাইজ করো, এই দুইটা জিনিস করলে যেটা হবে, তোমার মাসল গুলো আরেকটু খুলবে, ফুলবে। তুমি যেটা খাইতেছো সেটা বডিতে ঠিকভাবে অ্যাবজর্ব হবে, জায়গা মতন যায় অ্যাবজর্ব হবে। নাহলে উল্টাপাল্টা এন্ড জায়গায় যে হইতেছে ইয়েস, ফ্যাট জমা হওয়া শুরু করবে। আমাদের টার্ম ফাইনালের 1 মাস আমি সেরকম মানে নর্মালি যেরকম হাঁটি ওরকম হাঁটি নাই, হুম, হুম, হাঁটার সুযোগ হয় না, এন্ড আই থট যে আমার প্রচুর ওয়েট গেইন হবে, হুম। এন্ড ফর সাম রিজন আমার মেবি 1 থেকে 1.5 কেজির মতো ওয়েট গেইন হয়েছে আই তখন থিঙ্ক কি সো। হলে ছিলি? হলে ছিলাম বলতে না, মানে আমি পরীক্ষার সময় বাসায় চলে আসি, মানে এখানে খাবার আচ্ছা, আচ্ছা, দাবার আচ্ছা। সব করার তো সুবিধা, মানে আমার খাবারের রুটিনটা নর্মাল রাখছিলাম, হুম, হুম, বাট হুম। মানে আমার এক্সারসাইজ করা হয় নাই তখন 1 মাসের মতো, মানে ধর 1 মাসের মধ্যে 1 মাসে মনে হয় আমি ছয় 6 থেকে 7 দিন মনে হয় হাঁটছি আমি 10,000 স্টেপস করে, ও, এন্ড বাকি দিন হয়তো আমার হাঁটাই হয় না, মানে সারাদিনই বুঝছি, টেবিলে বসে, বুঝছি, মানে আমাদের বুঝছি। টার্ম ফাইনাল সময় তো আসলে আই নো, রাইট। ইনহিউম্যান লেভেলের প্রেসার থাকে।
হুম তো হুম হুম। তখন হাঁটা হয় না, এন্ড আমি ভাবছিলাম যে আমার প্রচুর ওয়েট গেইন হয়ে যাবে, কারণ যেহেতু আমি এক্সারসাইজ করতেছি না, বাট আমি দেখলাম যে কিন্তু সেরকম তুই ওয়েট গেইন খাওয়াটা হয় তো নাই। ঠিক মতন রাখছিলি। ইয়েস, আর খাওয়া আর তুই ঠিক তো ছিল। অলরেডি এন্ড ততদিনে কমায় ফেলছস না। ইয়েস ইয়েস, তুই তো তখন অলরেডি আমি ওয়েট কমায় ফেলছি, এন্ড ওই ওয়েটটা সাস্টেন করতেছিলাম মানে 2-3 মাস হয়ে গেছে। হুম হুম হুম। মানে সেই এটাই। পর্যায়ে যায়, মানে ফেব্রুয়ারি মাসে তো বেসিক্যালি। সো আমি তো লাইক নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জিনিসটা মেনটেন করতেছিলাম এমনিতেও, মানে হুম হুম কমানোর হুম। পরে। সো আমার ওভাবে ওয়েট গেইন হয় নাই, মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম যে আমি একদম এক্সারসাইজ ছেড়ে দিলে সাথে সাথে ওয়েট গেইন হয়ে যাবে, বাট ইয়েস ওয়েট বাড়তেছিল আস্তে আস্তে, and পরবর্তীতে আমি আবার হাঁটা শুরু করছি, এরপর আবার ওই 1-1.5 কেজি লুজ হয়েছে, এখন স্টেবল আছে আর কি। হুম। তো এই আর কি, আর মনে হয় না আর কমানো হবে আমার দ্বারা, হবে মানে আমার বডি হয়তো আর কমাইলে নিতে পারবে না, কারণ আমি বলছিলাম মেবি আমি 62 পর্যন্ত ড্রপ করছিলাম, বাট আমার তখন তখন মানে পারতেছিলি না তো। হুম। প্রচুর ডিজিনেস ফিল হইতো। বুঝতে পারছি। তো 64-65-এ হচ্ছে আমি স্টেবল থাকি, অ্যান্ড বিএমআই নর্মাল, বডি ঠিকঠাক মতো ফাংশন করতেছে। আমাকে যদি আমার ডক্টর ডক্টর বলছিল যে 68, না 69-এ স্টপ করতে আর কি, উনি 69-এ স্টপ করতে বলছিল। ভালো লাগতেছিল না আমার 65-এর নিচে নামানো লাগবে, তাই আমি ওটা নামায় রাখছি আর তুই কি। ইয়া কর, তুই যে এখন ইয়া কি বলে, এখন যেটা হবে, তুই যদি এখন আবার এক্সারসাইজ করস আর কি, স্ট্রেংথ ট্রেনিং, তাহলে তো মাসল মাস হুম। একটু বাড়বে। সো নর্মাল হ্যাঁ, ওটাই আমার থেকে প্ল্যান। তো মাসল মাসের, তুই মানে ওয়েট যদি বাড়েও, সেটা যাতে মাসল মাস দিয়ে বাড়ে আর কি, এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা তুই এটাই আমার ট্রাই কর। প্ল্যান। রাইট নাও এটাই এটাই কর। আমার প্ল্যান। আমি খালি একটু জব লাইফ, বাসা টাসা সব মিলে একটু সেটেল হওয়ার ট্রাই হুম করতেছি, হুম হুম। হয়ে গেলে এরপর আবার কোন একটা জিম দেখে জয়েন করে, বা যেভাবে হোক অফিসের স্ট্রেংথ জিমেও ট্রেনিং এর দিকে যেভাবে যাবো। হোক হ্যাঁ, অফিসের জিমেও পসিবল করা সেটা, যাবে। মানে ওটাই আর কি। মানে এখন তো হুম। নতুন নতুন কাজ শিখতেছি মাত্র, সো এখন তো আমি কাজ বাদ দিয়ে যাই জিমে বসতে পারি না আসলে। তো মানে এখানে কি So, ভালোই মানে তোকে কাইন্ড অফ কি কাজ শিখাচ্ছে নাকি তোকে শিখতে হ্যাঁ হচ্ছে? আমাদের না, আমাদেরকে হচ্ছে ওনারা 3 মাস মেবি ট্রেনিং পিরিয়ড থাকে, ওনারা 3 মাস আমাদেরকে কাজ শিখাবে, মানে ওনাদের কাজের সাথে পরিচয় করাবে, তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন টিমে অ্যাসাইন করে কাজ দিয়ে দিবে এরকম আর কি। বুঝতে পারছি। এটা 3 মাস, 3 মাস চলবে হ্যাঁ নাকি? নাইস। হ্যাঁ। ভালোই। এবং তোদের তো এরকম, তোদের ক্যাম্পাসেই ইয়া হচ্ছে মানে হায়ারিংটা হয়েছিল তাই না? আমাদের ডিপার্টমেন্টে হ্যাঁ, যে কি ক্যাম্পাস থেকে ঝামেলা এসে ভাই। রিক্রুট করছে আমাদের, মনে হয় 4টা কোম্পানি ক্যাম্পাস থেকে এসে রিক্রুট করছে, এর মধ্যে এটাই প্রথম ছিল। এন্ড এইটা হচ্ছে মানে জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল, তো টার্ম ফাইনালের মধ্যে আমার আসলে এসব দৌড়াদৌড়ি করে করা লাগে না, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। নাইস, ভেরি গুড। মানে টার্ম ফাইনালের আমাদের মধ্যে এটা ডিপার্টমেন্টে তো অনেক। ইন্ডাস্ট্রিয়াল কোনো ইয়াও নাই, অ্যাটাচমেন্টও নাই, কিছুই নাই। কিসের মধ্যে যে আছি বুঝলাম না, বাকি সব ডিপার্টমেন্টে আছে আমগো, এই সিভিলেই তো নাই। তুই এখন কি করতেছিস এমনিতে, মানে আমি এখন জব বেকার। বা কিছু? আমি এখন বেকার, আমি হচ্ছে জবের সামনের প্ল্যান কি? আমি জবের প্রিপারেশন কোন নিচ্ছিস? একটা, হ্যাঁ, প্রাইভেটে কোন একটাতে ঢুকে তারপরে হচ্ছে তুই যেরকম মানে 1-1.5 বছর টাইম নিয়ে তারপরে ট্রাই হ্যাঁ করবি, আমি হচ্ছে ওই রকম ট্রাই করতে থাকবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সরকারিতে বুঝছি। ধর ট্রাই করব, কিন্তু হচ্ছে মানে লং টার্মে ওইটার ব্যাপারে ইচ্ছাটা কম, প্রাইভেটে ইচ্ছাটা কম্পারেটিভলি বেশি আর কি। কারণ মানে সিভিলের জবে আসলে দেশের মধ্যে থাকাটা আসলে একটু মুশকিল। দুর্নীতি তুই করতে না চাইলেও তোরে হইতেছে গুতায় গুতায় যা করবে আর কি। করাবে। এটাই আর কি। আমার বাবা সরকারি চাকরির লাইনে আছে দেখে উনি এটা নিয়ে হচ্ছে মানে আমাকে ভালো মতন বুঝাইছে আর কি, যে হোয়াট ইউ উইল বি গোয়িং থ্রু। এবং তার তার অফিসে যে সিভিল ইঞ্জিনিয়ার আছে উনিও বুয়েটের, তো ওনার সাথেও হচ্ছে যে কথাবার্তা বলে হচ্ছে মোটামুটি এই লাইনটাই আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে আগাইলে মনে হয় আমার জন্য ভালো হবে, কোনো একটা প্রাইভেটে আপাতত ঢুকি, তারপরে হচ্ছে চেষ্টা করতে থাকি আর কি। আর তুই যেটা বললি থিসিস প্রোফাইলটা, থিসিস গুলোকে নিয়ে একটু একটু মডিফাই করা ট্রাই করতে যাই, একটু বেটার করা, এগুলাই। এই হচ্ছে আপাতত প্ল্যান। সো এনজয়িং মাই বেকার লাইফ রাইট নাও। বাপের হোটেলে খাইতেছি, অনেকদিন হলে থাকছি, এখন বাপের হোটেলে খাইতেছি। এই আর কি অবস্থা। আচ্ছা, তোর সাথে কথা বলে ভালো লাগলো। আর হচ্ছে মানে তোর সাথে আমার আমার যেটা প্ল্যান আর কি, সেটা হচ্ছে যে আমার মাসল মাস যখন একটু ভিজিবল হবে আর কি, হ্যাঁ, তখন হচ্ছে তোকে যখন আবার বডি নিয়ে দেখাইতে আসবো। পারবে। তখন হচ্ছে আবার তোকে নিয়ে আসবো। তখন হইতেছে আমরা আরেকবার দেখবো আর কি, যে আমরা এখন যে স্টেজে আছি সেটা হচ্ছে আমরা একটা শেপে আসছি, এখন এই শেপটাকে আরেকটু সুন্দর করার ট্রাই করতেছি আমরা, রাইট? Yeah. আচ্ছা, তবে তুই তো বললি যে এটা শুধুমাত্র জামা কাপড়ের দিক থেকে তুই হইতেছে মানে একটা লিবারেশন পাইছিস কাইন্ড অফ, রাইট? যে ইউ আর ইয়েস, ফিলিং। বাট আমি যথেষ্ট এনার্জি পাই এখন কাজ করার, মানে আগে হ্যাঁ। যা পাইতাম না। আগে ধর আমি ক্লাস শেষ হইলে হলে যায় যে শুইতাম, আমার হুম হুম। উঠতে উঠতে দেখতাম রাত 9টা 10টা বেজে গেছে, মানে বুঝতে রাতের পারছি। খাবারের টাইম হয়ে গেছে।
হুম ওই হুম। জিনিসটা আমার কেটে গেছে এখন। মানে অ্যাটলিস্ট লাস্ট টার্মে আমার যেটা হয়েছে যে আমি আসলে লাস্ট টার্মটা তো আমরা তো ফোর্থ প্রেশার থেকে এমনিও ছিলাম, কম আমরা ছিল। ফেস্ট প্রেশার কম ছিল আর ফেস্ট নামাইছিলাম আমরা, তো দেখা যায় তো আমি ক্লাস শেষ করে রাত 8টা 9টা পর্যন্ত ফেস্টের কাজেই থেকে যেতাম, মানে ডেকোরেশনের কাজ হোক বা যাই হোক। তাও মানে টায়ার্ড ওখানে হচ্ছে। কাজ টাজ করে এসে এরপর 9টা বাজে এসে দেখা গেলো পরের দিন সিটি আছে, সিটির পড়া পড়তেছি 12টা 1টা পর্যন্ত পড়ে এরপর কিছু ঘুমাইতেছি। গায়ে লাগতেছে না। হ্যাঁ, গায়ে লাগতেছে না, মানে এরকম হয়ে গেছিল আর কি। সেরা। আর এমনিতেও তুই যে শুরু থেকে বললি যে তুই অসুস্থ হয়ে যাইতি, এদিক ওদিক ইনফেকশন, এই জিনিসগুলো একদম টোটালি নাই। হ্যাঁ, এখন একদমই নাই। অ্যান্ড আমার হচ্ছে মানে আমার সুগার মোস্ট অফ মাই লাইফ অনেক আনকন্ট্রোলড ছিল। ইভেন আমি ইনসুলিন নিলেও প্রচুর আনকন্ট্রোলড থাকতো, হুম মানে হুম ধর ইজিলি হঠাৎ করে 12 13 উঠে যাইতো। হুম 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 যেখানে হওয়ার থাকা আটের নিচে, মানে 7-এর নিচে থাকা ইজ গুড আর কি। হুম তো এখন হচ্ছে আমার, মানে এখন আমি যদি মাপিও দেখা যায় যে মাঝে মাঝে তো এরকমও হয় যে দেখাচ্ছে 5-এর নিচেও আছে। হুম সো হুম মানে আমার বডির নিউ নর্মাল হয়ে গেছে এখন আর কি 5-6 রেঞ্জটা, মানে এই রেঞ্জের মধ্যে থাকে, মানে 4.5 to 6 রেঞ্জের মধ্যে থাকে এখন এই রেঞ্জের। এটাকে আমি পজিটিভলি নিব না নেগেটিভলি নিব এটাও বুঝি না, কারণ এটা হচ্ছে লো সুগার হওয়ার এত ক্লোজ রেঞ্জে হুম 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 যে হুম। আমি ভয় থাকি ভালনারেবল যে একটা যে কোনো স্টেজে। টাইমে তুই তো বললি তো মানে একটা যে সুইট ড্রিঙ্ক কোনো স্টার্ট করছি। টাইমে আমার মানে সুগার ফল করে আমি পড়ে যাবো। আমি অ্যাকচুয়ালি গতকালকে আমার অফিসে ফেইন্ট হয়ে গেছি সুগার কি ফল রে? করে। ইয়া। সো মানে এটা অনেকদিন পরে হয়েছে আসলে। আমার মানে 3-4 বছর একবার এরকম হওয়ার রেকর্ড আছে। হুম। সো মানে এটা হয়েছে আর কি গতকালকে, মানে অফিসে সবাই ভয় পেয়ে গেছিল। তাও তাও তো তাও এই অ্যাটলিস্ট আর মানে কি। অ্যাটলিস্ট তারা জানলো পরবর্তী বার কি করতে হবে, অ্যাটলিস্ট Yeah. সেটার ব্যাপারে তারা হ্যাঁ, সতর্ক বাট থাকতে পারবে। মানে এমনিতেও মানে আমার সাথে তো আমার আরো ফ্রেন্ডদেরও জব হয়েছে ওখানে, মানে ওরা তো আচ্ছা, সবাই ওরা জানি আছে। যে আমার এই ইস্যু আছে, সো ওরা হ্যাঁ সাথে হ্যাঁ ছিল। হ্যাঁ। আচ্ছা, তো নাইস। ওরা ভালো মতো এই ট্যাকেল করছে আর কি এটাকে। নাইস, সেরা। ভালোই তাহলে। সে কথাই রইলো যে তোর সাথে তাহলে আবার মানে কথা হবে। মানে যদি আমরা পডকাস্টে বসি তাহলে Yeah. যখন একটু ভিজিবল মাসলস থাকবে তখন তুইও ততদিনে স্ট্রেংথ ট্রেনিং কর, আমিও চালায় যাই এবং মেনটেন করার ট্রাই করি হোয়াট উই আর ডুইং। আর হচ্ছে হেলথ রিলেটেড যদি অ্যাডভাইস কারো লাগে আরো, তাহলে ওকে নক করতে পারো আর সামথিং, বা হ্যাঁ, আমাকেও sure. জিজ্ঞেস করতে পারো। আই এম ট্রাইং, মানে আমি এই জিনিসটা নিয়ে মানে আমি মানে আরেকটা জিনিস কি, যে মানে ইটস নট অ্যাবাউট অনলি মানে ফিজিক্যাল ফিটনেস, মানে সাইকোলজিক্যালি এতটা আমাকে বুস্ট করছে জিনিসটা, আমি না এখন দেখি ইভেন। মানে সবকিছু পড়ার কনফিডেন্স পাওয়া যায় আগে। হ্যাঁ। আমি আমাদের আগের ফেস্ট গুলোতে আমি লিটারালি প্রতিবার ফ্ল্যাশ মুভের নাম লেখাইছি, বাট লাইক আমার ওয়েট এত বেশি, আই উইল লুক ব্যাড, আমি নাচলে আমাকে খারাপ দেখা যাবে এর জন্য আমি যাই নাই। মানে ধরো উম, 1-2 দিন প্র্যাকটিস করে আর ব্যাকড আউট। বুঝতে পারছি, বাট মানে ইউ বিকজ আই, কমপ্লিটেড ইট, বের হইছস এখন ভালোভাবে আর কি, ভেরি ইয়া, কনফিডেন্ট অ্যাবাউট ইয়োরসেলফ। ইয়া, ইয়া। এটাই। এবং তুই যেটা বললি যে এনার্জি পাচ্ছিস, এটাও তো একটা বড় হ্যাঁ, রকমের লিবারেশন, যে আমি অনেক সারাদিন বড় যাই করি লিবারেশন। আমি সেখানে হইতেছে মানে এনার্জি পাই। এবং তোর কোনো ওই যে ইনফেকশন স্যান্ডল এগুলোর মধ্যে দিয়ে যাওয়া কিছু লাগতেছে না। হচ্ছে না লাস্ট, হ্যাঁ, মানে মানে অ্যাটলিস্ট লাস্ট কত 8-9 মাসে আমার এরকম কিছু হয় নাই। তার সেরা। আগে লিটারেলি অ্যাটলিস্ট মানে বুয়েটে ঢোকার পর প্রতি টাইমে অ্যাটলিস্ট 1-2 বার করে আমার 2 চোখে ইনফেকশন হতো। কি রে ভাই, মানে বাইসের পড়ালেখা করতে। সুগার একটু আনকন্ট্রোলড হয়ে গেলে, মানে এটা লাস্ট 8-9 মাসে যে হয় নাই। মানে আমি আমার ব্যাগে অলওয়েজ হচ্ছে মলম আর ড্রপ ক্যারি করতাম যে এনি টাইম আমার চোখ ইনফেক্টেড হয়ে যাবে, আমি 2-3 উইকের জন্য কানা হয়ে যাব। সো আহ, লাকিলি এখন ওটা হচ্ছে না। সো আচ্ছা, ভালো কথা। পড়ালেখার অ্যাডভাইস কি কিছু দিবি পোলাপাইনদের? এমনিতে তো আহ, মানে হেলথ অ্যাডভাইস অনেক দিলাম আর কি, পড়ালেখার ক্ষেত্রে কি বলি? ইয়াদের যারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আছে তাদেরকে বল। তুই কি করতি পড়ালেখার ওই সময়, এবং মানে এখন তো 25 আমি ব্যাচ, তাদের সামনে এইচএসসি। হাউ ওয়াজ আমি ইউর কলেজ? ইন্টার তুই কলেজ আমি কোনটা ছিল আমি তোর, বাই দেখ দ্য ওয়ে? দেখ আমার আমার কলেজ মানে তোদের মতো হয়তো ভালো কলেজ ছিল না। আমি নারায়ণগঞ্জের একটা সরকারি কলেজে পড়তাম, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ নাম। সরকারি সো কলেজ সবগুলো সেরা ভাই, এটা আমার বলি। আমার মানে অ্যাটলিস্ট আমার কাছে লাগে আর কি, অ্যাটলিস্ট আমার কাছে মানে সরকারি কলেজ আমার, সবগুলো খুব ভালো লাগে। না আমার ক্লাস করা লাগতো না, আমি ক্লাস করতাম না, কোনো ল্যাব হইতো না, আমি জাস্ট যাইতাম এক্সাম অ্যাটেন্ড করতাম। দিস ওয়াজ মাই কলেজ লাইফ, ঠিক আছে। এন্ড কলেজ হুম। লাইফে বেসিক্যালি আমি অনেক জিদ নিয়ে পড়ছি যে আমার ভালো কোথাও হওয়া লাগবে চান্স, কারণ আমাকে কলেজে কেন? ঢাকায় যাইতে দেয় না ও বাসা থেকে আচ্ছা ঢাকায় আচ্ছা অ্যালাউ আচ্ছা, করে বুঝতে নাই। পারছি বুঝতে সো পারছি। মানে জিদ ছিল যে মানে ভালো কোথাও হওয়া লাগবে। আমি লিটারেলি আমার ইন্টার লাইফের চেয়ে বেশি পড়াশোনা মনে হয় আমি কখনো করি নাই, বুয়েটে এসেও করি নাই।
মানে আমি তখন এটা দিন মিথ্যা রাত কথা। জাস্ট পড়াশোনাই করতাম, ট্রাস্ট মি। দিন রাত জাস্ট তখন পড়াশোনাই করতাম। হ্যাঁ, বুয়েটে এসে প্যারা খাওয়া লাগছে হচ্ছে, ঝামেলাটা হয়েছে আমরা 1-1-এ 3 উইক ক্লাস করার পরে তো কোভিড সব অফ হয়ে গেল। হুম হুম আসলে হুম। কিভাবে ক্লাস, সিটি, তারপরে চিল কিভাবে করা, একসাথে কিভাবে মানে ম্যানেজ করা যায় ওটা সবকিছুতে শিখতে টাইম পার্টিসিপেট লাগছে। করা, ম্যানেজ হয়, ওই জিনিসটা আমি পাই না। অলসো মানে ধর আচ্ছা। যারা এনডিসি বা এইচসিসি থেকে আসছে এরা তো এগুলোতে অভ্যস্ত, মানে এরকম হুম প্রেসারে হুম। থেকে আমি তো অভ্যস্ত ছিলাম না। মি সো নিদার। এই জিনিসটা অনলাইন হওয়ার কারণে আমি বিল্ড আপ করতে পারি না। এন্ড অফলাইন ক্লাস যখন, মানে আমাদের মেনলি মেবি অফলাইন ক্লাস শুরু হয়েছে 2-2 থেকে। টু টু ওয়ান মানে থেকে। টু টু ওয়ানেও তো ওয়ানে তাও কিছুদিন অর্ধেক হয়েছিল। হয়ে তারপর আবার গেল হ্যাঁ, গা। ওটাই তারপর আবার গেল। বাট পুরো টাইম দমে ফাইনাল হয়েছে তো টু টু। অফলাইনে দিছিলাম আমরা, হ্যাঁ, 2-2 হুম। থেকে। তো 2-2 থেকে শুরু হওয়ার পরে হচ্ছে আমার এই জিনিসটাতে খাপ খাওয়াইতে প্রচুর প্যারা খাওয়া লাগছে, মানে তখন থেকে আমার রেজাল্ট ড্রপ করা শুরু করছে। যে মানে আমি এই জিনিসটা ব্যালেন্স করতে পারতেছিলাম না, and এই জিনিসটা ধরতে ধরতে আমার হচ্ছে লাইক 3-2 হয়ে গেছে আর কি। 3-2 শেষের তারপরেও তো দিকে এসে হলেও হচ্ছে আমি এই ছিলি আমার। জিনিসটা, ইয়া, হলে ছিলি না টু টু 3-2, থেকে। হ্যাঁ হ্যাঁ ছিলাম। হয়তো ওই মানে জন্য মানে থ্রি এটা। টু এর শেষের দিকে এসে হচ্ছে আমি জিনিসটা ধরতে পারছি যে কিভাবে পড়া লাগবে, কিভাবে সব করা লাগবে, কিভাবে সব হ্যান ত্যান করা লাগবে। বাট মানে শুরু থেকে অফলাইন ক্লাস হলে এই ট্রানজিশনটা আসলে ফার্স্ট আরো ইয়ারের ইজি মধ্যে হয়েছে। হয়ে যাইতো। হুম হুম হুম। হ্যাঁ, গেট ইট। তো এখানে আর কি একটু ঝামেলা হয়ে গেছিল। হুম আমার মনে হয় বুয়েটে বেসিক্যালি অন্যান্য সাবজেক্টের কথা জানি না, আমার কাছে মনে হয়েছে যে সিএসসির কেসে অ্যাটলিস্ট হচ্ছে মানে ধর সিটির আগের দিন ঠিক মতো সিটি টপিকটা পড়লে, আর হচ্ছে অফলাইন গুলো যখন দেয় তখন মানে অ্যাসাইনমেন্ট এন্ড অফলাইন ল্যাবের কাজ সব যত আর্লি শুরু করা যায় তত বেটার আর কি। আর পিএলএ পড়া লাগে। এই ইয়েল আমি তো তো কি। পিএলও ঠিক মতো দেখা যায় তো পড়তাম না। আমি পিএল ধর 21 দিনের পিএলএ প্রথম 10 দিন আমি রেস্ট নিতাম, এরপর হচ্ছে হালকা পড়া শুরু এই যে করতাম। আমি এইবারের বেসিক্যালি পিএলটা কি এক্সামের হইলো বল। আগের গ্যাপ গুলা, আরে এই এবারের পিএলটার কথা পুরা চিন্তা কর। আরে হ্যাঁ, এপিএল দেখ, এপিএলটা 1 মাস দিছে কিন্তু আমি কাজে লাগাইনি, সত্যি কথা আমি না। কাজে লাগাইনি। কারণ এই হুম। 1 মাস জুড়ে হচ্ছে আমি মানে অ্যাটলিস্ট আমি হচ্ছে মানে দেখা গেছে এই যে বিভিন্ন জব ইন্টারভিউ টিন্টারভিউ এগুলো ছিল, ও মানে আমার এক আচ্ছা। মাস ওখানে চলে গেছে। না থাকলেও দেখা যায় তত পড়তাম না, বাট লাইক হুম হুম হুম। মানে পিএল বেশি দিলেও আমার মনে হয় আমি টাইম ওয়েস্ট করি। আমি ধর মাত্র 10-12 দিন বাকি যখন পরীক্ষার, তখন আমার মধ্যে সিরিয়াসনেস জাগে যে হ্যাঁ এখন আমার সবার। পড়া লাগবে। এটাই তো সবার তখন সবার আমি পড়া অবস্থা। শুরু করি আর কি। না সবার না, মানে সবারই। কিছু এইটাই মানে সবার, এরা হয়তো বলবে না বাট সবারই একই অবস্থা। সবাই স্বীকার করবে না, তুই বেহার মতন স্বীকার করলি আর কি। সবাই করে না এই। হুম, আচ্ছা। ঠিক আছে। দিশা তুই ভালো থাক, তোর জন্য শুভকামনা রইলো, আর আমাদের দুইজনের জন্য শুভকামনা সবাই। সবাই একটু কইরো। কারণ আমরা চেষ্টা করতেছি আমাদের স্লিপ সাইকেলটাকে ঠিক করার, সার্কেডিয়ান রিদমটা যাতে ইয়েস। জায়গা মতন আসে। এটা যাতে ঠিক হয় আর কি। তো তাইলে যা চেষ্টা করতেছি সেটা আর কি ভালোভাবে হবে, দ্রুত হবে। এবং তো এ মানে কথা যারা বলেও রাত 1টা বাজে পডকাস্ট শেষ এইটাই করতেছি। 1:10 বাজে আমরা এই কাজ করতেছি এখন। এই কথা বললা তো। এবং এটা তো কিছুই না, আমি তো 2টা 2:30টাও বাজাইছি এর আগে। মানে নিজেই ঘুমাই ভাই, গতকালও মনে হয় 3টা পর্যন্ত জায়গাছিলাম। এবং মানে শুধু যে মানে পডকাস্ট করি বা এটা সেটা করি বা পড়ালেখার কাজ করি তা তো না, আমি মানে দেখা যায় কিছু না কিছু কি যে করি তাও জানি না, 3টা বাজতে যায় করতে করতে whatever। যাই হোক, এটা থেকে ওভারকাম করতে হবে দুজনকে, তো তুইও যাতে করতে পারোস, তোর জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করি যাতে আমিও করতে পারি। এবং দেখা হবে তোমাদের সাথে বাকিরা। হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা। দিশা তুই তাহলে ক্লোজ করে দে, ক্লোজিং Yes. স্টেটমেন্টস দিয়ে দে। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো, হেলদি থাইকো, নট অনলি ফিজিক্যালি, মেন্টালিও। ঠিক হুম আছে, মেন্টাল হেলথটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখা যায় যে মানে মেন্টালি ডিস্টার্ব থাকলে আমরা ওভার ইট করে ফেলি বা খুব কিছুই খাই না, দুইটার একটা হয়, দুইটার একটাও হেলদি না। হুম। সো ফিজিক্যালি আর মেন্টালি সবাই ভালো থেকে পড়াশোনা করো, জব করো, যে যাই করো ভালো একটু মতো করো। খেলাধুলা করতে বল, কি হচ্ছে আব্বা আমার মতন কথা কইতেছিস কেন? মানে আমি নিজে খেলাধুলা করে নাচানাচি করতে পারো, আমি অনেক নাচানাচি করি। গুড মানে গুড। যার যেটা ভাল লাগে, যে যেটা করে এনজয় করো। হ্যাঁ। লাইফে এনজয়মেন্টের একটা জিনিস রাখো, মানে এরকম কোন একটা এনজয়মেন্ট একটু যেটা করে তুমি একটু মানে ক্যালোরিও বার্ন করতেছো, এনজয় করতেছো সবকিছু। খেলাধুলা অনেক ভালো একটা অপশন, এন্ড খেলাধুলা অবভিয়াসলি। মানে মোবাইল গেম না। হুম। অবভিয়াসলি। ঠিক আছে সবাই, টাটা।